আসসালামু আলাইকুম। তো তোমাদের উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায় অলরেডি শেষ হয়ে গেছে, 24টা লেকচারের মাধ্যমে প্রথম অধ্যায় কমপ্লিট করা হয়েছে। দেন ওভারভিউ ক্লাস, তো ওভারভিউ ক্লাস কিসের জন্য সেটাও তোমার ওভারভিউ ক্লাসের পার্ট 1 ভিডিও শুরুতে বলে দিয়েছি। এখন আর বলবো, মানে এখন আর কিছু বাড়াবো না, আমরা একদম ডাইরেক্টলি তোমার ওভারভিউ ক্লাসের পার্ট 2 ভিডিওটা শুরু করব। তো কথা না বাড়াই চলো শুরু করি। ওভারভিউ ক্লাসের আজকে পার্ট 2 ভিডিও, তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা ওভারভিউ ক্লাসটাও শেষ করব। তো শুরু করি। তো লাস্ট ক্লাসে আমরা অঙ্গাণুগুলো সব কমপ্লিট করছিলাম। আমরা নিউক্লিয়াসের পরে একটা আবরণী ছক আছে, ওই ছক পর্যন্ত গিয়েছিলাম। ওই ছক পর্যন্ত আমরা সবই কমপ্লিট করছিলাম। আজকের ভিডিওতে আমরা ওইটার পরে বাকি যা আছে একদম শেষ পর্যন্ত ওইগুলো সব কমপ্লিট করব। তো তোমরা চলে আসো। আজকে আমাদের শুরুর টপিক হলো ক্রোমোজোম। তো ক্রোমোজোম কি জিনিস সেটা আমরা মোটামুটি জানি। ক্রোমোজোম হলো তোমার নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন তন্তু থাকে, মানে নিউক্লিয়াসের একটা অংশ। এই ক্রোমাটিন তন্তু হলো যখন কোষ বিভাজন অবস্থায় চলে যায় তখন এই ক্রোমাটিন তন্তু ক্রোমোজোমে পরিণত হয়। এটাই হলো মূলত ক্রোমোজোম। তো এই ক্রোমোজোম মেইনলি একটা রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত। এই রাসায়নিক পদার্থকে তোমার ক্রোমাটিন বলা হয়, যেটা কি ডিএনএ আর প্রোটিনের মিশ্রণ। আবার এই ডিএনএ এর মধ্যে আবার কি থাকে, এই ডিএনএ এর মধ্যে তোমার জিন থাকে। তো এটা মূলত ক্রোমোজোমের বেসিক গঠন। এখন আমাদের ক্রোমোজোমের কিছু বৈশিষ্ট্য এখানে দিয়ে আছে, যেগুলো আমি তোমাদেরকে দাগাই দিচ্ছিলাম। তো এইগুলো আমাদের একটু জানা লাগবে যে ক্রোমোজোম কোথায় থাকে। তোমার নিউক্লিয়াসের মধ্যে থাকে। ক্রোমোজোম হলো অনুলিপন ক্ষমতা সম্পন্ন। আমরা জানি কি ডিএনএ হলো তোমার রেপ্লিকেশন প্রক্রিয়ায় নিজের সংখ্যা বৃদ্ধি করে। আর ডিএনএটা যেহেতু ক্রোমোজোমের মধ্যে থাকে, তাই আমরা বলতে পারি যে ক্রোমোজোম হলো অনুলিপন ক্ষমতা সম্পন্ন। আর ক্রোমোজোমের একটা স্পেশাল বৈশিষ্ট্য হলো এটা রং ধারণ করতে পারে, অর্থাৎ ক্রোমোজোমের সাথে যদি আমরা কোনো রঞ্জক পদার্থটা দিই, ওই রঞ্জক পদার্থের যেই রং ক্রোমোজোম হলো সেই রঙে রঙিন হয়ে যাবে। তারপরে কি আছে, তারপরে ক্রোমোজোম কি দ্বারা তৈরি? ক্রোমোজোম হলো তোমার নিউক্লিয় প্রোটিন দ্বারা তৈরি। নিউক্লিয় প্রোটিন বলতে এখানে তোমার নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন এই দুইটা জিনিস থাকে, এই জন্য বলা হয়েছে এটা হলো তোমার নিউক্লিয় প্রোটিন দ্বারা তৈরি। আর এটা কি, এটা হলো তোমার বংশগতি উপাদান। অবশ্যই তোমার বংশগতির সাথে তো মেইনলি তোমার বংশগতির সাথে সম্পর্ক তো আমাদের ইসের হলো নিউক্লিয়াসের, আমাদের বংশগতির সাথে সম্পর্ক। এখন নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন তন্তু থাকে, এটাই মেইনলি তোমার বংশগতির সাথে সম্পর্কযুক্ত। তার মধ্যে আবার তোমার ডিএনএ আছে, ক্রোমোজোম আছে, জিন আছে, এইগুলো তোমার বংশগতির সাথে সব সম্পর্কযুক্ত। এক্স্যাক্টলি তোমার জিন হলো ডাইরেক্টলি বংশগতির উপাদানটা বহন করে। বাট যেহেতু জিনটা যেহেতু ডিএনএ এর মধ্যে থাকে, ডিএনএটা ক্রোমোজোমের মধ্যে থাকে, তাই আমরা বলতে পারি ক্রোমোজোম বংশগতীয় উপাদান। তারপরে হলো দুইটা প্রসেস, মিউটেশনের প্রকরণ। এগুলোর সাথে তো তোমাদের আগে ক্রোমাটিন তন্তু যখন পড়াইছিলাম তখনই বলে দিছিলাম যে ক্রোমাটিন তন্তুর এগুলোর সাথে মানে এই প্রক্রিয়া দুইটাতে তোমার ক্রোমাটিন তন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রোমাটিন তন্তু করলে তোমার ক্রোমোজোমও এই প্রক্রিয়াগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারপরে তোমার ক্রোমোজোম সংখ্যা আছে। তো আমি তোমাদেরকে এখানে একটা ক্রোমোজোম সংখ্যার একটা চার্ট আছে, তো আমি তোমাদেরকে বলছি সবগুলা পড়া লাগবে না, যেগুলো পড়া লাগবে সেগুলো তোমাদেরকে দাগিয়ে দিছি এবং টেকনিকও শিখিয়ে দিছি কিভাবে মনে রাখবা। তো এখানে তোমাদের প্রথমত জানা লাগবে যে সবচেয়ে কম ক্রোমোজোম কিসে থাকে এবং সবচেয়ে বেশি ক্রোমোজোম কিসে থাকে। তো সবচেয়ে কম ক্রোমোজোম কিসে থাকে? সবচেয়ে কম ক্রোমোজোম হলে একটা কৃমি আছে। একটা কৃমি বলতে তোমার কৃমি আসলে কি, কৃমি আসলে পোকা না, পোকার থেকেও আরো ছোট, আরো মানে অনুন্নত টাইপের জীব, এগুলাকে তোমার কৃমি বলা হয়। তো এটাকে গোল কৃমি বলা হয়। তো এই গোল কৃমিতে আবার তোমার দুইটা ক্রোমোজোম থাকে। আবার হলো একটা পরজীবী আছে যেটার নাম হলো তোমার রেডিওলারি, এটাতে তোমার সবচেয়ে বেশি সংখ্যক ক্রোমোজোম থাকে। এই পরজীবীতে তোমার ষোলোশোটা ক্রোমোজোম থাকে। তো এই দুইটা আমরা প্রথমত জানবো। দেন দ্বিতীয়ত এই ছকে আসি। ছকের মধ্যে তোমার আমাদের কিছু জানা লাগবে। তো প্রথমে আমরা ধান আর গম একসাথে শিখবো। কিভাবে শিখবো? আমরা জানি ধানের যদি 24টা ক্রোমোজোম থাকে, গমে কি ধানের উল্টা, অর্থাৎ 42টা ক্রোমোজোম আছে। এভাবে আমরা ধান আর গম মাথায় রাখবো। তারপরে তোমার আছে হলো পেঁয়াজ আর পাট। তো পেঁয়াজ আর পাট কিভাবে মনে রাখবো? পেঁয়াজ দুইটাই পদে, পেঁয়াজে 16টা ক্রোমোজোম আছে, পেঁয়াজের থেকে একটু কম 14টা আছে পাটে। এরকম ভাবে আমরা পেঁয়াজ আর পাট মিলাই পড়বো। দেন হলো তামাক আর আলু। তো তামাকে কি 48টা, সরি, তামাকে 28টা আর আলুতে 48টা। তো এটা মাথায় রাখবো যে দুইটারই লাস্টে 8 আছে। এরকম ভাবে একটু মিলাই পড়ে নিবা যে 2 2 4, দুইটারই লাস্টে 8 আছে। এরকম ভাবে তোমরা মিলাই এই দুইটাও পড়ে নিবা। তো এরকম ভাবে তোমরা উদ্ভিদের গুলা বলবা। দেন প্রাণীর মধ্যে মানুষের 46টা ক্রোমোজোম আছে, এটা আমরা জানি। তারপরে হলো তোমার গরু ছাগল। তো আমরা গরু ছাগল একসাথে বলি। তো গরু ছাগল দুইটাই সেম অ্যামাউন্টের ক্রোমোজোম আছে, অর্থাৎ দুইটাই 60টা ক্রোমোজোম আছে। তারপরে এই যে এখানে যতগুলো প্রাণী দিয়ে আছে এর মধ্যে সবচেয়ে বেশি ক্রোমোজোম কবুতরে আছে। কয়টা আছে? 80টা ক্রোমোজোম আছে। তো কবুতরেরটা একটু জেনে রাখলা। তারপরে কি আছে, তারপরে তোমার হলো এই মানুষের সমান ক্রোমোজোম একটা একটা জায়গায়, মানে একটা প্রাণীতে তোমার মানুষের সমান ক্রোমোজোম আছে কিসে? রেশম পোকাতে তোমার 46টা ক্রোমোজোম আছে। এটা একটু মিলাই পড়ে নিও।
এখন দুইটা ক্রোমোজোম সংখ্যা তোমাদের একটু মনে রাখা লাগবে, এটা হলো গরিলা আর গিনিপিগ। গরিলাতে 48টা ক্রোমোজোম থাকে, গিনিপিগে 64টা ক্রোমোজোম থাকে। এই দুইটা একটু মুখস্থ করে রাখা লাগবে। আর তারপরে আরেকটা আছে তোমার গোলকিডনিতে দুইটা, এটা আমরা অলরেডি জানি। আর হলো হাইডা, তো হাইডাটাও একটু মুখস্থ করে রাখা লাগবে যে হাইডাতে তোমার 32টা ক্রোমোজোম থাকে। তো এইভাবে তোমরা টেকনিক খাটাই এই শখটা কাভার করে ফেললা। তারপরে কি, তারপরে তোমরা আসলে ক্রোমোজোমের ভৌত গঠন। তো ক্রোমোজোমের ভৌত গঠন কি, ক্রোমোজোম মেইনলি তোমার ক্রোমাটিন দ্বারা গঠিত, এটা তোমাদেরকে অলরেডি বলছি। ক্রোমাটিন কি, ক্রোমাটিন মেইনলি তোমার ডিএনএ হিস্টোন প্রোটিন যৌগ। ডিএনএ হিস্টোন প্রোটিন যৌগ, এটাকে ক্রোমাটিন বলা হয়, বা তোমাদের বইতে ডিএনএ প্রোটিন যৌগ বলছে, বাট এক্সাক্ট কথা হবে যে ক্রোমাটিন মূলত ডিএনএ হিস্টোন প্রোটিন যৌগ। এখন এই যে হিস্টোন প্রোটিনের সাথে যখন ডিএনএ থাকে, তখন এই ডিএনএ কে তোমার কি বলা হয়, নিউক্লিওজোম বলা হয়। অর্থাৎ নর্মালি তো ডিএনএ ডিএনএ, বাট যখন হলো হিস্টোন প্রোটিনের সাথে, অর্থাৎ ক্রোমাটিনে হিস্টোন প্রোটিনের সাথে যখন ডিএনএ যুক্ত থাকে, তখন সেই ডিএনএ কে কি বলা হয়, সেই ডিএনএ কে তোমার নিউক্লিওজোম বলা হয়। তো এটা একটু জেনে রাখলে। তারপরে হলো ক্রোমাটিনকে তোমার দুই ভাগে ভাগ করা যায়। দুই ভাগে ভাগ করা যায় কি কি, একটা হলো তোমার হলো হেটারোক্রোমাটিন, আর একটা হলো তোমার ইউক্রোমাটিন। এই দুই ভাগে তুমি হলো ক্রোমাটিনকে ভাগ করতে পারবা। তো হেটারোক্রোমাটিন আর ইউক্রোমাটিন, এখন এই দুইটার দুইটা বৈশিষ্ট্য জানা লাগবে। তো তোমরা জাস্ট একটার বৈশিষ্ট্য শিখবা, তাহলে আর একটাতে এর উল্টা। তো হেটারোক্রোমাটিন বৈশিষ্ট্য কি, এটা হলো অধিক কুণ্ডলিত, এটা হলো অধিক কুণ্ডলিত। আর এটা কি, এখানে তোমার নিষ্ক্রিয় ডিএনএ থাকে, অর্থাৎ এর যেই ডিএনএ থাকে সে হলো তোমার প্রোটিন তৈরি করতে পারে না। তার মানে ইউক্রোমাটিন উল্টা হবে, অর্থাৎ এর ডিএনএটা সক্রিয় হবে, আর এটা কম কুণ্ডলিত হবে। তো একটার বৈশিষ্ট্য পারলে আমরা আরেকটা বৈশিষ্ট্য পেরে যাবো। তারপরে কি আছে, ক্রোমাটিড। তো আমরা অলরেডি বলছি যে ক্রোমোজোমের বেসিক গঠন কি, একটা আদর্শ ক্রোমোজোমের মাঝখানে একটা সেন্ট্রোমিয়ার থাকে, আর এই আর দুইটা হলো ক্রোমাটিড থাকে। তার মানে কি, মানে তোমার ক্রোমোজোমে কি হয়, তোমার ক্রোমোজোমে কিছু কিছু ক্রোমোজোমের ক্ষেত্রে তোমার হলো মাঝখানে যে সেন্ট্রোমিয়ার থাকে, এই সেন্ট্রোমিয়ারের সংখ্যা তোমার কম বেশি হইতে পারে। অর্থাৎ একটা মানে একটা আছে, বাট আদর্শতে একটা থাকে, বা দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, চারটা হইতে পারে। এইটা হলো তোমার হলো মানে মানে এই সংখ্যাটা একটু হইতে পারে সেন্ট্রোমিয়ার সংখ্যা, বাট ক্রোমাটিড অলওয়েজ, যেই ক্রোমোজোমই হোক, ক্রোমাটিড অলওয়েজ দুইটাই থাকবে। ক্রোমাটিড সংখ্যা কখনো তোমার ওই কমবেও না, বাড়বেও না। এজন্য একটা একটা ক্রোমোজোমে অলওয়েজ কি থাকে, অলওয়েজ হলো তোমার দুইটা হলো ক্রোমাটিড থাকে। এখন ক্রোমাটিড কি, তোমার ধরো ক্রোমোজোম তো সবসময় থাকে না। ক্রোমোজোম কখন হয়, যখন হলো কোষ বিভাজন পর্যায়ে, কোষ যখন বিভাজন পর্যায়ে যায়, তখন হলো ক্রোমোজোমটা আস্তে আস্তে তৈরি হওয়া শুরু হয়। এখন এই মাইটোসিস বিভাজনে তোমার যখন মেটাফেজ পর্যায়ে যায় তোমার একটা কোষ, তখন হলো ক্রোমাটিডটা একদম সুস্পষ্ট ভাবে দেখা যায়। আর হলো তোমার প্রোফেজ আর প্রোমেটাফেজে তোমার এই ক্রোমাটিন তন্তুর আস্তে আস্তে ক্রোমোজোম হয়, বাট এই এই পর্যায়গুলোতে তোমার ক্রোমাটিডকে সুস্পষ্ট ভাবে দেখা যায় না। তো এটা মাথায় রাখবা যে মেটাফেজ পর্যায়ে ক্রোমাটিডকে সুস্পষ্ট ভাবে দেখা যায়। আরেকটা হলো অ্যানাফেজ পর্যায়ে কি হয়, অ্যানাফেজ পর্যায়ে এই যে একটা ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিড, প্রতিটা ক্রোমাটিড কি হয়, প্রতিটা ক্রোমাটিড এক একটি ক্রোমোজোমে পরিণত হয়। তো এটা একটু মাথায় রাখলা। দেন হলো আছে হলো সেন্ট্রোমিয়ার। তো সেন্ট্রোমিয়ার কি, সেন্ট্রোমিয়ার তো আমি অলরেডি বললাম যে কি, একটা আদর্শ ক্রোমোজোমে একটা সেন্ট্রোমিয়ারই থাকে, যেটা হলো দুইটা ক্রোমাটিডের মাঝখানে, অর্থাৎ ক্রোমাটিড দুইটাকে যুক্ত রাখে। এখন এই সেন্ট্রোমিয়ারটা তোমার হলো ক্রোমাটিডের যে অংশে অবস্থান করে ওই অংশে একটা খাঁজ বা গর্ত টাইপের তৈরি হয়। এই খাঁজকে তোমার মুখ্য খাঁজ বা মুখ্য কুঞ্চন বলা হয়, ইংলিশে তোমার প্রাইমারি কনস্ট্রিকশন বলা হয়। আর এখানে আরেকটা কথা হলো, তোমাদেরকে বলছি যে ক্রোমোজোম হলো রং ধারণ করে, কিন্তু আরেকটা জিনিস তোমাদের একটু মাথায় রাখা লাগবে। ক্রোমোজোম তো তোমার মেইনলি হলো তোমার ক্রোমাটিড আর হলো সেন্ট্রোমিয়ার দ্বারা গঠিত, কিন্তু তুমি যখন হলো রঞ্জক পদার্থ দিবা, তখন ক্রোমোজোমের শুধু ক্রোমাটিডটাই তোমার রং ধারণ করবে, এর সেন্ট্রোমিয়ার রং ধারণ করে না। এর জন্য সেন্ট্রোমিয়ারকে বলছে অরঞ্জিত অংশ, অর্থাৎ এটা হলো তোমার রং ধারণ করে না। তো এতটুকু তোমরা জানলা। তো এটা সেন্ট্রোমিয়ার সম্পর্কে একটু তথ্য ছিল। তারপরে কি আছে, তারপরে আছে হলো কাইনেটোকোর। তো কাইনেটোকোর কি, কাইনেটোকোর হলো তোমার সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ারের মধ্যে এই কাইনেটোকোরটা অবস্থান করে। এই কাইনেটোকোর কোথায় থাকে, এটা হলো তোমার সেন্ট্রোমিয়ারের মধ্যে থাকে। সেন্ট্রোমিয়ার মধ্যে কাইনেটোকোর থাকে। এর কাজ কি, এর কাজ হলো তোমার ক্রোমোজোমকে, এই যে কোষ বিভাজনের সময় যখন স্পিন্ডেল তন্তুটা তৈরি হচ্ছে, এই স্পিন্ডেল তন্তুর সাথে কিন্তু ক্রোমোজোম লেগে থাকে কোষ বিভাজনের সময়। তো এই স্পিন্ডেল তন্তুর সাথে ক্রোমোজোম কেমনে লেগে থাকে, এই সেন্ট্রোমিয়ারটা লেগে থাকে। সেন্ট্রোমিয়ার লাগতে পারে কারণ সেন্ট্রোমিয়ারের মধ্যে কাইনেটোকোর আছে। কাইনেটোকোর মেইনলি তোমার মানে ক্রোমোজোমের এই স্পিন্ডেল তন্তুর সাথে লেগে থাকার কারণ হলো কাইনেটোকোর। তো এটা একটু জানলা। দেন আছে কি, দেন হলো ক্রোমোমিয়ার। তো ক্রোমোমিয়ার কি, ক্রোমোমিয়ার হলো ক্ষুদ্র ক্ষুদ্র গুটির মতো, অর্থাৎ এটা ক্রোমোজোমের সময় সব সময় দেখা যায় না। এটা কখন দেখা যায়, এটা হলো তোমার মায়োসিস বিভাজনে দেখা যায়, আবার পুরা মায়োসিস বিভাজন জুড়েও দেখা যায় না। এটা মায়োসিসের শুরুতে তোমার প্রোফেজ এক পর্যায়ে আছে। এখন এই প্রোফেজ এক পর্যায়েরও আরো পাঁচটা ধাপ আছে। তো এই পাঁচটা ধাপের মধ্যে প্রথম ধাপ হলো তোমার লেপটোটিন। তো এই লেপটোটিন পর্যায়ে এই ক্রোমোমিয়ার গুলো দেখা শুরু হয়, মানে এই ক্রোমোমিয়ার গুলো তোমার দেখা যায়। তারপর তোমার লেপটোটিন আর জাইগোটিন, এই দুইটা পর্যায়ে তোমার পুরো ক্রোমোজোম এই ক্রোমোমিয়ারে ভরে যায়। দেন প্যাকাইটিন পর্যায়ে একদম সুস্পষ্ট ভাবে তোমার ক্রোমোজোমে তোমার হলো ক্রোমোমিয়ার দেখা যায়। তো এখানে তোমাদের দুইটা জিনিস মাথায় রাখা লাগবে যে ক্রোমোমিয়ারটা আসা শুরু হয় হলো মায়োসিসের প্রোফেজ একের লেপটোটিন পর্যায়ে।
মায়োসিসের প্রোফেজ একে লেপটোডিন বজায় তোমার ক্রোমোজোমে ক্রোমোমিয়ারটা আসে, আর এটা একদম স্পষ্ট সুস্পষ্ট ভাবে দেখা যায় প্রোফেজ একের প্যাকাইটিন বজায়। তো এই দুইটা জিনিস একটু গুলাই যায়, তো এই দুইটা জিনিস একটু মাথায় রাখা লাগবে। আর কি, আর হলো তোমার আরেকটা জিনিস, এই ক্রোমোমিয়ারের আরেকটা সমার্থক নাম আছে যেটাকে তোমার ইডিওমিয়ার বলা হয়। ক্রোমোমিয়ারের আরেক নাম বলে ইডিওমিয়ার, এটা তোমরা একটু মাথায় রাখলা। দেন হলো নেক্সট আরেকটা কথা বলা আছে তোমার গৌণ কুঞ্জন গৌণ খাস, আর তারপরে হলো স্যাটেলাইট আছে। তো এই দুইটা একটু মিলাই পড়াই। গৌণ কুঞ্জন গৌণ খাস কি, তোমার ধরো আমি তোমাদেরকে নিউক্লিওলাস পড়াইছিলাম, তো নিউক্লিওলাস কি, নিউক্লিওলাস হলো তোমার ইসের সাথে লেগে থাকে। নিউক্লিওলাস কিসের সাথে লেগে থাকে, নিউক্লিওলাস হলো তোমার ক্রোমোজোমের সাথে লেগে থাকে, ক্রোমোজোমের কোনো একটা অংশে এই নিউক্লিওলাস লেগে থাকে। এখন কথা হলো যখন মানে মূলত তো ক্রোমাটিন তন্তু তার সাথে তোমার নিউক্লিওলাস থাকে, পরে কি হয়, পরে হলো তোমার এটা যখন ক্রোমোজোমে পরিণত হয়, কিছু কিছু ক্রোমোজোমের সাথে এই কি হয়, এই হলো নিউক্লিওলাসটা লেগে থাকে। এটা একটা ক্রোমোজোম হইতে পারে, আবার একাধিক ক্রোমোজোম হইতে পারে। এখন এই ক্রোমোজোমের যেই অংশটা তোমার নিউক্লিওলাসের সাথে লেগে থাকে, ওই অংশে একটা খাঁজ বা গর্ত তৈরি হয়। ওই খাঁজ বা গর্তকেই তোমার গৌণ খাঁজ বলা হয়। আর হলো ওই যে নিউক্লিওলাসের যেই অংশটুকু ওই ক্রোমোজোমের সাথে লেগে আছে, ওই অংশটুকুই তোমার হলো স্যাট বা স্যাটেলাইট বলা হয়। তা নিউক্লিওলাসের অংশকে তোমার স্যাট বা স্যাটেলাইট বলা হয়। আর হলো তোমার হলো ক্রোমোজোমের অংশকে তোমার কি বলা হয়, ক্রোমোজোমের অংশকে তোমার হলো গৌণ খাঁজ বলা হয়। ক্রোমোজোমের ওই গর্তটাকে তোমার কি বলা হয়, ক্রোমোজোমের গর্তটাকে তোমার গৌণ খাঁজ বলা হয়। তো এই হলো জিনিস। এখন এই জিনিসটাও আমাদের অনেকের গুলায় যায়, আমাদের অনেকের এই জিনিসটা গুলাই যায় যে মানে কি, মানে আমরা বুঝতে পারি না যে স্যাটেলাইট কি আর গৌণ খাঁজ কি। তো গৌণ খাঁজ হলো মানে ওই যে দুইটা জায়গা সামনাসামনি লেগে আছে, যেটা হলো ক্রোমোজোমের অংশ ওটা হলো গৌণ খাঁজ, আর যেটা হলো তোমার হলো নিউক্লিওলাসের অংশ ওটা হলো স্যাটেলাইট। তো এটা বুঝে আমি আই হোপ তোমরা বুঝতে পারছো যে জিনিসটা কি। এর জন্য তোমার কি বলা হয়, এই জন্য তোমার গৌণ কুঞ্চনকে বলা হয় নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল বা নিউক্লিওলার হলো অর্গানাইজার রিজন বা নর বলা হয়। কারণ এখান থেকে তোমার নিউক্লিওলাস গঠিত হয় বা এখানে তোমার নিউক্লিওলাস থাকে। তো মানুষের 5 জোড়া ক্রোমোজোম অর্থাৎ 10টা ক্রোমোজোমের সাথে নিউক্লিওলাস লেগে থাকে, মানুষের 5 জোড়া ক্রোমোজোমের সাথে নিউক্লিওলাস লেগে থাকে। এবং স্যাটেলাইট কি, তো তোমরা বুঝলে। এখন এখানে 3টা উদাহরণ দিয়ে আছে, আসলে সব সব মানে সব মানে কি বলবো, সব জীবেই ক্রোমোজোমেই মানে তুমি সব জীবেই তুমি এই স্যাট অংশটা সব জীবেই থাকে। কিন্তু কথা হলো এখানে তোমার 3টা এক্সাম্পল দিয়ে আছে, ঠিক আছে, 3টা এক্সাম্পল এদেরও আছে আবার বাকি সবারই আছে। তো এখানে এক্সাম্পল দেওয়ার আসলে কোনো দরকার ছিল না, বাট এরা দিছে। এখন পরীক্ষায় তো প্রশ্ন করতে পারে এই 3টা বাদে, মানে স্যার অত ভেবেচিন্তে প্রশ্ন করে নাই। স্যারের মতে এই 3টা বাদে বাকি যা আছে আর কোনো জায়গায় তোমার হলো কি স্যাটেলাইট দেখা যায় না। এই জন্য আমাদের এই 3টা একটু মাথায় রাখা লাগবে। কিন্তু তুমি এইটাও একটু মাথায় রাখো যে লজিক্যালি তোমার যত জীব আছে প্রতিটা জীবেই তোমার এই স্যাটেলাইট দেখা যায়। তো এখানে 3টা আছে, তো এটা তোমাদের মনে রাখারও একটা টেকনিক বলে দিয়েছিলাম যে সোলা তুলা দুইটার মিল আছে। সোলা মুখস্থ রাখলে তুলা এমনি চলে আসবে, আর পার্টটা একটু মুখস্থ করে রাখবে। আর এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে যে সোলার শুধু একটা ক্রোমোজোমে, যেটা কি 1 নং ক্রোমোজোমে তোমার লেগে থাকে, এই 1 নং ক্রোমোজোমে স্যাট পাওয়া যায়। অর্থাৎ মানুষের ক্ষেত্রে 10টা ক্রোমোজোম জুড়ে নিউক্লিওলাস আছে, আর সোলার ক্ষেত্রে একটা ক্রোমোজোম জুড়ে নিউক্লিওলাস আছে। সেটা কত নম্বর ক্রোমোজোম, 1 নং ক্রোমোজোম। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখো। তারপরে আছে টেলোমিয়ার। টেলোমিয়ার হলো তোমার ক্রোমোজোমের মাথায় তোমার হলো এটা হলো ক্রোমোজোমের মাথায় থাকে। এটাকে মানে ক্রোমোজোমের মাথায় না, এটা হলো তোমার ক্রোমাটিডের মাথায় থাকে। অর্থাৎ ক্রোমোজোমে 2টা ক্রোমাটিড থাকে, 2টা ক্রোমাটিডের মাথায় এই টেলোমিয়ার পাওয়া যায়। টেলোমিয়ার কি, তোমার হলো ডিএনএ রিপিটেড সিকোয়েন্স। অর্থাৎ টেলোমিয়ার অংশে তোমার একটানা সেম নাইট্রোজেন বেস থাকে। তোমার টেলোমিয়ার অংশে কি থাকে, টেলোমিয়ার অংশে না একটানা সেম নাইট্রোজেন বেস থাকে। তো এটাই হলো তোমার হলো টেলোমিয়ার। এখন টেলোমিয়ারের কাজ কি, টেলোমিয়ার কি, ধরো একটা কোষ যতবার বিভাজিত হবে ওই মাথার ওই টেলোমিয়ারের দৈর্ঘ্যটা কমতে থাকবে। তো এটা দ্বারা তুমি ডিটারমাইন করতে পারবা যে একটা কোষ কতবার বিভাজিত হবে। যখন এই টেলোমিয়ারটা একদম জিরোতে নেমে আসবে, মানে যে ওটা কমতেছে, কমতে কমতে জিরোতে নেমে আসবে, তখনই কোষ আর বিভাজিত হইতে পারবে না, তার মানে কোষটা মারা যাবে। তো এই জিনিসটা তুমি টেলোমিয়ারটা ডিটারমিন করতে পারো। আরেকটা কাজে সাহায্য করে জরা রোধে টেলোমিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এটা একটু মনে রাখবা। তো এই মোটামুটি টেলোমিয়ার তো গেল, আমার হলো ভৌত গঠন গেল। দেন কিছু ছক আছে, এখানে 5টা ছক আছে। তো আমি তোমাদেরকে আগেই বলছিলাম, আমি তোমাদেরকে সবগুলো ছকই পড়াইছিলাম, বাট ওই লাস্টের 2টা ছক একটু আজাইরা টাইপের ছক। মানে এই 2টা ছক পড়লে কি হবে, তোমাদের আগের ইনফরমেশনে তোমার ডিবেট তৈরি হয়ে যাবে। তো তোমরা এই লাস্টের 2টা ছক পড়বা না, তোমরা প্রথম 3টা ছকই পড়বা। আমি 5টাই পড়াইছিলাম, বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো প্রথম 3টা পড়বা। তো প্রথমে কি সেন্টোমিয়ার আর ক্রোমোমিয়ারের মধ্যে পার্থক্য। তো সেন্টোমিয়ার হলো সব ধরনের মানে এটা হলো তোমার সব ধরনের ক্রোমোজোমেই দেখা যায়। অর্থাৎ সেন্টোমিয়ার হলো তোমার হলো সব ক্রোমোজোমে দেখা যায়। অর্থাৎ সব ক্রোমোজোম মধ্যে মাইটোসিস বিভাজনে যে ক্রোমোজোম আছে ওটাইও সেন্টোমিয়ার থাকে, আবার মায়োসিস বিভাজনে যে ক্রোমোজোম আছে ওটাইও সেন্টোমিয়ার থাকে। বাট ক্রোমোমিয়ার শুধুমাত্র মায়োসিস বিভাজনের সে হলো ক্রোমোজোমেই দেখা যায়, কখনো মাইটোসিস বিভাজনের ক্রোমোজোমে দেখা যায় না। তো এটা হলো প্রথম পার্থক্য।
দ্বিতীয় পার্থক্য হলো তোমার সেন্ট্রোমিয়ার কি, সেন্ট্রোমিয়ার হলো তোমার একটা অরঞ্জিত অংশ, আর এটা যেহেতু মানে যেখানে থাকে ওইখানে একটা মুখ্য খাঁজ তৈরি করে, এই জন্য একসাথে বলছে কি এটা হলো তোমার অরঞ্জিত খাঁজ বিশেষ। তো এটা মাথায় রাখলে। আর ক্রোমোমিয়ারকে তোমার ডাক ব্যান্ড বলা হয়, এটা একটু মাথায় রাখবে যে ক্রোমোমিয়ার যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকা, এটাকে তোমার একটা নাম দেওয়া আছে সেটাকে তোমার ডার্ক ব্যান্ড বলা হয়। তারপরে আছে সেন্ট্রোমিয়ার, তো একটা আদর্শ ক্রোমোজোমে অলওয়েজ একটা সেন্ট্রোমিয়ারই থাকে, বাট একটা ক্রোমোজোমে তোমার অসংখ্য ক্রোমোমিয়ার থাকে। একটা ক্রোমোজোমে কখনো একটা ক্রোমোমিয়ার থাকতে পারবে না, অসংখ্য ক্রোমোমিয়ার থাকে। তারপরে কি তোমার সেন্ট্রোমিয়ার, তো এখানে একটা জিনিস তোমাদের একটু মুখস্থ করা লাগবে যে সেন্ট্রোমিয়ারে যে ডিএনএটা থাকে ডিএনএটা তোমার অল্প কুণ্ডলিত হয়, আর ক্রোমোমিয়ারের ডিএনএটা কেমন হয়, অধিক কুণ্ডলিত হয়। অর্থাৎ একটা মনে রাখলে অন্যটা অটোমেটিকলি হয়ে যাবে, এটা অল্প হলে ওটা অধিক হবে স্বাভাবিক। তবে সেন্ট্রোমিয়ারে কোনো জিন থাকে না, যেহেতু এর কোনো জিন থাকে না, তারপরে ক্রোমোমিয়ারে অবশ্যই জিন থাকবে, কত এখানে এক বা একাধিক জিন আছে। তো এই দুইটা পয়েন্ট তুমি একটা মনে রাখবা, তাইলে আরেকটা এমনি এমনি হয়ে যাবে। আর দুইটা মনে রাখলে কি হবে, গুলায় যাবে। অর্থাৎ মানে তুমি দুইটা পয়েন্ট পড়ছো, তোমার মনে হবে সেন্ট্রোমিয়ার কম কুণ্ডলিত না বেশি কুণ্ডলিত, এরকম হবে, তো তুমি একটা পড়বা, আর আরেকটা হলো উল্টা, এইভাবে তুমি পড়বা। তারপরে আরেকটা শখের পার্থক্য আছে, মানে পার্থক্যের শখ আছে, যেটা কি, যেটা হলো তোমার সেন্ট্রোজোম আর সেন্ট্রোমিয়ার। তো সেন্ট্রোজোম কি, সেন্ট্রোজোম হলো যে ওই অঙ্গাণুটা যেটা যার মধ্যে দুইটা সেন্ট্রিওল সেন্ট্রোস্ফিয়ার একটা আবরণী থাকে, ওটাকে তোমার সেন্ট্রোজোম বলা হয়। আর সেন্ট্রোমিয়ার কি, সেন্ট্রোমিয়ার হলো ক্রোমোজোমের মাঝখানে যে অংশটা থাকে ওটাকে তোমার সেন্ট্রোমিয়ার বলা হয়। সেন্ট্রোজোম তোমরা আগেই জানো যে সেন্ট্রোজোম শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে কোনো সেন্ট্রোজোম পাওয়া যায় না, তো এটা তোমরা আগেই জানো। আর সেন্ট্রোমিয়ার উদ্ভিদ আর প্রাণী দুই কোষেই পাওয়া যায়। তারপরে সেন্ট্রোজোম কি, সেন্ট্রোজোম হলো তোমার সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, আর হলো সেন্ট্রোমিয়ার যেহেতু ক্রোমোজোমের অংশ, অর্থাৎ এটা হলো একটা নিউক্লিয়াসের অংশ, অর্থাৎ এটাকে তোমার নিউক্লিয় বস্তু বলা হয়। তোমার হলো সেন্ট্রোজোম কি করে, মাকুতন্তুর সাথে বা স্পিন্ডেল তন্তুর সাথে সেন্ট্রোজোমের সম্পর্ক হলে এটা হলো স্পিন্ডেল তন্তু তৈরিতে সাহায্য করে। আর সেন্ট্রোমিয়ার কি করে, সেন্ট্রোমিয়ার হলো সেন্ট্রোমিয়ার কি করে, ক্রোমোজোমকে তোমার হলো স্পিন্ডেল তন্তুর সাথে সংযুক্ত করে। অর্থাৎ সেন্ট্রোমিয়ার হলো স্পিন্ডেল তন্তুর সাথে ক্রোমোজোমকে যুক্ত করে, আর এই স্পিন্ডেল তন্তুটাই তৈরি করে হলো সেন্ট্রোজোম। এই হলো আরেকটা পার্থক্য। দেন সেকেন্ড, তারপরে একটা পার্থক্য হলো গঠন। তো তুমি জানো ডিএনএ কি দ্বারা গঠিত, সরি তুমি জানো ক্রোমোজোম কি দ্বারা গঠিত, ডিএনএ আর প্রোটিন দ্বারা গঠিত, তার মানে সেন্ট্রোমিয়ারও কি দ্বারা গঠিত, ডিএনএ আর প্রোটিন দ্বারা গঠিত, এতটুকু তুমি জানো। এখানে তোমার বলছে যে সেন্ট্রোজোম আরএনএ আর প্রোটিন দ্বারা গঠিত, আসলে এই জিনিসটা আসলে ওরকম সঠিক না। বাট যেহেতু পার্থক্য করার জন্য এরা দিছে, তো তুমি তো অলরেডি সেন্ট্রোমিয়ার এটা জানো। এখন ওইটা দিয়ে তুমি এটা মনে রাখবে যে যেহেতু এটা ডিএনএ আর প্রোটিন দ্বারা গঠিত, তার মানে এটা এর বিপরীত কিছু হবে, ডিএনএ এর বিপরীত কি, আরএনএ, আর প্রোটিন, তাহলে আরএনএ ও প্রোটিন দ্বারা গঠিত। তারপরে সেন্ট্রোজোমের মধ্যে সেন্ট্রিওল থাকে, সেন্ট্রোমিয়ারে থাকে না, এতটুকু আমরা জানি। দেন আরেকটা পার্থক্য কি, আরেকটা পার্থক্য হলো তোমার মুখ্য কাজ আর গৌণ কাজের মধ্যে। তো মুখ্য কাজ আর গৌণ কাজের মধ্যে পার্থক্য হলো তোমার ধরো মুখ্য কাজ। তো মুখ্য কাজ হলো তোমার যেই মানে মুখ্য কাজ, এখানে তোমার মেইন একটা জিনিস জানা লাগবে যে মুখ্য কাজে সেন্ট্রোমিয়ার অবস্থান করে, আর গৌণ কাজে হলো নিউক্লিওলাস অবস্থান করে। এই দুইটা অপশন ভাঙাই কিন্তু তুমি এখানকার সবগুলো পার্থক্য রাখতে করতে পারবে। দেখো দ্বিতীয় পার্থক্যটা কিন্তু তোমার হয়ে গেছে। তৃতীয় পার্থক্য হলো তোমার, আমরা জানি সেন্টোমিয়ারে কাইনেটোকোর থাকে, নিউক্লিওলাসে কাইনেটোকোর থাকে না, তার মানে মুখ্য কাজে কাইনেটোকোর থাকে, গৌণ কাজে কাইনেটোকোর থাকে না। তো এটা একটু মাথায় রাখবা। দেন হলো কি আছে, তোমার সেন্টোমিয়ার হলো ক্রোমোজোমকে স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত রাখে, তার মানে মুখ্য কাজ ক্রোমোজোমকে স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত রাখে, এটা হলো তোমার মুখ্য কাজের কাজ। মানে সেন্টোমিয়ারের কাজ মানে মুখ্য কাজের কাজ। আর গৌণ কাজের কাজ কি, গৌণ কাজের কাজ হলো যেটা হলো তোমার ইসের কাজ, গৌণ কাজের কাজ কি, তোমার নিউক্লিওলাস উৎপন্ন করে, এই জন্যই তো এখানে নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল বলে। এজন্য এই দুইটা কাজ দিয়ে দিবে। অর্থাৎ মুখ্য কাজের কাজ হলো ক্রোমোজোমকে স্পিন্ডেল তন্তুর সাথে যুক্ত রাখা, আর হলো তোমার গৌণ কাজের কাজ হলো নিউক্লিওলাস উৎপন্ন করে। এইভাবে তুমি এই কাজগুলো দিয়ে দিলা। তো পরের দুইটা ছক, এই দুইটা ছক তোমাদের আপাতত পড়ো না, আমি অলরেডি তোমাদেরকে পড়াইছি, বাট এই দুইটা ছক তোমরা পড়ো না, তাহলে তোমাদের মাথা গুলাই যাবে। তো এই দুইটা ছক বাদ দাও। দেন তারপরে কি আছে, তারপরে তোমার ক্রোমোজোমের প্রকারভেদ আছে। তো ক্রোমোজোমকে তোমার অনেকগুলো টাইপের উপরে বেস করে ভাগ করা হয়। তো এই টাইপের মধ্যে তোমার তো প্রথমে আছে সেন্টোমিয়ারের সংখ্যা, অর্থাৎ একটা ক্রোমোজোমে কয়টা সেন্টোমিয়ার আছে সেই অনুযায়ী তোমার ক্রোমোজোমকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে। তো তোমাদের প্রথমে নামগুলো মনে রাখা লাগবে, নাম দেখেই তোমরা বুঝতে পারো যে কয়টা সেন্টোমিয়ার আছে। তো মোনোসেন্ট্রিক মানে একটা, তারপরে তোমার ডাইসেন্ট্রিক দুইটা, পলিসেন্ট্রিক দুইয়ের অধিক, ডিফিউজটা এমনি এটা ইসের ভিতরে পড়ে না, মাথায় একবার ডিফিউজ। তারপরে কি আছে, তারপরে আছে তোমার তো অ্যাসেন্ট্রিক কি একদমই নাই। তো এরকম ভাবে তোমরা নামগুলো মনে রাখলেই তোমরা বুঝতে পারবে কোনটাই কিরকম সেন্টোমিয়ার আছে। এখন এখানে দুইটার এক্সাম্পল দিয়ে আছে, ওই দুইটা মাথায় রাখবা যে ডাইসেন্ট্রিক কি, ডাইসেন্ট্রিকের উদাহরণ হলো গম, আর পলিসেন্ট্রিকের উদাহরণ হলো কলা। তো পলিটা মনে রাখবা, পলি কলা একটা মিল আছে, এর জন্য পলিসেন্ট্রিক কলা। আর ডাইসেন্ট্রিক কি, ডাইসেন্ট্রিক গম। তো এইভাবে এটা মনে রাখবা।
দেন হলো তোমার সেন্টোমিয়ারের অবস্থান অনুযায়ী, অর্থাৎ সেন্টোমিয়ার ক্রোমোজোমের মাঝখানে আছে না এক পাশে আছে না একদম কোনায় আছে, এই জিনিসটার উপরে বেস করে ক্রোমোজোমকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথমে আছে মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক, তো এটা মানে একদম একদম মাঝখানে ক্রোমোজোম আছে। তো এখানে তোমার কি কি জানা লাগবে, এখানে জানা লাগবে যে তোমার হলো ইংরেজি কোন অক্ষর, অর্থাৎ অ্যানাফেজ পর্যায়ে কি হয়, অ্যানাফেজ পর্যায়ে তোমার ক্রোমোজোম গুলো দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়। দুইটা ক্রোমাটিডে বিভক্ত হইতে হওয়ার পরে তোমার দুই দুই মেরুতে যাইতে শুরু করে, যখন দুই মেরুতে যায় তখন এরা কি হয়, বিভিন্ন ইংরেজি অক্ষরের মতো আকার ধারণ করে, বিভিন্ন ইংরেজি অক্ষরের মতো আকার ধারণ করে। এখন এই আকার ধারণ করা মানে এই আকারটা বিভিন্ন হওয়ার কারণ হলো, কারণ ওইখানে তোমার বিভিন্ন টাইপের হলো মানে বিভিন্ন টাইপের ক্রোমোজোম থাকে, অর্থাৎ তোমার ওইখানে মধ্যকেন্দ্রিক থাকে, উপমধ্যকেন্দ্রিক থাকে, এরকম বিভিন্ন টাইপের ক্রোমোজোম থাকে, এর কারণে আকারটা বিভিন্ন হয়। এখন কোনটার জন্য কোন আকার হয় এটা আমাদের প্রথমত জানা লাগবে। এখন মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক এর জন্য আকার কিসের মতো হয়, আকার হলো তোমার ইংরেজি ভি অক্ষরের মতো হয়। আকারটা কিরকম হয়, আকারটা তোমার ইংরেজি ভি অক্ষরের মতো হয়। তো এইটা তোমাদের জানা লাগবে। এখন কোথায় পাওয়া যায় এই যে মধ্যকেন্দ্রিক ক্রোমোজোম, এটা এখানে তোমার দুইটা উদাহরণ দিয়ে আছে, সোলেনাম নিগেরাম। সোলেনাম নিগেরাম তোমাদের মনে রাখা লাগবে না, তোমরা শুধু সোলেনাম ওয়ার্ডটা মনে রাখবা, কারণ কি তোমার পরীক্ষায় যদি প্রশ্ন দেয় হয় তোমার সোলেনাম দেবে না সোলেনাম নিগেরাম দেবে, কখনোই তোমার ওই নিগেরাম শুধু দেবে না, তাই সোলেনামটা শুধু মাথায় রাখবা। আর হলো মানুষের এক্স ক্রোমোজোম, এই দুইটা উদাহরণ একটু মাথায় রাখবা। দেন উপমধ্যকেন্দ্রিক বা সাবমেটাসেন্ট্রিক, এটা কি, এটা হলো এই মাঝখানে তোমার সেন্টোমিয়ার থাকবে না, এটা মাঝখান থেকে একটু কোণা একটু পাশে সরে যাবে, অর্থাৎ একদম মাঝখানে থাকবে না, মাঝখানে একটু ডানে বা বামে থাকবে। তো এটাকে বলা হয়, এটাকে তোমার উপমধ্যকেন্দ্রিক বা সাবমেটাসেন্ট্রিক বলা হয়। তো এটা ইংরেজি কোন অক্ষরের মতো হয়, ইংরেজি তোমার এল অক্ষরের মতো হয়। আর এটা কি, এটা মানুষে এই ক্রোমোজোমটা থাকে। উদাহরণ হলো মানুষ, মানুষে এই ক্রোমোজোম পাওয়া যায়, এতটুকু জানলেই হচ্ছে। তারপরে কি উপপ্রান্ত কেন্দ্রিক বা অ্যাক্রোসেন্ট্রিক, উপপ্রান্ত কেন্দ্রিক বা অ্যাক্রোসেন্ট্রিক, তো এটা কি, এটা হলো তোমার একদম কোনায় থাকবে না, সেন্টোমিয়ার একদম কোনায় থাকবে না, কোনার থেকে একটু পাশে, একদম মাঝখানেও না একদম কোনায়ও না, কোনা থেকে একটু পাশে, অর্থাৎ কোনার বেশি কাছে। তো এটাকেই তোমার বলা হয়েছে অ্যাক্রোসেন্ট্রিক। তো এটা কি, এটা হলো তোমার ইংরেজি যে অক্ষরের মতো দেখা যায়। এটা কিসের মতো দেখা যায়, এটা হলো তোমার ইংরেজি যে অক্ষরের মতো দেখা যায়। এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে, দুইটা উদাহরণ হলো মানুষের ওয়াই ক্রোমোজোম, মানুষের ওয়াই ক্রোমোজোম আর ঘেট কুজু, মানুষের ওয়াই ক্রোমোজোম আর ঘেট কুজু, এই দুইটা হলো এর উদাহরণ। আর এখানে আরেকটা কথা বলা আছে, ঘেট কুচু হলো একটা মনোসমিক উদ্ভিদ, এটা এমসিকিউর জন্য মাথায় রাখবে যে ঘেট কুচু কি মনোসমিক উদ্ভিদ। আর হলো ঘেট কেঁচো আর মানুষের ওয়াই ক্রোমোজোম, এই দুইটা কি, এই দুইটা হলো তোমার হলো এই অ্যাক্রোসেন্ট্রিক বা উপপ্রান্ত কেন্দ্রিকের উদাহরণ। তো এই দুইটা উদাহরণ মাথায় রাখবে। এখন এখানে একটা কথা আছে, তোমার এই যে ঘেট কচু আছে, এর মধ্যে আসলে তোমার প্রথম থেকে তিনটাই পাওয়া যায়, এর মধ্যে মধ্যকেন্দ্রিকও পাওয়া যায়, উপমধ্যকেন্দ্রিকও পাওয়া যায়, আবার হলো অ্যাক্রোসেন্ট্রিকও পাওয়া যায়। তো এটা তুমি জানলা, কিন্তু তোমার স্যার যদি প্রশ্ন করে, স্যার কখনো দেখতে যাবে না যে ওইখানে কত কোনটা কোনটা লেখা আছে। স্যার যেহেতু তোমার হলো ইসের মধ্যে অ্যাক্রোসেন্ট্রিকের মধ্যে ঘেট কেঁচো হয়েছে, তার মানে সে মনে করবে যে অ্যাক্রোসেন্ট্রিকের উদাহরণ হলো তোমার ঘেট কেঁচো। তো এই জন্য তোমরা অ্যাক্রোসেন্ট্রিকের মধ্যে ঘেট কেঁচোর মানে উদাহরণটা মনে রাখবা। তো এই গেল তোমার অ্যাক্রোসেন্ট্রিক। তারপরে আছে প্রান্তকেন্দ্রিক বা ট্যালোসেন্ট্রিক, এটা কি হয়, এটা হলো একদম প্রান্তে বা একদম কোনায় থাকবে। তো এইখানে তোমার হলো মানে ইংরেজি কোন অক্ষর দেখাবে, দেখা যাবে ইংরেজি আই অক্ষর দেখা যাবে। আর হলো এই যে এই অ্যাক্রোসেন্ট্রিকের মানে এই ট্যালোসেন্ট্রিকের একটা বৈশিষ্ট্য আছে, এই ট্যালোসেন্ট্রিক তোমার উদ্ভিদে আর মানুষে কোনো ট্যালোসেন্ট্রিক ক্রোমোজোম নেই, উদ্ভিদে আর মানুষে কোনো ট্যালোসেন্ট্রিক ক্রোমোজোম নেই, এটা আমাদের মাথায় রাখা লাগবে। এর আর কোনো উদাহরণ দেওয়া নেই, এখানে শুধু বলা আছে উদ্ভিদ আর মানুষে কোনো ট্যালোসেন্ট্রিক ক্রোমোজোম নেই। তখন কাহিনী কি হয়, আমার ক্ষেত্রে কি হতো, আমি তোমার অ্যাক্রোসেন্ট্রিক আর ট্যালোসেন্ট্রিকের ইংলিশ অ্যালফাবেটটা মানে ইংলিশ লেটারটা গুলাই ফেলতাম না, আমার মনে হতো অ্যাক্রোসেন্ট্রিকের মধ্যে যে না আই। তো আমি কি করতাম, আমি তোমার একটা টেকনিকে মনে রাখতাম যে ট্যালোসেন্ট্রিক, ট্যালো মানে টল, অর্থাৎ ট্যালোর মধ্যে যে ইংরেজি অক্ষরটা আছে ওই অক্ষরটা টল আছে। এখন তুমি যদি আই আর জে কে পাশাপাশি দাঁড় করাও, দেখবা যে কি আই কে একটু ভেঙেই জে তৈরি হয়েছে, অর্থাৎ জে কিন্তু আয়ের থেকে খাটো, কারণ জের নিচে একটু ভেঙে গেছে, তার মানে কি টল কে আই, তার মানে ট্যালোসেন্ট্রিক আই, এইভাবে আমি মনে রাখতাম। তো তোমরা এই টেকনিকটা মাথায় রাখতে পারো। দেন আরেকটা প্রকারভেদ দিয়ে আছে ক্রোমোজোমের, যেখানে বলা আছে দেহ গঠন এবং লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্য অনুযায়ী ক্রোমোজোমের প্রকারভেদ। তো ক্রোমোজোমের প্রকারভেদ তোমার হলো দুইটা প্রকার আছে, অটোজোম আর সেক্স ক্রোমোজোম। এখন অটোজোম আর সেক্স ক্রোমোজোম বলতে এটা আমি তোমাদের মানুষের ক্রোমোজোম দ্বারা বোঝাই, এটা সবার ক্ষেত্রে আছে, বাট আমি মানুষের দিয়ে বুঝাইলে তোমরা প্রপারলি বুঝতে পারবে। যে মানুষের 46টা ক্রোমোজোম আছে, এর মধ্যে তোমার 44টা ক্রোমোজোম হলো মানুষের বৈশিষ্ট্য নির্ধারণ করে, আর বাকি দুইটা ক্রোমোজোম কি করে, মানুষের লিঙ্গ নির্ধারণ করে। তো এই হলো এই 44টা ক্রোমোজোমকে তোমার অটোজোম বলা হয়, অর্থাৎ অটোজোমের কাজ হলো দেহের বৈশিষ্ট্য নির্ধারণ করা। আর হলো বাকি দুইটা ক্রোমোজোমকে তোমার সেক্স ক্রোমোজোম বলা হয়, সেক্স ক্রোমোজোমের কাজ কি তোমার হলো লিঙ্গ নির্ধারণ করা। এখন কথা হলো এই যে সেক্স ক্রোমোজোম, দুইটা সেক্স ক্রোমোজোম কি কি, এই দুইটা সেক্স ক্রোমোজোম হলো তোমার এক্স আর ওয়াই। তো এরা কেমনে তোমার লিঙ্গ নির্ধারণ করে, তোমার যদি এই তোমার ধরো মানে মেয়েদের ক্ষেত্রে তোমার সেক্স ক্রোমোজোম দুইটাই এক্স হয়, অর্থাৎ এক্স আর এক্স যদি এই দুইটা সেক্স ক্রোমোজোম একসাথে থাকে তাহলে মেয়ে হবে। আর ছেলেদের ক্ষেত্রে একটা সেক্স ক্রোমোজোম মানে ছেলেদের ক্ষেত্রে এক্স আর ওয়াই থাকে, অর্থাৎ দুইটা সেক্স ক্রোমোজোম থাকবে ছেলে মেয়ে দুইজনের। মেয়েদের ক্ষেত্রে দুইটা এক্স আর ছেলেদের ক্ষেত্রে একটা এক্স আর একটা Y। এইভাবে তোমার ছেলে মেয়ে চিহ্নিত করা যায়, অর্থাৎ এইভাবে লিঙ্গটা নির্ধারণ করা হয়।
যাদের মধ্যে এক্স ওয়াই থাকে তারা ছেলে, যাদের মধ্যে এক্স এক্স থাকে তারা হলো মেয়ে। এই হলো তোমার কাহিনী, হলো সেক্স ক্রোমোজোমের কাহিনী। তো এই এতটুকু জানলেই হচ্ছে। আর এখানে আরেকটা জিনিস মাথায় রাখা লাগবে, সেক্স ক্রোমোজোমে যদি তোমার মিউটেশন ঘটে, সেক্স ক্রোমোজোমে যদি তোমার মিউটেশন ঘটে তাহলে কিছু রোগ হয়। এই রোগগুলোকে তোমার সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স বলা হয়। কি কি রোগ? তোমার বর্ণান্ধতা, হিমোফিলিয়া, এটা হলো সেক্স ক্রোমোজোমের মিউটেশনের কারণে হয়। এখন এই রোগের একটা স্পেশাল বৈশিষ্ট্য হলো, তোমার যদি সেক্স ক্রোমোজোমের মিউটেশন ঘটে কোনো রোগ হয়, তাহলে ওই রোগটা তোমার বংশ জন্মান্তরে চলতে থাকবে। অর্থাৎ তোমার হয়েছে, তার মানে তোমার সন্তানে হবে, তার সন্তানে হবে, এইভাবে এই রোগগুলা চলতে থাকবে। বাট অটোজোমে যদি মিউটেশন হয় তাহলে কিন্তু ওই রোগটা তোমার হলো কি বলে প্রজন্মে যায় না। অর্থাৎ মানে গেলেও মানে অনেক কম যায়। ওটার প্রভাব অত বেশি হয় না, মানে অটোজোমেরটা মানে নর্মালি যায় না, বাট গেলেও তোমার প্রভাব অনেক কম থাকে, অনেক পরে তোমার শো করে, এরকম বিভিন্ন কিছু হয়। বাট সেক্স ক্রোমোজোম হইলে তোমার অনেক তীব্র ভাবে শো করে, আর অবশ্যই যাবে। এটা হলো তোমার সেক্স ক্রোমোজোমের একটা মানে আলাদা বৈশিষ্ট্য। এর মিউটেশনটা যদি হয়, যে রোগগুলো, এগুলো হলো তোমার বংশগতিতে চলতেই থাকে। আর হলো তোমার এই জন্য এর রোগগুলোকে তোমার সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স বলা হয়। সেক্স ক্রোমোজোমের হয়েছে এই জন্য সেক্স লিঙ্ক, আর ইনহেরিটেন্স মানে বংশগতিতে চলতে থাকে। তো এরকম দুইটা রোগের কথা এখানে বলা হয়েছে, একটা হলো বর্ণান্ধতা আর একটা হলো তোমার হিমোফিলিয়া। তো গেল, এরপরে তোমার কি দিয়ে আছে, এরপরে তোমার ক্রোমোজোমের রাসায়নিক গঠন দিয়ে আছে। তো আমরা অলরেডি ক্রোমোজোমের রাসায়নিক গঠন সম্পর্কে জানি। ক্রোমোজোম মেইনলি কি দ্বারা গঠিত? ক্রোমোজোম মেইনলি তোমার ওই যা দিয়ে তোমার হলো নিউক্লিয়াস গঠিত, তা দিয়ে তো হলো তোমার ক্রোমোজোম গঠিত। কি কি? তোমার নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দ্বারা গঠিত। এখন নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএ আর আরএনএ আছে, আর প্রোটিনের মধ্যে তোমার হিস্টোন প্রোটিন আছে, আর হলো নন হিস্টোন প্রোটিন আছে। এখন কথা হলো তোমার এই যে মানে নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএ আরএনএ, এর মধ্যে ম্যাক্সিমামই ডিএনএ আছে, আবার প্রোটিনের মধ্যে তোমার ম্যাক্সিমামই হিস্টোন প্রোটিন আছে। এজন্য আমরা বলতে পারি যে এই ক্রোমোজোম হলো ডিএনএ হিস্টোন প্রোটিন যৌগ, মানে ক্রোমাটিন দ্বারা গঠিত। বাট যেহেতু কিছু অংশ আরএনএ আর কিছু হলো নন হিস্টোন প্রোটিন আছে, এই জন্য আমরা মানে ওইগুলাকেও এখানে ইনক্লুড করছি, কারণ এখানে আমাদের টপিকটাই হলো রাসায়নিক গঠন, এই জন্য ওইগুলা ইনক্লুড করা হয়েছে। তো নিউক্লিক অ্যাসিড দুই টাইপের নিউক্লিক অ্যাসিডই পাওয়া যায়, ডিএনএ আরএনএ দুইটাই পাওয়া যায়। তো এখানে তোমাদের একটা মেইন পার্থক্য বলি ডিএনএ আর আরএনএ এর মধ্যে। ডিএনএ কি? ডিএনএ হলো তোমার বংশগতির সাথে সম্পর্ক যুক্ত, অর্থাৎ ডিএনএ এর মেইন কাজই হলো তোমার বংশগতি, অর্থাৎ বংশগতিতে বৈশিষ্ট্য বহন করে, এটা হলো ডিএনএ এর কাজ। আর হলো আরএনএ এর কাজ কি? আরএনএ এর কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা, অর্থাৎ ডিএনএ শুধু কমান্ড করে যে প্রোটিন তৈরি করো, বাট সবকিছু ম্যানেজ করা, তৈরি করে, এই সব কাজ হলো আরএনএ করে। তো এটা হলো আরএনএ এর মেইন কাজ। আমাদের অনেকের একটা ভুল কনসেপ্ট আছে, আমরা মনে করি ডিএনএ আরএনএ দুইটাই হলো বংশগতির সাথে সম্পর্কযুক্ত, আসলে না। শুধুমাত্র ডিএনএ হলো বংশগতির সাথে সম্পর্কযুক্ত, আরএনএ না। এবং কথা হলো আরএনএ যে একদমই সম্পর্কযুক্ত না এরকম না, মানে তোমার ভাইরাস আছে, আমরা সবাই তো ভাইরাস চিনি। ভাইরাসের ক্ষেত্রে আবার বংশগতীয় বস্তু হিসেবে, অর্থাৎ আমাদের ক্ষেত্রে ডিএনএ যেই কাজটা করে, ভাইরাসের ক্ষেত্রে আবার আরএনএ সেই কাজটা করে। তো কিছু কিছু ভাইরাস যেগুলো তোমার বংশগতীয় বস্তু হিসেবে আরএনএ পাওয়া যায়, তাছাড়া বাকি সবারই বংশগতীয় বস্তু হিসেবে ডিএনএ পাওয়া যায়। আর ডিএনএ এর সাথে আরএনএ থেকে, আরএনএ টা প্রোটিন সংশ্লেষ করে, বংশগতিতে কোনো ভূমিকা পালন করে না। তো এটা তোমাদের জানার লেখা। এখন ডিএনএ, ডিএনএ এর পূর্ণরূপ কি? ডিএনএ এর পূর্ণরূপ হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তো এটা জানলা। ডিএনএ এর স্থায়ী উপাদান হলো দুইটা, দুইটা কি কি? সরি, মানে এই ক্রোমোজোমের স্থায়ী উপাদান হলো দুইটা, একটা হলো ডিএনএ আর একটা হলো হিস্টোন প্রোটিন। আর যে আরএনএ আর নন হিস্টোন প্রোটিন থাকে, এগুলো তোমার স্থায়ী উপাদান না, কারণ এগুলোর পরিমাণ অনেক কম থাকে, এগুলো কখনো থাকে কখনো থাকে না। বাট ডিএনএ আর হিস্টোন প্রোটিন অলওয়েজ থাকবে। যাই এগুলো হলো কি? এগুলো হলো তোমার ক্রোমোজোমের স্থায়ী উপাদান, আবার গাঠনিক উপাদানও বলা হয়। তারপরে কি? তারপরে হলো তোমার হলো পরিমাণ। তো তোমার ক্রোমোজোমে তোমার হলো ডিএনএ আর হিস্টোন প্রোটিনের পরিমাণ হলো 1:1। ডিএনএ 45% থাকে আর হিস্টোন প্রোটিন 45% থাকে, অর্থাৎ তোমার ক্রোমোজোমের 90%ই তোমার ডিএনএ আর হিস্টোন প্রোটিন কাভার করে। ডিএনএ টা কেমন হয়? ডিএনএ টা তোমার দ্বিসূত্র বিশিষ্ট হয়, আমরা সবাই জানি। আর হলো এখানে আরেকটা পার্সেন্টেজ দিয়ে আছে কি, জীবের প্রায় 90% ডিএনএ তোমার হলো ক্রোমোজোমে থাকে, অর্থাৎ জীব দিয়ে তোমার টোটাল যতটুকু ডিএনএ থাকে তার মধ্যে 90%ই তুমি ক্রোমোজোমে পাবো, আর বাকি 10% কিছু মাইটোকন্ড্রিয়াতে থাকে, কিছু ক্লোরোপ্লাস্টে থাকে, কিছু নিউক্লিয়াসের মধ্যে থাকে। বাট ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ডিএনএ কোথায় থাকে? ম্যাক্সিমাম ডিএনএ তোমার ক্রোমোজোমে থাকে। এই জন্য তোমার বলছে জীবের 90% ডিএনএ কোথায় থাকে? ক্রোমোজোমে থাকে। তো এটা একটু মাথায় রাখবা। তারপরে কি আছে? তারপরে হলো আরএনএ। তো আরএনএ প্রথমত পূর্ণরূপ হলো রাইবোনিউক্লিক অ্যাসিড। এখন হলো ক্রোমোজোমে কতটুকু আরএনএ পাওয়া যায়? তোমার 0.2 থেকে 1.4%। তো তোমরা অলরেডি বুঝতে পারছো যে পরিমাণটা কতটা কম। 0.2 থেকে 1.4% তোমার হলো আরএনএ হলো তোমার কিসে পাওয়া যায়? আরএনএ হলো তোমার হলো এই ইসে পাওয়া যায়, হলো ক্রোমোজোমে পাওয়া যায়, আর ডিএনএ পাওয়া যায় 45%। তার মানে বুঝতে পারতেছো পরিমাণটা কত কম। এরপরে কি? এটা স্থায়ী উপাদান না, আমরা অলরেডি জেনে গেছি। এখন প্রোটিন, তাহলে তাহলে কি তোমার হলো জীবে ধরো 45% ডিএনএ আছে, 45% হলো ক্রোমোজোমের মধ্যে 45% ডিএনএ আছে, আর বাকি 55%ই প্রোটিন। এখন আর আরএনএর পরিমাণ অনেক কম, এই জন্য এই পার্সেন্টেজে আরএনএ কে ধরা হয় না। 45% ডিএনএ আর সরি 45% ডিএনএ আর 55% প্রোটিন। এই 55% প্রোটিনের মধ্যে তোমার হলো 45% হলো হিস্টোন প্রোটিন, আর বাকি 10% হলো
নন হিস্টোন প্রোটিন। এতটুকু জেনে রাখো। এখন এইখানে একটা কথা আছে, তোমার ক্রোমোজোমে তোমার নর্মালি হিস্টোন প্রোটিনই থাকে, শুধু একটা এক্সেপশন আছে, অর্থাৎ শুক্রাণুর যে ক্রোমোজোম আছে, অর্থাৎ শুক্রাণুর মধ্যে যে ক্রোমোজোম আছে ওই ক্রোমোজোমে আবার হিস্টোন প্রোটিন থাকে না। শুক্রাণুর মধ্যকার ক্রোমোজোমে তোমার পোটামিন প্রোটিন থাকে। শুক্রাণুর মধ্যকার ক্রোমোজোমে কি থাকে, তোমার পোটামিন প্রোটিন থাকে। এটা একটু এমসিকিউর জন্য জানা। তো এখানে দেখো আমরা অনেকগুলো কিন্তু পার্সেন্টেজ শিখলাম। এখন আমরা ধরো সব পার্সেন্টেজ গুলো আমরা একসাথে আনি। আমরা প্রথমে একটা পার্সেন্টেজ শিখছি কি, ইকোলি ব্যাকটেরিয়া শুষ্ক ওজনের 22% রাইবোজোম একটা পার্সেন্টেজ। ধরো একটা পার্সেন্টেজ কি বলছি, তোমার জীবের মানে কোষের আয়তনের 20% মাইটোকন্ড্রিয়া। আরেকটা পার্সেন্টেজ নিউক্লিয়াস, নিউক্লিয়াসের কি, নিউক্লিয়াস হলো মানে কোষের আয়তনের 10 থেকে 15% নিউক্লিয়াস, এই হলো আরেকটা পার্সেন্টেজ। তোমার হলো শুক্রাণু, শুক্রাণুর 90% নিউক্লিয়াস, এই হলো আরেকটা পার্সেন্টেজ। জীবের হলো মানে জীবে যতটুকু ডিএনএ পাওয়া যায় তার 90%ই ক্রোমোজোমে পাওয়া যায়, এই হলো আরেকটা পার্সেন্টেজ। ওরে তোমার কি, জীবে হলো তোমার 45% ডিএনএ থাকে, ক্রোমোজোমে 45% ডিএনএ আর 45% হিস্টোন প্রোটিন থাকে, এই হলো আরেকটা পার্সেন্টেজ। আর প্রোটিন থাকে 55%, আরেকটা পার্সেন্টেজ। আরএনএ থাকে 0.2 থেকে 1.4%, এগুলো সব ক্রোমোজোমে। তো এই আরেকটা পার্সেন্টেজ। তো সবগুলো পার্সেন্টেজ যদি তোমরা একসাথে লিখে রাখো তাহলে দেখবা যে পড়তে অনেক ইজি হবে, গুলাই যাবে না। তো এগুলো আমি আমার ক্লাস নেওয়ার সময় কিন্তু অলরেডি তোমাদেরকে লিখে দিচ্ছি। তো এখানকার এইগুলো সব শেষ, এখানে মোটামুটি সবই কভার করে দিছি। দেন তোমার একটা শখ দেওয়া আছে, তো শখে এইখানে যে জিনিসটা আছে ওটা একটু গুছাই দেওয়া আছে। তো প্রধানত কি কি পাওয়া যায়, প্রধানত তোমার নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন পাওয়া যায়। এখন নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএ 45% আর আরএনএ কত, আরএনএ হলো তোমার 0.2 থেকে 1.4%। এরপরে হলো প্রোটিন, প্রোটিন দুই টাইপের, একটা হলো হিস্টোন প্রোটিন আরেকটা কি, আরেকটা হলো নন হিস্টোন প্রোটিন। তো হিস্টোন প্রোটিন 45% থেকে আমরা জানি, আর বাকি 10% হলো নন হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন কি, হিস্টোন প্রোটিন হলো একটা ক্ষারধর্মী প্রোটিন, এটা একটু মাথায় রাখবে। হিস্টোন প্রোটিন হলো একটা ক্ষারধর্মী প্রোটিন, এই প্রোটিনটার বৈশিষ্ট্য অনেকটা ক্ষারের মতো। আর নন হিস্টোন প্রোটিন হলো তোমার অ্যাসিড ধর্মী প্রোটিন। এখন হলো এই যে তোমার ডিএনএ তে যে নন হিস্টোন প্রোটিন গুলো পাওয়া যায় এগুলোকে তোমার মেনলি এনজাইম হিসেবে পাওয়া যায়। নন হিস্টোন প্রোটিন গুলো কি হিসেবে থাকে, তোমার এনজাইম হিসেবে থাকে। কি কি এনজাইম পাওয়া যায়, তোমার ডিএনএ পলিমারেজ এনজাইম পাওয়া যায়, আরএনএ পলিমারেজ এনজাইম পাওয়া যায়, আরেকটা এনজাইম তোমার হলো নিউক্লিওসাইড ট্রাইফসফেটেজ নামক আরেকটা এনজাইম পাওয়া যায়। এখানে তিনটা এনজাইমের কথা মেনশন করা আছে, তোমরা অ্যাটলিস্ট ডিএনএ পলিমারেজ আর আরএনএ পলিমারেজ এই দুইটা এনজাইমের কথা মাথায় রাখবা। যে নন হিস্টোন প্রোটিন গুলো মূলত তোমার হলো ক্রোমোজোমে এনজাইম হিসেবে থাকে। কি এনজাইম, ডিএনএ পলিমারেজ আর আরএনএ পলিমারেজ। তো এইগুলা বাদেও আরো আরেকটা জিনিস পাওয়া যায়, কিছু ধাতব আয়ন পাওয়া যায় ক্রোমোজোমের মধ্যে, কিছু ধাতব আয়ন পাওয়া যায়। এই ধাতব আয়ন গুলা কি কি, ক্যালসিয়াম 2+ আর Ap2+। তো এটা মনে রাখার টেকনিকে যে 2+ যে আয়ন গুলো আছে ওইগুলো পাওয়া যায়, তাইলে দেখবে যে ক্যালসিয়াম আর আয়রন তোমার মাথায় চলে আসবে। 2+ আয়ন, ক্যালসিয়াম 2+ আর Ap2+। এরপরে কি দিয়ে আছে, এরপরে হলো ক্রোমোজোমের কাজ বলা আছে। তো ক্রোমোজোমের মেইন কাজ যেটা বলছে এটা হলো বংশগতির ধারক আর বাহক। তো এটা আমরা অলরেডি জানি যে বংশগতি মানে ক্রোমোজোম, বংশগতি মানে কি ক্রোমোজোম। তো এটা আমরা অলরেডি জানি, বংশগতি পরম্পরায় বৈশিষ্ট্য ধারণ করে। বংশগতির ধারক ও বাহক কেন, কারণ কি ও হলো বৈশিষ্ট্যটা ধারণ করতেছে। তো এই পয়েন্টটা আমরা অলরেডি জেনে গেছি। তারপরে একটা পয়েন্ট আছে কি, তারপরে একটা পয়েন্ট আছে হলো ডিএনএ বা জিন অণু ধারণ করে। আমরা অলরেডি জানি কি ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, ডিএনএ এর মধ্যে জিন থাকে, অর্থাৎ এই যে ডিএনএ জিন এগুলাকে কে ধারণ করে, এগুলাকে কিন্তু তোমার হলো এই ক্রোমোজোমই ধারণ করে। তারপরে আরেকটা পয়েন্ট আছে কি, আরেকটা পয়েন্ট আছে হলো এমআরএনএ এর মাধ্যমে প্রোটিন সংশ্লেষ করে। এখন তোমার ক্রোমোজোমের মধ্যে কি থাকে, ডিএনএ থাকে। এখন ডিএনএ থেকে তো তোমার রেপ্লিকেশন প্রক্রিয়ায় নতুন ডিএনএ তৈরি হয়, তারপরে এমআরএনএ তৈরি হয়, তারপরে প্রোটিন তৈরি হয়। অর্থাৎ প্রোটিনটা কে তৈরি করে, প্রোটিনটা তোমার হলো ডিএনএ তৈরি করে ডাইরেক্টলি, আর হলো ইনডাইরেক্টলি এই প্রোটিন কে তৈরি করে, যেহেতু ডিএনএটা ক্রোমোজোমের মধ্যে থাকে তার মানে ক্রোমোজোম প্রোটিন তৈরি করে। ক্রোমোজোমটা আবার নিউক্লিয়াসের মধ্যে থাকে, তার মানে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াস হলো প্রোটিন তৈরি করে। অর্থাৎ এইভাবে তো মানে ডাইরেক্টলি ডিএনএ করতেছে, বাট ইনডাইরেক্টলি ক্রোমোজোম নিউক্লিয়াস এরাও প্রোটিন তৈরি করতেছে। এই জন্য এর আরেকটা কাজ কি, এমআরএনএ এর মাধ্যমে প্রোটিন তৈরি করা। তারপরে আরেকটা কাজ কি, জীবের লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখে। এই যে তোমার দুইটা আমরা জানি ক্রোমোজোমের প্রকার ভেদে বলছিলাম যে সেক্স ক্রোমোজোম এক্স আর ওয়াই, এরা কি করে, এরা হলো জীবের হলো লিঙ্গ নির্ধারণের ভূমিকা রাখে। তার মানে কি ওরাও ক্রোমোজোম, তার মানে এটা হলো ক্রোমোজোমের একটা কাজ। তারপরে আরেকটা কাজ কি, এখানে আর কোনো কাজ তোমাদের জানা লাগবে না। এখানে তোমরা জাস্ট আরেকটা জিনিস মাথায় রাখবা যে জিন। তো জিনকে কি বলা হয়, জিনকে তোমার জীবনের ব্লুপ্রিন্ট বলা হয়। জিনকে কি বলা হয়, জিনকে তোমার জীবনের ব্লুপ্রিন্ট বলা হয়। জিনকে জীবনের ব্লুপ্রিন্ট বলা হয়। এখন এখানে তুমি আরেকটা জিনিস এইটার সাথে মিলাই পড়ে নিবা যে জিনোমকে হলো মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয়। জিনকে জীবনের ব্লুপ্রিন্ট বলা হয় আর জিনোমকে মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয়। তো জিনোম কি জিনিস, জিনোম কি হলো, আমরা অলরেডি হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এগুলো তো বুঝি। এখন হ্যাপ্লয়েড কি, হ্যাপ্লয়েড হলো একটা জীবের টোটাল যতগুলো ক্রোমোজোম থাকে এটাই হলো হ্যাপ্লয়েড সংখ্যক, সরি ডিপ্লয়েড। ডিপ্লয়েড কি, ডিপ্লয়েড হলো একটা জীবের টোটাল যতগুলো ক্রোমোজোম থাকে ওটাই হলো ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম। আর এর অর্ধেক ক্রোমোজোমকে কি বলা হয়, হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম। অর্থাৎ এরকম ভাবে বিজ্ঞানীরা ধরে যে একটা জীবে তোমার দুই সেট ক্রোমোজোম থাকে, দুই সেট ক্রোমোজোম থাকে, এক সেট হলো হ্যাপ্লয়েড আর দুই সেট হলো ডিপ্লয়েড। তো এক সেট ক্রোমোজোম অর্থাৎ হ্যাপ্লয়েড ক্রোমোজোমে তোমার টোটাল যতগুলো জিন থাকে এই জিনের সমষ্টিকেই তোমার হলো জিনোম বলা হয়। অর্থাৎ প্রতিটা জীবে তোমার দুইটা জিনোম থাকে।
প্রতিটা জীবে দুইটা জিনোম থাকে, অর্থাৎ হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমের টোটাল জিনের সংখ্যা, অর্থাৎ হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমে যতগুলা জিন থাকে এগুলাকে একত্রে কি বলা হয়, এগুলাকে একত্রে তোমার জিনোম বলা হয়। তো এই হলো তোমার কথা। তারপরে কি তো এই জিনোমকে কি বলা হয়, মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয়, আর জিনকে হলো তোমার জীবনের ব্লুপ্রিন্ট বলা হয়। তো এই দুইটা তোমরা একটু মিলাই একসাথে পড়ে নেবে। দেন এখানে আরেকটা টপিক আছে হলো বি ক্রোমোজোম। তো এই আমরা তো নর্মালি ধরো মানুষের ক্ষেত্রে তোমার 46টা ক্রোমোজোম আছে, এবং কিছু কিছু জীব আছে এদের নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোমের বাইরেও একটা আলাদা ক্রোমোজোম থাকে, যেটা একটু অন্যরকম, এটা ক্রোমোজোমের মতো অনেকটা, বাট ক্রোমোজোম না। তো এটাকে তোমার কি বলে, এটাকে তোমার বি ক্রোমোজোম বলা হয়। তো এর কিছু বৈশিষ্ট্য দিয়ে আছে, এগুলো একটু জানা লাগবে, যে এটা অনেক ক্ষুদ্র হয়, নন ভাইটাল, মানে এই ক্রোমোজোমের মতো প্রয়োজনীয় না। তারপরে কি হেটারোক্রোমাটিন সম্পন্ন, অর্থাৎ যে ক্রোমাটিনের দুইটা প্রকার বলছিলাম, তো ওর মধ্যে হেটারোক্রোমাটিনের যে বৈশিষ্ট্য, মানে হেটারোক্রোমাটিন দ্বারাই মূলত এই ক্রোমোজোমটা গঠিত, এটা এর মধ্যে ইউক্রোমাটিন থাকে না। তারপরে কি আছে, তারপরে হলো এটা কি, এটা হলো অল্প জিন বহনকারী, অর্থাৎ এই ক্রোমোজোমের মধ্যে জিন খুবই কম থাকে। তারপরে হলো এটা তোমার মেন্ডেলের সূত্র অনুসরণ করে না, মেন্ডেলের সূত্র অনুসরণ করে না। আর এটাকে কি বলা হয়, এটাকে তোমার আত্মকেন্দ্রিক বংশগতীয় পদার্থ বলা হয়। এটা কি কি বলা হয়, এটাকে আত্মকেন্দ্রিক বংশগতীয় পদার্থ বলা হয়। অর্থাৎ এটা হলো তোমার বংশগতিতে তেমন একটা ভূমিকা পালন করে না, এই জন্য এটাকে আত্মকেন্দ্রিক বংশগতীয় পদার্থ বলা হয়। তো এই কিছু বৈশিষ্ট্য আমাদের জানা লাগবে। এখন দ্বিতীয় কথা হলো এই যে বি ক্রোমোজোম, এটা আসলে কিসে কিসে দেখা যায়। তো তোমার বইতে দুইটা উদাহরণ দিয়ে আছে, একটা হলো তোমার ভুট্টা আর একটা হলো উলট চন্ডাল উদ্ভিদ, একটা ভুট্টা আর একটা উলট চন্ডাল উদ্ভিদ, এই দুইটা জায়গায় তোমার এই বি ক্রোমোজোম আবিষ্কৃত হয়েছে। মানে এখানে একটা এমসিকিউ দিয়ে আছে, যে উলট চন্ডাল উদ্ভিদ আছে, এটা হলো একটা একটা পদার্থ হলো তৈরি করে, যেটাকে তোমার কলসিসিন অ্যালকালয়েড বলা হয়। কলসিসিন অ্যালকালয়েড নামক একটা পদার্থ, রাসায়নিক পদার্থ, যেটা হলো উলট চন্ডাল উদ্ভিদ তৈরি করে। এখন এই রাসায়নিক পদার্থের কাজ কি, এটা হলো তোমার বাতের ব্যথার ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। তো এটা এমসিকিউর জন্য তোমরা একটু জেনে রাখো। মানে এখানে একটা কথা আছে যে আমরা বংশগতি, এইটা নিয়ে তোমার একটা এমসিকিউতে অনেক সমস্যা হয়, যে বংশগতির ধারক বাহককে, কোন ক্রোমোজোমও থাকে, জিনও থাকে, ডিএনএ থাকে, কোনটা অ্যান্সার করবো, সবই তো বংশগতির সাথে সম্পর্কযুক্ত। তো এখানে তোমাদেরকে একটা টিপস শিখাই দিছি, যে বংশগতি, শুধু যদি বংশগতি থাকে তাহলে তোমরা ক্রোমোজোম অ্যান্সার করবা, শুধু বংশগতি থাকলে ক্রোমোজোম অ্যান্সার করবা। আর যদি এমন থাকে যে বংশগতি আর বৈশিষ্ট্য যদি একসাথে থাকে তাহলে হলো জিন অ্যান্সার করবা, আর যদি শুধু বৈশিষ্ট্য থাকে তাহলে জিন অ্যান্সার করবা। অর্থাৎ বংশগতি থাকলে ক্রোমোজোম, আর বংশগতি প্লাস বৈশিষ্ট্য বা শুধু বৈশিষ্ট্য থাকলে জিন। তো এইভাবে তোমরা এমসিকিউ অ্যান্সার করবা, আর ডিএনএ অ্যান্সার করা লাগবে না এর ভিতরে। তারপরে কি আছে, তারপরে আছে হলো তোমার টপিক হলো নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিড, তো এটা হলো আমাদের নেক্সট টপিক হলো নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিড কি, নিউক্লিক অ্যাসিড হলো এটা হলো নিউক্লিয়াসের মধ্যে কিছু অ্যাসিড পাওয়া যায়, নিউক্লিয়াসের মধ্যে কিছু অ্যাসিড পাওয়া যায় যেগুলোকে তোমার নিউক্লিক অ্যাসিড বলা হয়। তো দুই টাইপের অ্যাসিড পাওয়া যায়, একটা হলো তোমার ডিএনএ আর একটা হলো আরএনএ। তো এই ডিএনএ আর আরএনএ তোমার বেসিক গঠন হলো এই মানে দুইটা জিনিস, অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের বেসিক গঠনে নিউক্লিক অ্যাসিডে একটা 5 কার্বন বিশিষ্ট সুগার থাকে, 5 কার্বন বিশিষ্ট সুগার থাকে। তোমার হলো 4টা নাইট্রোজেন খাত থাকে, 4টা নাইট্রোজেন খাত থাকে, আর হলো ফসফরিক অ্যাসিড বা ফসফেট থাকে। এটা হলো নিউক্লিক অ্যাসিডের বেসিক গঠন। এখন একে দুই ভাগে কেন ভাগ করা হয়, কারণ হলো একে দুই ভাগে ভাগ করা হয় এই তিনটা উপাদানে একটু তারতম্যের কারণে। কেমন, ধরো ধরো ডিএনএ, ডিএনএ এর মধ্যে কি থাকে, ডিএনএ এর মধ্যে যে হলো 5 কার্বন বিশিষ্ট সুগার থাকে, ওটা হলো ডিঅক্সিরাইবোজ সুগার থাকে। আর হলো যে নাইট্রোজেন খাত থাকে, এই 4টা নাইট্রোজেন খাতের মধ্যে থায়ামিন থাকে। আর ফসফেট থাকে। আরএনএ তে কি হয়, আরএনএ তে ডিঅক্সিরাইবোজ সুগার থাকে না, রাইবোজ সুগার থাকে। আর হলো 4টা নাইট্রোজেন ক্ষারের মধ্যে তোমার থায়ামিনের বদলে আরএনএ তে ইউরাসিল থাকে, আর ফসফেট দুইজনেরই থাকে। তো এই পার্থক্যের কারণে দুইটা জিনিস তৈরি, দুই টাইপের নিউক্লিক অ্যাসিড তৈরি হয়, একটা হলো ডিএনএ আর একটা হলো আরএনএ। এখন কথা হলো, হ্যাঁ এখন কি কথা, এখন কথা হলো এই যে ডিএনএ আর আরএনএ, তো এদের তোমার, তো এদের গঠন সম্পর্কে তো তোমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলে। তো এখানে যদি তুমি এই সবগুলা মানে কি 5 কার্বন বিশিষ্ট ধরো রাইবোজ সুগার আর অক্সিরাইবোজ সুগারের মধ্যে পার্থক্য কি, রাইবোজ সুগারে তোমার 5টা কার্বন থাকে, ঠিক আছে, বাট এর 2 নাম্বার কার্বনে ওইচ থাকে, 2 নাম্বার কার্বনের সাথে কি যুক্ত থাকে, ওইচ থাকে। বাট তোমার হলো ডিঅক্সিরাইবোজ সুগারে তোমার এই 2 নাম্বার কার্বনের থেকে কি হয়, 2 নাম্বার কার্বন থেকে তোমার ওইচ এর থেকে তোমার ওটা থাকে না, শুধু এইচ থাকে। এটা হলো তোমার রাইবোজ আর ডিঅক্সিরাইবোজের মধ্যে তোমার বেসিক পার্থক্য, যে তোমার হলো রাইবোজে কি থাকে, রাইবোজে হলো তোমার 2 নাম্বার কার্বনে এইচ থাকে, আর ডিঅক্সিরাইবোজের সরি, রাইবোজের 2 নাম্বার কার্বনে ওএইচ থাকে, আর হলো ডিঅক্সিরাইবোজের 2 নাম্বার কার্বনে এইচ থাকে, ওটা থাকে না। এই কারণে তোমার দুইটা সুগার হয়, রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ। আর নাইট্রোজেন ক্ষার কি, নাইট্রোজেন ক্ষার হলো তোমার হলো এটা আসলে তোমার হলো একটা পদার্থ, যেটা হলো মেইনলি নাইট্রোজেন বেস পদার্থ, অর্থাৎ ওইটার মেইন উপাদান হলো নাইট্রোজেন, ওর পাশাপাশি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এইগুলো আছে। আর ফসফেট তো বুঝতে পারতেছো, ফসফরিক অ্যাসিড H3PO4। এখন কথা হলো তোমরা যদি এই তিনটা জিনিস দেখো, এর মধ্যে তোমরা 5টা মৌল পাবা। 5টা মৌল কি কি, 5টা মৌল হলো তোমার কার্বন,
হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন আর ফসফরাস, এই 5টা মৌল দিয়ে মেইনলি এই নিউক্লিক অ্যাসিড গঠিত। জাস্ট গঠনগুলো আলাদা, মানে আলাদা আলাদা গঠন তৈরি করছে। আর এখানে আরএনএ এর একটা কথা বলা আছে, এই যে আরএনএ, আরএনএ তোমার 90%ই সাইটোপ্লাজমে পাওয়া যায়। আরএনএ 90%ই সাইটোপ্লাজম পাওয়া যায়, আর 10% কিসে পাওয়া যায়, আর 10% হলো নিউক্লিয়াসে পাওয়া যায়। আরএনএ তোমার কি আরএনএ হলো 90% কিসে পাওয়া যায়, সাইটোপ্লাজমে পাওয়া যায়, আর 10% কিসে পাওয়া যায়, নিউক্লিয়াসে পাওয়া যায়। নিউক্লিয়াসের স্পেসিফিকলি নিউক্লিয়াসে পাওয়া যায়। তো এটার সাথে মিলাই তোমরা একটা জিনিস করতে পারো, যে ডিএনএ, ডিএনএ কি, ডিএনএ তুমি কিন্তু তোমার 90%ই কোথায় পাওয়া যায়, নিউক্লিয়াসে পাওয়া যায়, নিউক্লিয়াসের ক্রোমোজোমে পাওয়া যায়, আর 10% সাইটোপ্লাজমে পাওয়া যায়, অর্থাৎ দুইটা উল্টা। এই জন্য এই দুইটা ইনফরমেশন একসাথে করতে পারো। তো গেল। তো মোটামুটি কিন্তু এখানে তোমাদের মোটামুটি অনেক কিছুই কাভার আমি বলে ফেলছি যে কি দ্বারা গঠিত বলা হয়ে গেছে। এখন ডিএনএ, এখন এই ডিএনএ এর অনেকগুলা নাম আছে, ডিএনএ এর অনেকগুলা নাম আছে, তো তোমরা সবগুলা নাম একসাথে বলবা। ডিএনএ কে তোমার মাস্টার মলিকিউল বলা হয়। ডিএনএ কি, ডিএনএ হলো সবচেয়ে বড় রাসায়নিক অণু, কোষের সবচেয়ে বড় রাসায়নিক অণু। ডিএনএ হলো তোমার পরিবৃত্তির ভিত্তি, ডিএনএ হলো তোমার আণবিক ভিত্তি, এটার ইংলিশ হলো মলিকিউলার কোড অফ লাইফ। ডিএনএ হলো তোমার রাসায়নিক ভিত্তি। এই 5টা হলো ডিএনএ এর নাম, মাস্টার মলিকিউল, সবচেয়ে বড় রাসায়নিক অণু, পরিবৃত্তির ভিত্তি, আণবিক ভিত্তি, রাসায়নিক ভিত্তি, এই সবকিছু হলো ডিএনএ। তো তোমরা এই 5টা নাম একসাথে পড়বা, তাইলে কি হবে, তাইলে হলো তোমাদের কোনো সমস্যা হবে না। আর এখানে একটা ভুলাই যাওয়ার মতো জিনিস হলো, জেনেটিক কোডকে তোমার বায়োকেমিক্যাল ভিত্তি বলা হয়। তো এটা মনে রাখবা, কারণ আমরা জানি ভিত্তি মানে ডিএনএ, বায়োকেমিক্যাল ভিত্তি মানে আমরা ডিএনএ মনে করবো, বাট বায়োকেমিক্যাল ভিত্তি মানে কি জেনেটিক কোড। আর হলো জিনেরটা তো পড়ালাম, যে জিনকে জীবনের ব্লুপ্রিন্ট বলা হয়, আর জিনোমকে কি বলা হয়, মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয়। তো এইভাবে তোমরা সবগুলাই একসাথে পড়ে নিলে তোমাদের গুলাই যাবে না। তো কি দ্বারা গঠিত আমরা অলরেডি জানি, আরএনএ তে রাইবোজ সুগার থাকে, ডিএনএ তে ডিঅক্সি রাইবোজ সুগার থাকে। পার্থক্য হলো কি, ডিঅক্সি রাইবোজ সুগারে 2 নম্বর কার্বনে অক্সিজেন থাকে না। নাইট্রোজেন গঠিত ক্ষার, তো নাইট্রোজেন গঠিত ক্ষারকে তোমার দুই ভাগে, নাইট্রোজেন গঠিত ক্ষার 5টা নাইট্রোজেন গঠিত ক্ষার পাওয়া যায় নিউক্লিক অ্যাসিডের মধ্যে। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল, এই 5টা নাইট্রোজেন গঠিত ক্ষার পাওয়া যায়। তো এইগুলোকে তোমার দুইটা শ্রেণীতে ভাগ করা হয়, পিউরিন আর পাইরিমিডিন। পিউরিনের মধ্যে থাকে তোমার আয়োডিন আর গুয়ানিন, আর পাইরিমিডিনের মধ্যে বাকি যা আছে, সাইটোসিন, ইউরাসিল, থায়ামিন, এই 3টা হলো তোমার পাইরিমিডিনের মধ্যে। ডিএনএ তে কি কি পাওয়া যায়, ডিএনএ তে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থায়ামিন পাওয়া যায়, আর আরএনএ তে এই প্রথম 3টা পাওয়া যায়, আর হলো থায়ামিনের বদলে ইউরাসিল পাওয়া যায়। তো এটা হলো পার্থক্য। আর ফসফরিকের যে H3PO4। আর এখানে একটা জিনিস আছে, তোমার হলো একটা হলো তোমার হলো এই নিউক্লিওসাইড নামক একটা ওয়ার্ড আছে, এটা কি, এটা হলো তোমার পেন্টোজ সুগার আর নাইট্রোজেন গঠিত ক্ষার, এই দুইটাকে একত্রে তোমার কি বলা হয়, নিউক্লিওসাইড বলা হয়। এই দুটাকে একত্রে তোমার নিউক্লিওসাইড বলা হয়। আর এই নিউক্লিওসাইডের সাথে যদি তুমি একটা ফসফেট যুক্ত করো, তাহলে এর নাম কি হয়ে যাবে, নিউক্লিওটাইড হয়ে যাবে। আমি কেমনে মনে রাখি, আমি জানি প্রথম দুইটা মিলে নিউক্লিওসাইড হয়, তারপরে ফসফেট, ফসফেটের লাস্টে ট আছে, এই টর কারণে কি হয়, সাইটের দন্তের স্বরটা চলে যায়, ট এসে ফসফোটাই নিউক্লিওটাইড হয়ে যায়। তো এইভাবে বিভিন্ন টেকনিক খাটাই তোমরা এই জিনিসটা মনে রাখতে পারো, এই জিনিসটা তোমাদের গোলায় যায়, অর্থাৎ কোনটার সাথে কোনটা যোগ করা লাগবে, অর্থাৎ যেহেতু 3টার মধ্যে 2টা যোগ করা লাগে, কোনটার সাথে কোনটা যোগ করে নিউক্লিওসাইড হবে, এটা গোলায় যায়। তো তোমরা দুইটা টেকনিকে মনে রাখতে পারো, প্রথম 2টা যোগ করতে হবে, প্রথম 2টা আমরা প্রথমে কিন্তু পেন্টোজ সুগার পড়ি আর নাইট্রোজেন গঠিত ক্ষার পড়ি, এজন্য প্রথম 2টা নিউক্লিওসাইড এমনি মনে রাখতে পারো, বা ফসফেট যুক্ত হওয়ার কারণে দন্তের স্বর সরে যায়, টস চলে আসে, তো এমনি মনে রাখতে পারো। অর্থাৎ তোমার প্রথম 2টা যোগ করলে নিউক্লিওসাইড আসে, আর এটার সাথে যদি ফসফেট যুক্ত করো, অর্থাৎ 3টা একত্রে তোমার নিউক্লিওটাইড হয়। এটা হলো তোমার কাহিনী। এখন এই যে নিউক্লিওটাইড, এখন ডিএনএ এর গঠনটা কিভাবে হয়, ডিএনএ এর গঠনটা হয় যে এই নিউক্লিওটাইড, একটা নিউক্লিওটাইডের সাথে আরেকটা নিউক্লিওটাইড হলো তোমার হলো একটা বন্ধন আছে, ফসফোডাইএস্টার বন্ধন, ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে একটা নিউক্লিওটাইডের সাথে আরেকটা নিউক্লিওটাইড যুক্ত হয়। এরকম অনেকগুলো নিউক্লিওটাইড একত্রে যুক্ত হয়ে একটা পলিনিউক্লিওটাইড গঠন করে, এই পলিনিউক্লিওটাইডই হলো তোমার ডিএনএ এর একটা সূত্র। এরকম 2টা পলিনিউক্লিওটাইড একত্রে তোমার হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়ে তোমার মূলত ডিএনএ গঠন করে। আর আরএনএ হলো একটা পলিনিউক্লিওটাইড সূত্র। এই হলো কাহিনী। আর আরএনএ নিউক্লিওটাইডটা তোমার ডিএনএ থেকে একটু আলাদা, আরএনএ নিউক্লিওটাইডে তোমার হলো রাইবোজ সুগার থাকে, আর হলো তোমার থায়ামিন থাকে না, ইউরাসিন থাকে, এটা হলো তোমার পার্থক্য। এই যে ডিএনএ, ডিএনএ কে তোমার জীবনের আণবিক ভিত্তি বলে, এটা তোমরা অলরেডি জানো। এখন ডিএনএ কিছু তোমার দিয়ে আছে, বৈশিষ্ট্য দিয়ে আছে, যে কি ডিএনএ হলো তোমার স্বপ্রজননশীল, স্বপ্রজননশীল অর্থাৎ ডিএনএ যে রেপ্লিকেশন করে নতুন নিজের প্রতিরূপ তৈরি করে, এগুলো স্বপ্রজননশীল। এরপরে কি পরিব্যক্তিকরণ, পরিব্যক্তির ইংলিশ হলো মিউটেশন, ডিএনএ তে মিউটেশন হয় অলরেডি জানি। যাবতীয় জৈবিক কাজের নিয়ন্ত্রণ, অর্থাৎ কি নিউক্লিয়াস কি জীবের সকল কাজ নিয়ন্ত্রণ করে, এখন নিউক্লিয়াস কি ডাইরেক্টলি নিয়ন্ত্রণ করে না, সে ডিএনএ এর মাধ্যমে প্রোটিন তৈরি করে নিয়ন্ত্রণ করে। যেহেতু নিউক্লিয়াস হলো সব জৈবিক কাজ নিয়ন্ত্রক, তার মানে ডিএনএও সকল জৈবিক কাজের নিয়ন্ত্রক। আর ডিএনএ কি বংশগতি বৈশিষ্ট্যের ধারক আর বাহক, তো অলরেডি জানি যে ডিএনএ অবশ্যই বংশগতির ধারক আর বাহক হবে। এরপরে কি, এরপরে হলো বৃত্তাকার ডিএনএ কোথায় কোথায় পাওয়া যায়, এটা বলা আসছে যে আমাদের এই মানে কিছু কিছু জায়গা আছে যেখানে তোমার নর্মাল দ্বিসূত্র বিশিষ্ট ডিএনএ পাওয়া যায় না,
বৃত্তাকার ডিএনএ পাওয়া যায়। এটা প্রথমত তোমার আদি কোষে পাওয়া যায়, আদি কোষ অর্থাৎ ব্যাকটেরিয়াতে বৃত্তাকার ডিএনএ পাওয়া যায়। এছাড়া প্রকৃত কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে আর ক্লোরোপ্লাস্টের মধ্যে এই বৃত্তাকার ডিএনএটা পাওয়া যায়। এটা একটু গুছাই লিখে দিয়েছে, তোমরা এটা একটু জেনে রাখো। তারপরে কি বলা আছে, তারপরে একটা বিজ্ঞানীর একটা রুল বলা আছে যে কি তোমার ডিএনএ তে তোমার সমপরিমাণ, ডিএনএ তে বা তোমার নিউক্লিক অ্যাসিডে বলো, তো এখানে নিউক্লিক অ্যাসিড বলছে না ডিএনএ বলছে, ডিএনএ অণুতে তোমার সমপরিমাণ অ্যাডেনিন আর থায়ানিন এবং সমপরিমাণ সাইটোসিন আর গুয়ানিন থাকে। এটা হলো এক বিজ্ঞানী চার্লস এই জিনিসটা আবিষ্কার করছিলেন যে ডিএনএ তে বা ডিএনএ তে সমপরিমাণ অ্যাডেনিন এবং থায়ামিন এবং সমপরিমাণ সাইটোসিন এবং গুয়ানিন থাকে। যেহেতু চার্লস দেব এই জিনিসটা আবিষ্কার করছেন, তাই এই জিনিসটার নাম হলো চার্লস দেবস রুল। তো এই চার্লস দেবস রুলটা আমরা একটু জানবো। দেন আমাদের একটা মডেল সম্পর্কে জানা লাগবে, যেটাকে তোমার ডিএনএ ডাবল হেলিক্স মডেল বলা হয়। এটা দিয়েছিলেন দুইজন বিজ্ঞানী, ওয়াটসন আর ক্রিক। অর্থাৎ ডিএনএ সম্পর্কে আসলে তোমার কারোর মানে একদম পুরোপুরি প্রপার ধারণা ছিল না, অনেকে অনেক কিছু আবিষ্কার করছিল বাট ইনফরমেশন গুলো বিচ্ছিন্ন ভাবে ছিল। তো পরে ওয়াটসন আর ক্রিক কি করে, ওদের মানে বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারের মতামত ওইগুলা নেয়, নিজেরা আরো অনেক কিছু আবিষ্কার করে ঢুকায় একটা ডিএনএ সম্পর্কে একটা পরিপূর্ণ একটা ধারণা দিয়ে দেয়। তো এটাকেই তোমার ডিএনএ ডাবল হেলিক্স মডেল বলা হয়। তো এই মডেলের তোমার দুইটা মডেল দিয়ে আছে তোমার বইতে, তো আমরা দ্বিতীয় মডেলটা পড়বো। তো দ্বিতীয়টাই তোমার প্রথমে আমরা কি জানবো, প্রথমে আমরা জানবো হলো ডিএনএ কি। ডিএনএ হলো তোমার ডি সূত্র। ডিএনএ কি, ডিএনএ হলো তোমার ডি সূত্র। অর্থাৎ এই ডি সূত্রকে তোমার হলো বায়োলজির ভাষায় কি বলা হয়, ডাবল হেলিক্স বলা হয়। তা ডি সূত্র মানেই হলো ডাবল হেলিক্স। তারপরে কি ডিএনএ তোমার দুইটা সূত্র থাকে, তো একটা সূত্র হলো 3 থেকে 5 কার্বনমুখী, আরেকটা সূত্র হলো 5 থেকে 3 কার্বনমুখী। তো এটা কেন, এটা তোমরা অলরেডি জানো। এটা কি, এটা আসলে তোমার হলো এই যে ডিএনএ হলো তোমার 3 নাম্বার কার্বনে অর্থাৎ এই যে যেটা 3 থেকে 5 কার্বনমুখী ওটার কি, ওটার হলো 3 নাম্বার কার্বনের ফসফেটটা ফাঁকা থাকে। কারণ কাহিনী কিরকম হয়, তোমার ধরো একটা নিউক্লিওটাইড কিভাবে গঠিত হয়, একটা ধরো একটা পেন্টোজ সুগার থাকে, পেন্টোজ সুগারে 5টা কার্বন, তোমার 1 নাম্বার কার্বন অবশ্যই 1 নাম্বার কার্বনের সাথে কি হয়, 1 নাম্বার কার্বনের সাথে একটা হলো নাইট্রোজেন গঠিত ক্ষার যুক্ত হয়, 3 আর 5 নাম্বার কার্বনের সাথে 2টা ফসফেট যুক্ত হয়। এইভাবে তোমার যুক্ত হবে, অর্থাৎ একেই তোমার নাইট্রোজেন ক্ষারে যুক্ত হওয়া লাগবে, 3 আর 5 ফসফেট যুক্ত হওয়া লাগবে, অন্য কিছুতে যুক্ত হইতে পারবে না। এখন ধরো 5-এ যে ফসফেটটা যুক্ত হয়েছে, ওই 5-এর ফসফেটের সাথে তোমার আরেকটা আরেকটা তোমার হলো পেন্টোজ সুগারের 3-এর মানে 3 নাম্বার ওই 5-এর ফসফেটের সাথে যুক্ত হবে। এমনি তোমার হলো এই ফসফোডাইএস্টার বন্ডনটা গঠিত হয়। কোন কাহিনী হলে এরকম যদি ফসফেট যুক্ত হইতে থাকে তাহলে কিন্তু তোমার সূত্রটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। মানে আমার তো এক সময় সূত্রটা থামানো লাগবে, তো কেমনে থামাই, তোমার একটা মানে উপরে যেটা থাকে, ধরো উপরে যেটা থাকে ওইটার কি হয়, ওটা 3 নাম্বার কার্বনে আর ফসফেট লাগানো হয় না, আর নিচে যেটা থাকে ওটার হলো 5 নাম্বার কার্বনে আর ফসফেট লাগানো হয় না, এইভাবে তোমার ডিএনএ সূত্রটা থেমে যায়। তো এটা থেমে যাওয়ার কারণে তোমার উপরে যেত 3 ফাঁকা, নিচে যেত 5 ফাঁকা, এই জন্য এটাকে বলা হয় 3 থেকে 5 কার্বনমুখী সূত্র। ডিএনএটা কিভাবে গঠিত হয়, ডিএনএটা তোমার দুইটা সূত্র দ্বারা গঠিত হয়, একটা সূত্র 3 থেকে 5 কার্বনমুখী হয়, আরেকটা হলো 5 থেকে 3 কার্বনমুখী হয়। অর্থাৎ তোমার হলো আরেকটা সূত্র যেটা নেওয়া হয় ওটার কি হয়, ওটার হলো উপরে 5 নাম্বার কার্বন ফাঁকা রাখা হয় আর নিচে 3 নাম্বার কার্বন ফাঁকা রাখা হয়। তো এরকম তোমার 3 থেকে 5 কার্বনমুখী সূত্র আর 5 থেকে 3 কার্বনমুখী সূত্র হাইড্রোজেন বন্ধনটা যুক্ত হয়ে ডিএনএ গঠন করে। এটা হলো তোমার 2 নাম্বার পয়েন্টে বলা আছে। দেন হলো আমি তোমাদেরকে তোমার এখানে তোমার হলো 5 নাম্বার পয়েন্টটা যুক্ত করছিলাম। 5 নাম্বার পয়েন্টে কি বলা আছে ডাবল হেলিক্স মডেলে, যে ফসফেট হলো 3 থেকে 5 নম্বর কার্বনে যুক্ত থাকে পেন্টোজ সুগারের, আর নাইট্রোজেন ক্ষার কত 1 নম্বর কার্বনে যুক্ত থাকে, এটা তোমাদেরকে অলরেডি বলে দিছি। এখন দুইটা সূত্রে যুক্ত হয় কিসের মাধ্যমে, তোমার হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। কারণ হাইড্রোজেন বন্ধনটা কিভাবে তৈরি হয়, ধরো দুইটা সূত্রে কি থাকে, তোমার নাইট্রোজেন ক্ষার থাকে, তো এই নাইট্রোজেন ক্ষারের মধ্যে মূলত তোমার হাইড্রোজেন বন্ধনটা যুক্ত হয়। এখন তেমনি সামনে যুক্ত হবে না, এরও একটা মানে নিয়ম আছে, নিয়মটা কি, তোমার অ্যাডেনিন আর থায়ামিনের মধ্যে তোমার হাইড্রোজেন বন্ধন যুক্ত হয়, আর হলো সাইটোসিন আর গুয়ানিনের মধ্যে হাইড্রোজেন বন্ধন হবে। কখনো অ্যাডেনিন আর সাইটোসিনের মধ্যে হাইড্রোজেন বন্ধন হবে না। হাইড্রোজেন বন্ধনটাও একটু আলাদা আছে, তোমার অ্যাডেনিন আর থায়ামিনের মধ্যে ডাবল হাইড্রোজেন বন্ধন যুক্ত হবে, আর হলো সাইটোসিন আর গুয়ানিনের মধ্যে ট্রিপল হাইড্রোজেন বন্ধন যুক্ত হবে। তো এইগুলো আমরা আমাদের মোটামুটি জানা লাগবে। এটাই হলো তোমার হলো, এটা তোমার হলো 7 নাম্বার পয়েন্টে বলা আছে। তো এইটা জানলা, এটা আমরা অলরেডি জানি। তার নেক্সট নেক্সট কথা কি, নেক্সট কথা হলো একটু মানে ফিজিক্যাল গঠন। অর্থাৎ এই যে ডিএনএ যে ডাবল হেলিক্স আছে, এই ডাবল হেলিক্স এর প্রতিটা সূত্র, এই সূত্রের দৈর্ঘ্য কত, এই সূত্রের দৈর্ঘ্য হলো তোমার 20 অ্যাংস্ট্রম। এই সূত্রের দৈর্ঘ্য হলো তোমার 34 অ্যাংস্ট্রম। এখন অ্যাংস্ট্রম হলো একটা পরিমাপের একক। তোমার 1 অ্যাংস্ট্রম সমান হলো 10⁻⁻10 মিটার, 10⁻⁻10 মিটার। তো এই যে ডিএনএ একটা সূত্র, এটার দৈর্ঘ্য হলো তোমার 34 অ্যাংস্ট্রম, এটা হলো ফিক্স। আর হলো এই যে তোমার দুইটা সূত্র একসাথে জড়াই পেঁচাই থাকে, তো এই দুইটা সূত্রের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ ডিএনএ এর ব্যাস হলো তোমার 20 অ্যাংস্ট্রম। এখন এই যে ডিএনএটা তৈরি হয়েছে, এই ডিএনএটা তোমার এক একটা সূত্র তোমার 10টা নিউক্লিওটাইড দ্বারা গঠিত হয়। ডিএনএ এক একটা সূত্র
10টা নিউক্লিওটাইড দ্বারা গঠিত হয়, এইটাও ফিক্স। তার মানে ডিএনএ দুইটা সূত্রে তোমার কয়টা, 20টা নিউক্লিওটাইড থাকে, এই জন্য একটা ডিএনএ তে তোমার কয়টা, তোমার হলো 10 জোড়া বা 20টা নিউক্লিওটাইড থাকে। 20টা নিউক্লিওটাইড থাকে। এখন এই যে নিউক্লিওটাইড গুলা অর্থাৎ এই যে নিউক্লিওটাইডের মধ্যে কি হয়, তোমার একটা নিউক্লিওটাইড অর্থাৎ একটা সূত্রে একটা নাইট্রোজেন ক্ষার, আরেকটা সূত্রে একটা নাইট্রোজেন ক্ষারের মধ্যে নাইট্রোজেন কি আছে, হাইড্রোজেন বন্ধন আছে, আবার হাইড্রোজেন বন্ধন আছে। এখন ওই দুইটা দুইটা না এই যে হাইড্রোজেন বন্ধন অর্থাৎ এই দুইটা নাইট্রোজেন ক্ষারের মধ্যে হাইড্রোজেন বন্ধন, তার উপরে দুইটা নাইট্রোজেন ক্ষারের মধ্যে হাইড্রোজেন বন্ধন, তাদের মধ্যবর্তী একটা দূরত্ব আছে। তো এই দূরত্বটাও তোমার হলো ওয়াটসন আর ক্রিক নির্ণয় করে দিয়েছে। এই দূরত্ব হলো 3.4 অ্যাংস্ট্রম। 3.4 অ্যাংস্ট্রম, এটা হলো কি, এটা হলো এই নাইট্রোজেন ক্ষারের মধ্যবর্তী দূরত্ব। ডিএনএ ডবল হেলিক্সের নাইট্রোজেন ক্ষারের মধ্যবর্তী দূরত্ব হলো 3.4 অ্যাংস্ট্রম। আর হলো একটা ডিএনএ তে টোটাল হলো তোমার হলো কত, 20টা নিউক্লিওটাইড থাকে। আর একটা ডিএনএ তে টোটাল হলো তোমার 25টা হাইড্রোজেন বন্ধন থাকে। একটা ডিএনএ তে টোটাল কয়টা হাইড্রোজেন বন্ধন থাকে, 25টা হলো তোমার হাইড্রোজেন বন্ধন থাকে। তো এইগুলো আমাদের জানা লাগবে, এটা এই মডেলে বলা আছে। আর কি বলা আছে, আর বলা আছে হলো এই ডিএনএ এর ওজন, অর্থাৎ ওয়াটসনের আর কি হলো এই ডিএনএ টাকে ওজনও করে দিয়েছেন। ওজন করে তারা এই ডিএনএ এর ওজনটা কত করেছেন, ডিএনএ এর ওজন হলো তোমার 10⁶ থেকে 10⁹ ডাল্টন। এই ডিএনএ এর ওজন কত, এই ডিএনএ এর ওজন হলো তোমার 10⁶ থেকে 10⁹ ডাল্টন। এখন কথা হলো ডাল্টন কি, ডাল্টন হলো একটা ওজন পরিমাপের একক। এই 1 ডাল্টন সমান তোমার 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। এটা হলো ডাল্টনের হিসাব। 1 ডাল্টন সমান 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। এটা হলো ডাল্টনের হিসাব। তো এই হলো মূলত তোমার ওয়াটসনের ক্রিকের মডেল। আর ডিএনএ সম্পর্কে একটা মোটামুটি ধারণা দিছে। ওই প্রথমে একটা বেসিক ধারণা দিছে, নিজেদের কিছু কথা বলছে। ডিএনএ একটা সূত্র হলো 34 অ্যাংস্ট্রম। ডিএনএ দুইটা ধাপ বলতে দুইটা নাইট্রোজেন বেজের মধ্যবর্তী দূরত্ব কত, 3.4 অ্যাংস্ট্রম। ডিএনএ এর ব্যাস বা দুইটা সূত্রের মধ্যবর্তী দূরত্ব 20 অ্যাংস্ট্রম। ডিএনএ তে টোটাল তোমার 20টা নিউক্লিওটাইড থাকে। ডিএনএ তে টোটাল হলো 25টা হাইড্রোজেন বন্ধন থাকে। ডিএনএ এর ওজন হলো 10⁶ থেকে 10⁹ ডাল্টন। এরা হলো বলে দিচ্ছে। তো এটা হলো ডিএনএ সম্পর্কে মোটামুটি একটা প্রপার ধারণা এরা দিয়ে দিছে। নেক্সট টপিক হলো আরএনএ। তো এখানে আরএনএ সম্পর্কে প্রথমে বলা আছে তোমার হলো আরএনএ 90% সাইটোপ্লাজম, মানে 90% থাকে সাইটোপ্লাজমে, আর হলো 10% থাকে নিউক্লিয়াসে। তো এটা অলরেডি জানি যে আমরা এই জিনিসটা আমরা অলরেডি জানি। এখন হলো সাইটোপ্লাজমের কই কই থাকে সেটা বলা আছে, যে শুধু যে সাইটোপ্লাজমে থাকে এমন না। সাইটোপ্লাজমে যে 90% আছে এটা সাইটোপ্লাজমে আছে, রাইবোজোমে আছে, ক্লোরোপ্লাস্টে আছে, মাইটোকন্ড্রিয়াতে আছে। আর হলো 10% হলো কি নিউক্লিয়াসে, যে 10% আছে ওই 10% হলো নিউক্লিয়াসের নিউক্লিওলাসে আছে। এখন আরএনএ কত বড় আকার, আরএনএ হলো তোমার মানে আরএনএ এখানে প্রকারভেদটা এখানে বলা আছে যে 5 প্রকার আরএনএ পাওয়া যায়। 5 প্রকার আরএনএ কি কি, 5 প্রকার আরএনএ তোমার প্রথমে কি, প্রথমটা হলো তোমার টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। তো টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, তো একটা কোষে তোমার 31 থেকে 42 ধরনের আরএনএ পাওয়া যায়, মানে টিআরএনএ পাওয়া যায়। টিআরএনএটা তোমার নিউক্লিয়াসের মধ্যে তৈরি হয়, তারপরে তোমার সাইটোপ্লাজমে চলে আসে। ধরে কোষে ধরো 100%, মানে কোষে তো টোটাল 100% আরএনএ আছে। এই 100% আরএনএ এর মধ্যে 15% আরএনএ হলো কি টিআরএনএ। তো এটাও এখানে বলা আছে। দেন টিআরএনএ হলো কি, টিআরএনএ হলো সবচেয়ে ক্ষুদ্র আরএনএ, অর্থাৎ যতগুলো আরএনএ আছে 5 প্রকার আরএনএ এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্র হলো টিআরএনএ। এখন টিআরএনএ মডেলটা ব্যাখ্যা করা, মানে টিআরএনএ এর গঠন ব্যাখ্যা করার জন্য একটা মডেল দেওয়া আছে যেটাকে তোমার ক্লোভার লিপ মডেল বলা হয়। তো এই ক্লোভার লিপ মডেল অনুযায়ী একটা টিআরএনএ তোমার 5টা বাহু থাকে আর হলো 4টা ফাস্ট থাকে। তো এই যে 5টা বাহু কি কি আছে, 5টা বাহু সম্পর্কে 5টা বাহুর নাম দিয়ে আছে তোমার টি বাহু, ডি বাহু, অ্যামিনো অ্যাসিড বাহু, অ্যান্টিকোডন বাহু, আর হলো তোমার অতিরিক্ত বাহু। তো এই বাহুগুলার নাম দিয়ে আছে। আর ফাঁসগুলার নাম দেওয়া নেই, শুধু বলা আছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁস হলো অ্যান্টিকোডন ফাঁস। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁস কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁস হলো অ্যান্টিকোডন ফাঁস। এই হলো টিআরএনএ। এই হলো টিআরএনএ সম্পর্কে তোমার বলা আছে। তো আর হলো এখানে আরেকটা কথা বলা আছে যে ডিএনএ থেকে টিআরএনএ সৃষ্টি হয়, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে মূলত ডিএনএ তোমার টিআরএনএ সৃষ্টি করে। এরপর আরেকটা আরএনএ কথা বলা আছে যেটা কি এমআরএনএ বা বার্তাবহ আরএনএ বা মেসেঞ্জার আরএনএ। তো এই যে এই আরএনএ, তো এই আরএনএ কি, এই আরএনএ মূলত তোমার প্রোটিন সংশ্লেষণের ছাঁচ হিসেবে ব্যবহার করা হয়। যখন তোমার হলো ট্রান্সলেশন হয়, ট্রান্সলেশনে তোমার এই প্রোটিনটা সংশ্লেষ হয়, তো ওইটা সংশ্লেষণের ছাঁচ, অর্থাৎ আমরা তো ছাঁচ চিনি যে যেটা মানে অনেকে চিনো যে ওই যে পিঠা বানায়, ছাঁচে হলো তোমার পিঠা বানায়। তেমনই হলো এমআরএনএ কি, এমআরএনএ হলো প্রোটিনের ছাঁচ, অর্থাৎ এমআরএনএ থেকে কি প্রোটিন তৈরি করা হয়। এই জন্য এমআরএনএ কে তোমার প্রোটিন তৈরির ছাঁচ বলা হয়েছে। এবং এই এমআরএনএ তে কি থাকে, এমআরএনএ তে তোমার কোডন থাকে, এমআরএনএ তে কোডন থাকে, আর টিআরএনএ তে তোমার অ্যান্টিকোডন থাকে। এখন কোডন অ্যান্টিকোডন কি, তোমার তিনটা নাইট্রোজেন বেস একত্রিত হলে তাদেরকে তোমার কোডন বলা হয়। তাদেরকে তোমার মানে কোডন বলা হয় বা তাদেরকে অ্যান্টিকোডনও বলা হয়। অর্থাৎ তিনটা নাইট্রোজেন বেস একসাথে থাকা লাগবে। আর এদের বৈশিষ্ট্য কি হবে, এদের একটা ক্যাপাবিলিটি থাকা লাগবে। এদের ক্যাপাবিলিটিটা কি, এদের ক্যাপাবিলিটিটা হলো তোমার অ্যামিনো অ্যাসিড ধরা। এই তিনটা নাইট্রোজেন বেস একসাথে হয়ে তোমার কি করতে পারবে, এরা হলো অ্যামিনো অ্যাসিড ধরবে। তো
তো যদি এরা অ্যামিনো অ্যাসিড ধরতে পারে বা এদের একটা নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড থাকে, তাহলে এদেরকে আমরা কোডন, অ্যান্টিকোডন এসব বলতে পারি। তো এই কোডনটা তোমার হলো এমআরএনএ তে থাকা যায়, আর হলো অ্যান্টিকোডনটা তোমার টিআরএনএ তে পাওয়া যায়। তারপরে এরপরে তোমার আরেকটা কথা বলা আছে যে 100% আরএনএ এর মধ্যে 5 থেকে 10% হলো এমআরএনএ। আর হলো এখানে তো দুইটা একটা ছক দিয়ে আছে, এমআরএনএ আর টিআরএনএ পার্থক্য। তো এমআরএনএ কোথায় সৃষ্টি হয়? এমআরএনএ নিউক্লিয়াসে সৃষ্টি হয়। নিউক্লিয়াসে সৃষ্টি হয় কিছু হলো নিউক্লিয়াসের মধ্যে থাকে, কিছু সাইটোপ্লাজমে চলে আসে। আর টিআরএনএ তোমার নিউক্লিয়াসে সৃষ্টি হয়, তোমার সাইটোপ্লাজমে চলে আসে। এমআরএনএ কি তোমার আমরা বলছি, আমরা জানি কি টিআরএনএ হলো সবচেয়ে ক্ষুদ্র আরএনএ, এই জন্য কম্পারেটিভলি এমআরএনএ বড় আকারে আর টিআরএনএ ছোট। এরপরে কি এমআরএনএ তে কোডন থাকে, আর টিআরএনএ তে কি থাকে? টিআরএনএ তে তোমার অ্যান্টিকোডন থাকে। তারপরে তারপরে আরেকটা আরএনএ কথা বলা আছে তোমার রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ। তো এই রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ হলো তোমার রাইবোজোমের মধ্যে যে আরএনএ থাকে ওটাকে তোমার রাইবোজোমাল আরএনএ বলা হয়। আর 100% আরএনএ এর মধ্যে তোমার 80 থেকে 90% হলো রাইবোজোমাল আরএনএ। তার মানে বুঝতেই পারছো যে মানে 5 প্রকার আরএনএ এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কোন আরএনএ পাওয়া যায় কোষের মধ্যে? তোমার আরআরএনএ কে পাওয়া যায়। এরপরে আছে তোমার বংশগতীয় আরএনএ বা জিআরএনএ। তো এটা কোন আরএনএ? তোমার আমি তোমাদেরকে বললাম যে কিছু ভাইরাস আছে যেগুলোতে তোমার বংশগতীয় বস্তু হিসেবে তোমার ডিএনএ এর পরিবর্তে আরএনএ আছে, তো ওই আরএনএ কে তোমার হলো বংশগতীয় আরএনএ বা জিআরএনএ বলা হয়। এখানে একটা ভাইরাসের এক্সাম্পল দিয়ে আছে টিএমবি, এটা হলো তামাক গাছের ভাইরাস। তারপরে কি আছে? তারপরে আছে তোমার মাইনর আরএনএ বা এমআইআরএনএ, এটা হলো সবচেয়ে কম পরিমাণে পাওয়া আরএনএ। অর্থাৎ এই 4 প্রকার আরএনএ বাদে তোমার মূলত কোষে তোমার 3 প্রকার আরএনএ পাওয়া যায়, এমআরএনএ, টিআরএনএ আর আরএনএ। তো এই 3টা আরএনএ বাদে কোষে অন্য যে আরএনএ পাওয়া যায় ওটা হলো তোমার এমআইআরএনএ। এমআইআরএনএ বা মাইনর আরএনএ, এটার কিছু নাম এখানে বলা আছে। এটাকে তোমার নিউক্লিয় আরএনএ বলা হয়, গাইড আরএনএ বলা হয়, রাইবোজাইম বলা হয়। তো এই অন্য নামগুলো আমাদের জানা লাগবে। এখন এর কাজ কি? এর কাজ কি? এর কাজ হলো তোমার মূলত এটা মূলত প্রোটিনের সাথে মিশে এনজাইম তৈরি করা। তো এনজাইম প্রোটিন এটা আমরা জানি, বাট এনজাইমের এই প্রোটিনের সাথে কিছু এমআইআরএনএ মিশ্রিত থাকে। তো এই হলো তোমার হলো এমআইআরএনএ এর তারপরে এরপরে আছে কি? এরপরে হলো আরএনএ এর কাজের কথা বলা আছে। তো আরএনএ এর প্রধান কাজ কি? আরএনএ এর প্রধান কাজ হলো তোমার প্রোটিন সংশ্লেষ করা। আরএনএ এর প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা, যেটা অলরেডি তুমি জানো। এই জিনিসটা আরো প্রপারলি তোমার 4 নম্বর পয়েন্টে বলা আছে যে আরএনএ আসলে কিভাবে প্রোটিন তৈরি করে। ডিএনএ থেকে বার্তা নিয়ে আসে। ডিএনএ হলো তোমার সংকেত দেয়, কাকে সংকেত দেয়? এমআরএনএ কে সংকেত দেয়। তারপরে এমআরএনএ টিআরএনএ সাহায্যে রাইবোজোমে প্রোটিন তৈরি করে। তো এটা হলো মানে মেইনলি প্রোটিন তৈরি করার পুরো প্রসিডিউর, মানে ট্রান্সলেশন প্রসেসটা। তো আমরা যখন ট্রান্সলেশন করবো তখন আরো বিস্তারিত জানতে পারবো। এরপরে কি আছে? এরপরে ডিএনএ আর আরএনএ এর মধ্যে পার্থক্যের একটা ছক দিয়ে আছে, তো ছকটা আমরা পড়ি। তো এই ছকে কি বলা আছে? এই ছকে তোমার বলা আছে হলো ডিএনএ দ্বিসূত্রক আর আরএনএ একসূত্রক। ডিএনএ দ্বিসূত্রক আর আরএনএ একসূত্রক। তো এই ছকটা, তো এই ছকের প্রথম পয়েন্ট এটা যে ডিএনএ দ্বিসূত্রক আরএনএ একসূত্রক আমরা অলরেডি জানি। ডিএনএ তে কি থাকে? ডিঅক্সি রাইবোজ সুগার থাকে, আরএনএ রাইবোজ সুগার থাকে। ডিএনএ তে তোমার হলো থাইমিন থাকে, আর আরএনএ তে থাইমিনের বদলে ইউরাসিল থাকে। ডিএনএ তে কি? ডিএনএ কোনো প্রকারভেদ নেই, আরএনএ 5 প্রকার। ডিএনএ কি? ডিএনএ তে প্রতিলিপন হয়, আরএনএ তে কোনো প্রতিলিপন হয় না। ডিএনএ তে ক্রোমোজোম থাকে, ডিএনএ তে ক্রোমোজোম থাকে, আর এটা হলো তোমার মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়। তার মানে ডিএনএ কোথায় কোথায় পাওয়া যায় এটা বলছে, যে ডিএনএ কোথায় কোথায় পাওয়া যায়। ডিএনএ কোথায় কোথায় পাওয়া যায়? এটা হলো নিউক্লিয়াসের ক্রোমোজোমে পাওয়া যায়, এছাড়া মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিডে পাওয়া যায়। আরএনএ কোথায় পাওয়া যায়? আরএনএ মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, সাইটোপ্লাজম, নিউক্লিয়াসের নিউক্লিওলাস এসব জায়গায় পাওয়া যায়। অর্থাৎ কোথায় পাওয়া যায় সেই একটা পয়েন্ট। এবারে কাজ কাজ কি? ডিএনএ প্রধান কাজ হলো বংশগতিতে ভূমিকা রাখা, আর আরএনএ প্রধান কাজ কি? তোমার প্রোটিন সংশ্লেষ করা। এখন আরেকটা পয়েন্ট হলো বংশগতিতে, অর্থাৎ ডিএনএ বংশগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আরএনএ বংশগতিতে কোনো ভূমিকা পালন করে না। ডিএনএ কি? ডিএনএ তে তোমার নিউক্লিওটাইডের সংখ্যা অনেক বেশি, অর্থাৎ ডিএনএ যেহেতু দ্বিসূত্রক, প্রতিটা সূত্র নিউক্লিওটাইড দিয়ে গঠিত। আর আরএনএ একসূত্রক, এই জন্য দেখেই বোঝা, মানে এটা দেখেই তুমি বুঝতে পারতেছো কি ডিএনএ তে নিউক্লিওটাইড বেশি থাকবে আর আরএনএ তে নিউক্লিওটাইড কম থাকবে। আর যেহেতু ডিএনএ তে তোমার নিউক্লিওটাইড বেশি হলে কি হবে? ডিএনএ এর ওজনটাও বেশি হবে। আর আরএনএ এর ওজনটা ডিএনএ থেকে কম্পারেটিভলি কম। ডিএনএ তোমার বেশি পরিমাণ ইউভি রশ্মি শোষণ করতে পারে, আরএনএ তোমার বেশি ইউভি রশ্মি শোষণ করতে পারে না। তো এই 3টা পয়েন্ট তোমরা মনে রাখতে পারো সূত্র দ্বারা। ডিএনএ 2 সূত্র, আরএনএ 1 সূত্র। তা ডিএনএ সবকিছু বেশি, আরএনএ সবকিছু কম। ডিএনএ নিউক্লিওটাইড বেশি, ডিএনএ ওজন বেশি, ডিএনএ ইউভি রশ্মি বেশি, আরএনএ সবকিছু কম। এমনি তুমি এই সবটা মনে রাখতে পারো, শখের পয়েন্ট গুলো সব জানা, আর যেগুলো জানা না ওগুলো একটু টেকনিক্যালি মনে রাখতে পারবা। এরপরে কি আছে? এরপরে হলো একটা প্রসেস, এই যে 3টা প্রসেস আছে, এই 3টা প্রসেস তোমার হলো রেপ্লিকেশন, হলো ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন, এই প্রসেস গুলো শুরু হলো। তো প্রথম প্রসেস কি? প্রথম প্রসেস হলো তোমার ডিএনএ অণু রেপ্লিকেশন। তো ডিএনএ অণু রেপ্লিকেশন প্রথমে বিজ্ঞানীরা হলো 3টা প্রক্রিয়া উদ্ভাবন করছিলেন, যে এই 3 ভাবে তোমার রেপ্লিকেশন হইতে পারে। কি কি? একটা হলো সংরক্ষণশীল প্রক্রিয়া, একটা অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া, আর একটা হলো বিচ্ছিরণশীল প্রক্রিয়া।
সংরক্ষণশীল কি, সংরক্ষণশীল হলো তোমার ধরো এই মাতৃ যেই ডিএনএ থেকে ওইটা থেকে তোমার নতুন ডিএনএ তৈরি হয়। তো নতুন ডিএনএটা কেমনে তৈরি হয়, মাতৃ ডিএনএ দুইটা মাতৃ স্ট্র্যান্ড থেকে প্রতিটা স্ট্র্যান্ড এক একটা নতুন স্ট্র্যান্ড তৈরি করে। তৈরি করার পরে কি হয়, তৈরি করার পরে মাতৃ স্ট্র্যান্ড দুইটা একসাথে থাকে আর নতুন স্ট্র্যান্ড দুইটা একসাথে থেকে দুইটা ডিএনএ তৈরি হয়। আর অর্ধ সংরক্ষণশীল প্রসেস কি, তোমার দুইটা মাতৃ স্ট্র্যান্ডই তোমার কি নতুন স্ট্র্যান্ড তৈরি হবে এবং প্রতিটা মাতৃ স্ট্র্যান্ড এক একটা নতুন স্ট্র্যান্ডের সাথে থেকে নতুন ডিএনএ তৈরি করবে। আর বিশ্বরণশীল কি, বিশ্বরণশীল হলো তোমার ধরো একটা স্ট্যান্ডের মধ্যে মাতৃ স্ট্যান্ডের কিছু অংশ থাকবে, নতুন স্ট্যান্ডের কিছু অংশ থাকবে। প্রতিটা চারটা স্ট্যান্ড হবে, চারটা স্ট্যান্ডের প্রতিটার মধ্যেই তোমার মাতৃ স্ট্যান্ডের কিছু অংশ থাকবে, নতুন স্ট্যান্ডের কিছু অংশ থাকবে। এরকম তিনটা প্রসেস সম্পর্কে বিজ্ঞানীরা বলেছিল যে এই তিন ভাবে রেপ্লিকেশন হইতে পারে। পরে রিসার্চ হয়, পরে রিসার্চ হওয়ার পরে তোমার হলো বিজ্ঞানীরা ইকোলি নামক একটা ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াতে দেখে যে এখানে তোমার অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় তোমার রেপ্লিকেশনটা হচ্ছে। তার আবার কিছুদিন পরে মানুষের হেলা কোষে আবার রিসার্চ করে দেখে যে এইখানে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় তোমার হলো এই রেপ্লিকেশনটা হচ্ছে। তারপরে আবার রিসার্চ করতে ক্লেমিডোমোনাস নামক একটা শৈবালে, এই শৈবালেও দেখে যে অর্ধ সংরক্ষণশীল প্রসেসেই রেপ্লিকেশন হচ্ছে। তখন বিজ্ঞানীরা একটা সিদ্ধান্তে আসে যে আসলে তোমার হলো এই অর্ধ সংরক্ষণশীল প্রসেসেই তোমার রেপ্লিকেশনটা হয়। এই একটা কনক্লুশনে আসে যে সংরক্ষণশীল আর বিস্তারণশীল প্রসেসের রেপ্লিকেশন হয় না। রেপ্লিকেশন মূলত কিছু হয় অর্ধ সংরক্ষণশীল প্রসেসের রেপ্লিকেশন হয়। তো এখন আমি তোমাদের রেপ্লিকেশনের যে প্রক্রিয়াটা সম্পর্কে বলবো, ওইটা মূলত তোমার অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় যে রেপ্লিকেশনটা হচ্ছে ওই রেপ্লিকেশনটা। তো যাই আমাদের রেপ্লিকেশন, তো এই যে রেপ্লিকেশন এই মানে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় ডিএনএ রেপ্লিকেশন। তো এই রেপ্লিকেশন সম্পর্কে প্রথম কথা কি, রেপ্লিকেশন কি তোমার পুরাতন ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি হয়, এটা হলো একদম বেসিক কথা। তারপরে কি এটা কখন হয়, এটা হলো কোষ বিভাজনের এস ধাপে হয়। এস ধাপকে তোমার সিনথেসিস ধাপ বা সংশ্লেষ ধাপ বলা হয়। অর্থাৎ কোষের দুইটা পর্যায় থাকে, একটা হলো বিশ্রাম পর্যায়ে, একটা বিভাজন পর্যায়ে, এটা অলরেডি তোমরা জানো। মানে এই বিশ্রাম পর্যায়েরও আবার তিনটা ভাগ আছে, তোমার জি 1 ধাপ, হলো এস ধাপ, আর হলো জি 2 ধাপ। তো এই তিনটা ধাপের মধ্যে একটা ধাপ হলো এস ধাপ, এই এস ধাপেই মূলত রেপ্লিকেশন হয়। তো আরো বিস্তারিত আমি আমার ভিডিওতে অলরেডি তোমাদেরকে জানাই দিচ্ছি। এখন ডিএনএ রেপ্লিকেশন, তো ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে জানার আগে আমাদের ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট টার্ম সম্পর্কে একটু জানা লাগবে। তো প্রথমে আসি রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজম। রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজম বলতে এটা মেইনলি তোমার হলো ডিএনএ এর মধ্যে যেই মানে এনজাইম গুলা কাজ করে, ডিএনএ রেপ্লিকেশনে যে এনজাইম গুলা কাজ করে এইগুলাকে তোমার একত্রে তোমার কি বলে, এইগুলাকে একত্রে তোমার রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজম বলা হয়। তো এই এনজাইম গুলা, তারপরে তোমাদের এনজাইম সম্পর্কে জানা লাগবে, এটা প্রসেসের মধ্যে আমি বলে দিব। তারপরে আচ্ছা প্রসেসটাই বলা শুরু করি। দা প্রসেসটা কিরকম হয়, প্রসেসটা হলো ধরো তোমার মাতৃ ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি হবে। তো মাতৃ ডিএনএ তে কি হয়, প্রথমে মাতৃ ডিএনএ তে তোমার হলো মাতৃ ডিএনএটা কোথায় থাকে, মাতৃ ডিএনএটা তোমার ক্রোমোজোমের মধ্যে অনেকগুলা ডিএনএ তোমার জোড়াজোড়ি অবস্থায় থাকে, অর্থাৎ একটা একটার সাথে লেগে একদম পুরো কুণ্ডলিত অবস্থায় থাকে। তো ক্রোমোজোমের সাথে কি লাগে, ক্রোমোজোমের সাথে একটা এনজাইম লাগে যেটাকে তোমার টপো আইসোমারেজ বলা হয়। তো এই টপো আইসোমারেজ কি করে, এই জোড়াজোড়ি অবস্থা থেকে একটা ডিএনএ কে বের করে নিয়ে আসে। তারপরে এই ডিএনএর সাথে তোমার হলো হেলিকেজ নামক একটা এনজাইম যুক্ত হয়। হেলিকেজ কি করে, তোমার ডিএনএ এর প্যাচটাকে খুলে দেয় আর ডিএনএ এর মধ্যে যে হাইড্রোজেন বন্ধন আছে এগুলাকে ভেঙে দুইটা সূত্রকে আলাদা করতে থাকে। এখন এই দুইটা সূত্র কি এতদিন একসাথে রয়েছে, তাদেরকে আলাদা করা এত ইজি না, তাদেরকে আলাদা করে দিতে তারা আবার লিগে যাইতে থাকবে। তখন কি হয়, তখন আবার এই টপোমারেজ এনজাইমটা আসে, টপোমারেজ না টপো আইসোমারেজ এনজাইমটা আসে। আর সাথে আরো একটা এনজাইম আছে যেটাকে তোমার এসএসবিপি বলা হয়, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। তো এই দুইটা এনজাইম আছে তোমার টপো আইসোমারেজ কি করে, টপো আইসোমারেজ হলো এই দুইটা সূত্রকে পুনরায় আর প্যাচ লাগাতে দেয় না। আর হলো এসএসবিপি কি করে, এসএসবিপি হলো এই দুইটা স্ট্যান্ডের মধ্যে পুনরায় আর হাইড্রোজেন বন্ধন তৈরি করতে দেয় না। এই দুইটা কাজ করে তোমার টপো আইসোমারেজ কি করে, টপো আইসোমারেজ হলো এদেরকে পুনরায় একত্রিত হইতে দেয় না। আর হলো তোমার এসএসবিপি হলো পুনরায় এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে দেয় না। এইভাবে তোমার হেলিকেজ, টপো আইসোমারেজ আর হলো তোমার হলো এসএসবিপি, এই তিনটা একত্রিত হয়ে তোমার হলো এই মাতৃ ডিএনএ দুইটা মাতৃ স্ট্র্যান্ডকে আলাদা করে দেয়। দুইটা মাতৃ স্ট্র্যান্ডকে আলাদা করে দেয়, মানে আলাদা করে এবং করতে থাকে। এরপরে আরেকটা এনজাইম আসে, আরেকটা এনজাইমকে আমি এখন তোমাদেরকে যেই মানে রেপ্লিকেশনটা বলতেছি এটা মেইনলি তোমার প্রকৃত কোষের রেপ্লিকেশন। আদি কোষে কিছু কিছু ডিফারেন্স আছে, ওটা একটু পরে বলে দিই। তো তারপরে কি হবে, তারপরে হলো তোমার আরেকটা এনজাইম আছে, এনজাইমটার নাম কি, এনজাইমটার নাম হলো তোমার ডিএনএ পলিমারেজ। তো ডিএনএ পলিমারেজ কি করে, ডিএনএ পলিমারেজ না সরি ডিএনএ পলিমারেজ আসে না, তখন আরেকটা এনজাইম আছে যেটাকে তোমার বলা হয় হলো আরএনএ, মানে ওই এনজাইমটার নাম হলো প্রাইমেস নামক একটা এনজাইম আছে। অর্থাৎ এই খোলা শেষ হয়ে গেলে
তোমার প্রাইমেজ নামক এনজাইম আসে। তো প্রাইমেজের কাজ কি? প্রাইমেজ হলো প্রাইমার যুক্ত করে, অর্থাৎ ওই প্রতিটা মাতৃ স্ট্র্যান্ডের সাথে প্রাইমার যুক্ত করে। তো প্রাইমার কি? প্রাইমার হলো মানে কয়েকটা নিউক্লিওটাইড, তোমার 3 4 5 এরকম নিউক্লিওটাইড একত্রিত হয়ে একটা মানে কি বলবো একটা সূত্র টাইপের তৈরি করে, ছোট একটা সূত্র। এই সূত্রটাকে তোমার প্রাইমার বলা হয়। তো এই দুইটা স্ট্যান্ডের সাথে এই প্রাইমারকে যুক্ত করে দেয় কে? যুক্ত করে দেয় হলো প্রাইমেজ এনজাইম। এবং এই প্রাইমার যুক্ত হওয়ার জন্য একটা কাহিনী আছে। কাহিনী কি? প্রাইমারের একটা বৈশিষ্ট্য আছে, এই শুধু হলো এর 3 নাম্বার, এই শুধু কি, এই শুধু হলো এর 3 নাম্বার প্রান্তেই নিউক্লিওটাইড যুক্ত করতে পারে, 5 নাম্বার প্রান্তে যুক্ত করতে পারে না। এখন কি হয়, ধরো একটা ডিএনএ হওয়ার জন্য ডিএনএ তোমার দুইটা স্ট্র্যান্ড থাকা লাগবে, আর দুইটা স্ট্র্যান্ডের মধ্যে একটা স্ট্র্যান্ড হলো তোমার 3 থেকে 5 কার্বনমুখী হওয়া লাগে, আরটা হলো 5 থেকে 3 কার্বনমুখী হওয়া লাগে। মানে একটা 3 থেকে 5 কার্বনমুখী হওয়া লাগে, আরেকটা হলো 5 থেকে 3 কার্বনমুখী হয়। এখন কথা হলো, তোমার যদি এই যে দুইটা স্ট্যান্ডে যদি আমার হলো আলাদা আলাদা, অর্থাৎ আমার যে দুইটা নতুন স্ট্যান্ড হবে, দুইটা কি আলাদা আলাদা হলো কার্বনমুখী হবে। এবং এই জন্য কি কাহিনী হয়, এই জন্য কাহিনী হয় যে যেহেতু তোমার প্রাইমার প্রাইমার শুধু 3 নাম্বার কার্বনের নিউক্লিওটাইড যুক্ত করতে পারে, শুধু 3 নাম্বার কার্বনের নিউক্লিওটাইড যুক্ত করতে পারে, এই কারণে কি হয়, এই কারণে একটু কাহিনী হয়ে যায়। কাহিনীটা কি হয়, তোমার হলো একটা স্ট্যান্ডের জন্য তোমার নর্মালি তোমার কন্টিনিউয়াসলি নিউক্লিওটাইড যুক্ত করে সামনে যাওয়া যায়, বাট আরেকটা স্ট্যান্ডের জন্য কি হয়, আরেকটা স্ট্যান্ডের জন্য ভেঙে ভেঙে নিউক্লিওটাইড যুক্ত করা লাগে। কেন যুক্ত করা লাগে তোমরা অলরেডি জানো, জিনিসটা আসলে অমনে মুখে বলা যাচ্ছে না। তোমরা অলরেডি জানো যে কেন যুক্ত করা লাগে, এটা তোমরা অলরেডি বুঝো। এখন কি হয়, এখন তোমার একটা এনজাইম আছে যেটা কি, যেটা হলো তোমার ডিএনএ পলিমারেজ। এই এনজাইমটা কি করে, ওই যে প্রাইমার আছে, ওই প্রাইমারের সাথে তোমার নিউক্লিওটাইড কন্টিনিউয়াসলি যুক্ত করতে 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 নতুন স্ট্যান্ড তৈরি করতে থাকে। এখন হলো একটা সূত্র নর্মালি যুক্ত হইতে থাকে, বাট আরেকটা সূত্রে কি হয়, তোমার প্রাইমারে তোমার নিউক্লিওটাইড যুক্ত হইতে 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 স্ট্যান্ড শেষ হয়ে যায়, মাত্র স্ট্যান্ড শেষ হয়ে যায়, তারপরে আবার তোমার উপরে যতটুকু খোলা হয়েছে অতটুকু আবার একটা নতুন প্রাইমেজ যুক্ত হয়ে যায়, তার সাথে আবার নিউক্লিওটাইড যুক্ত হইতে থাকে। এমনি হলো তোমার আরেকটা স্ট্যান্ডে যুক্ত হইতে থাকে। তারপরে কি হয়, এরকম যুক্ত হওয়া হইতে 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 তোমার নতুন স্ট্যান্ড গঠন শেষ। এখন কি হবে, এখন আবার প্রাইমেজ এনজাইম চলে আসে। প্রাইমেজ এসে কি করে, প্রাইমেজ এসে প্রাইমারটাকে সরায় দেয়। তো যেই স্ট্যান্ডে তোমার কন্টিনিউয়াসলি যুক্ত হয়েই যাচ্ছিল, তো ওইটাই তো একটা পুরা নতুন স্ট্যান্ড তৈরি হয়ে যায়। তো ওই নতুন স্ট্যান্ডকে তোমার হলো লিডিং স্ট্যান্ড বলা হয়, কারণ ওটা আগে তৈরি হয়ে গেছে। বাট এরপরে আরেকটা স্ট্যান্ড তৈরি হয়, ওই স্ট্যান্ডে কি হয়, তোমার জায়গায় জায়গায় প্রাইমার লাগছে, তো প্রাইমার সরায় নিলে জায়গায় জায়গায় ফাঁকা জায়গা তৈরি হয়ে যায়। তো এই ফাঁকা জায়গাগুলোকে তোমার মানে জোড়ায় রাখে, অর্থাৎ এই ফাঁকা জায়গা অর্থাৎ তোমার ডিএনএ নিউক্লিওটাইডের তোমার হলো সূত্রের অংশ বিভিন্ন অংশে ভাগ হয়ে যায়। তো এই অংশগুলোকে জোড়ায় লাগানোর জন্য একটা এনজাইম আছে যেটাকে তোমার লাইগেজ এনজাইম বলা হয়। তো লাইগেজ এনজাইম এই সূত্রগুলোকে, এই নিউক্লিওটাইডে মানে এই সূত্রের অংশগুলোকে জোড়ায় লেগে একটা নতুন স্ট্যান্ড তৈরি করে, আর এই নতুন স্ট্যান্ডকে তোমার হলো ল্যাগিং স্ট্যান্ড বলা হয়। এখন এই যে নিউক্লিওটাইডের যে খন্ড খন্ড তৈরি হয়েছে, এই খন্ডগুলোকে তোমার ওকাজাকি খন্ড বলা হয়। এই খন্ডগুলোকে কি বলা হয়, তোমার ওকাজাকি খন্ড বলা হয়। ওকাজাকি খন্ডগুলোকে একত্রিত করে লাইগেজ এনজাইম তৈরি করে তোমার ল্যাগিং স্ট্যান্ডটা তৈরি করে। এইভাবে কি হয়, এইভাবে কিন্তু তোমার হলো দুইটা নতুন স্ট্যান্ড তৈরি হয়ে গেছে। তো দুইটা নতুন স্ট্যান্ড তৈরি হয়ে গেছে, দুইটা নতুন স্ট্যান্ড তৈরি হয়ে যাওয়ার পরে এই স্ট্যান্ড গুলা কি হয়, এই স্ট্যান্ড গুলো তোমার হাইড্রোজেন বন্ধন তৈরির মাধ্যমে তোমার দুইটা নতুন ডিএনএ তৈরি করে, এইভাবেই কিন্তু তোমার নতুন ডিএনএটা তৈরি হয়ে যায়। এই হলো মোটামুটি বেসিক একটা ধারণা। তো তোমরা অলরেডি আমার ভিডিও যদি করে থাকো, তোমরা অলরেডি জেনে গেছো যে আসলে জিনিসটা কেমনে হয়। তো এখানে আমাদের মেইনলি তোমার আর কয়েকটা তথ্য জানা লাগবে, যে টপো আইসোমারেজ এই এনজাইমটা তোমার শুধুমাত্র প্রকৃত কোষে পাওয়া যায়, এটা আদি কোষে পাওয়া যায় না। বাট আদি কোষেও তো রিপ্লিকেশন হওয়া লাগবে, তাহলে টপো আইসোমারেজের কাজ করার জন্য আদি কোষে আলাদা একটা এনজাইম আছে যেটাকে গাইরেজ এনজাইম বলা হয়। তো এই জিনিসটা আমাদের একটু জানা লাগবে। আরেকটা জিনিস আমাদের জানা লাগবে হলো মিক্স ম্যাচ। মিক্স ম্যাচ কি? মিক্স ম্যাচ হলো ধরো নিউক্লিওটাইড যুক্ত হয়। নিউক্লিওটাইড কেমনে যুক্ত হয়, তোমার হলো নিউক্লিওটাইডে তোমার নাইট্রোজেন খাত থাকে। এখন নাইট্রোজেন খাতটা কেমনে থাকে, তোমার মাতৃ স্ট্যান্ডে যে নাইট্রোজেন খাত থাকে তার বিপরীত নাইট্রোজেন খাত তোমার হলো ওই নিউক্লিওটাইডে থাকা লাগবে। এখন কি হয়, অনেক সময় কি হয়, অনেক সময় তোমার ভুল নিউক্লিওটাইড যুক্ত হয়ে যায়, অর্থাৎ অ্যাডেনিনের সাথে থায়ামিন না যুক্ত হয়ে সাইটোসিন যুক্ত হয়ে যায়, সাইটোসিনের সাথে গুয়ানিন না যুক্ত হয়ে অ্যাডেনিন যুক্ত হয়ে যায়। এরকম মানে ভুল হয়, মানে অনেক বেশি হয় না, হালকা ভুল হয়। তো এই ভুলটা সংশোধন তো করা লাগবে, না হলে তো ডিএনএ প্রপারলি তৈরি হবে না। এই ভুল সংশোধন করার জন্য তোমার আবার ডিএনএ পলিমারেজ এনজাইম আসে, এসে একটা প্রক্রিয়া করে যেটাকে তোমাকে ডিএনএ প্রুফ রিডিং বলা হয়। ডিএনএ প্রুফ রিডিং এটার মাধ্যমে কি করে, ওই যে ভুল বেজ আছে ওই ভুল বেজকে সরাই তোমার হলো ভালো মানে যেটা বসার কথা ওই বেজটা বসায় দেয়। তো এই যে ভুল হয়েছে এই ভুলকে তোমার মিস ম্যাচ বলা হয়, আর এই মিস ম্যাচটা সংশোধন করার জন্য একটা প্রসেস আছে যেটাকে ডিএনএ প্রুফ রিডিং বলা হয়, আর এটা করে হলো তোমার ডিএনএ পলিমারেজ এনজাইম। এই হলো কাহিনী। এখন এই মিসম্যাচটা কি, এই মিসম্যাচটা তো এইরকম ভাবে হইতে পারে, এছাড়া তোমার বিভিন্ন পরিবেশগত কারণে এই মিসম্যাচটা হইতে পারে, ওইটা এখানে বলা আছে কি কি কারণে হইতে পারে। তোমার বিষাক্ত যৌগ, বিষাক্ত মৌল বা বিষাক্ত পদার্থের কারণে হইতে পারে, ইউভি রশ্মি, সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মির কারণে হইতে পারে। তারপরে তোমার আছে হলো ক্যারসিনোজেনিক পদার্থ, অর্থাৎ যেসব পদার্থ তোমার ক্যান্সার সৃষ্টি করে এইসব পদার্থের কারণে হইতে পারে। এরকম বিভিন্ন কারণে কি হয়, এরকম বিভিন্ন কারণে মিসম্যাচ জিনিসটা হয়।
এখন মিসম্যাচের কারণে কি হইতে পারে, মিসম্যাচের কারণে কিছু রোগ হয়, মেইনলি ক্যান্সার হয়, মিসম্যাচের কারণে তোমার ক্যান্সার হয়। তো তোমার বইতে দুইটা ক্যান্সারের কথা বলা আছে, একটা হলো স্কিন ক্যান্সার আর একটা হলো কোলন ক্যান্সার। তো এই দুইটা ক্যান্সার যেহেতু বইতে বলা আছে, তো মাথায় রাখবে স্কিন ক্যান্সার, কোলন ক্যান্সার, এগুলো হলো মিসম্যাচের কারণে হয়। আরেকটা রোগের কথা বলা হচ্ছে চর্মরোগ, অর্থাৎ স্কিনের রোগ, তো এই রোগটাও তোমার মিসম্যাচের কারণে হয়। তো এগুলো একটু এমসিকিউর জন্য মাথায় রাখবা। এনজাইমের কাজ অলরেডি পড়াই দিয়ে আছে, এখানে একটা ছক দিয়ে আছে, ছকে একবার কাজগুলো দেখে নিবা, কারণ এনজাইমের কাজও এমসিকিউতে আসতে পারে। তো এই হলো আমার হলো রেপ্লিকেশন প্রসেস। এরপরের প্রসেস কি, এরপরের প্রসেস হলো ট্রান্সক্রিপশন। তো ট্রান্সক্রিপশন কি, এই যে তোমাদেরকে তিনটা প্রসেস পড়াচ্ছি, এগুলো হলো তোমার পর্যায়ক্রমিক প্রসেস, অর্থাৎ রেপ্লিকেশন হওয়ার পরপরই ট্রান্সক্রিপশন হয়, ট্রান্সক্রিপশন হওয়ার পরপরই ট্রান্সলেশন হয়। অর্থাৎ ট্রান্সক্রিপশনের জন্য কি লাগে, ওই যে রেপ্লিকেশনে যে নতুন ডিএনএটা তৈরি হয়েছে, তা যেই ডিএনএ তে একটা মাতৃ স্ট্র্যান্ড আছে, একটা নতুন স্ট্র্যান্ড আছে, ওই নতুনটা লাগে, ওই নতুন ডিএনএটা আমাদের হলো রেপ্লিকেশনের জন্য লাগে। এখন রেপ্লিকেশনের জন্য আমাদের ওই নতুন ডিএনএটা লাগবে। এখন আমরা কি হবে, এখন এই যে যে কোনো একটা, ওই দুইটার মধ্যে আমরা যে কোনো একটা নিব, যে কোনো একটা নেওয়ার পরে এখন হলো তোমার ট্রান্সক্রিপশনের কিছু বৈশিষ্ট্য আছে। ট্রান্সক্রিপশনের কত কিছু বৈশিষ্ট্য কি, ট্রান্সক্রিপশনে তোমার যেমন হলো অ্যাপ্লিকেশনে কিন্তু পুরা ডিএনএটারই কিন্তু তোমার হলো হয়েছিল, পুরা ডিএনএ থেকেই কিন্তু নতুন স্ট্র্যান্ড তৈরি হয়েছে। বাট ট্রান্সক্রিপশনে তোমার হলো পুরা ডিএনএ লাগে না, ট্রান্সক্রিপশনে তোমার ডিএনএ যে নতুন স্ট্র্যান্ডটা তৈরি হয়েছে বা যে নতুন সূত্রটা তৈরি হয়েছে, শুধুমাত্র সেই সূত্রটাই লাগে। নতুন যে সূত্রটা তৈরি হয়েছে, নতুন সূত্রটাই লাগে, আর কোনো লাগে না, তোমার নতুন সূত্রটাই লাগে, আর কিছু লাগে না। তো এরকম তোমার হলো, তো এই জিনিসটা আমাদের জানা লাগবে যে তোমার হলো দুইটা সূত্র লাগে না, অর্থাৎ ধরো নতুন ডিএনএ তে তো তোমার দুইটা সূত্র থাকে, একটা হলো তোমার মাতৃ সূত্র আর একটা হলো তোমার নতুন সূত্র। তো এখানে তোমার সবসময় কি লাগে, সবসময় তোমার ওই নতুন সূত্রটাই লাগে। তোমার হলো ওই মানে মাতৃ সূত্রে তোমার হলো এই তৈরি হয়, কারণ আমাদের ট্রান্সক্রিপশনে কি করা লাগবে, ট্রান্সক্রিপশনে ওই হলো নতুন ডিএনএ থেকে আমার এমআরএনএ তৈরি করা লাগবে। এখন এমআরএনএটা কেমনে তৈরি হবে, এমআরএনএটা তোমার ওই যে নতুন সূত্র আছে, ওই নতুন সূত্রের সিকোয়েন্স অনুযায়ী এমআরএনএ তৈরি হবে, তোমার মাতৃসূত্র সিকোয়েন্স অনুযায়ী হবে না। এখন এই জন্য তোমার এমআরএনএ তৈরি সাস হিসেবে কাজ করে কি, নতুন সূত্র, মাতৃসূত্রের এখানে কোনো কাজ নেই। এখন পুরা সূত্রটাও তোমার এমআরএনএ তৈরি সাস হিসেবে কাজ করে না। আমরা জানি কি ডিএনএ এর মধ্যে জিন আছে, অর্থাৎ নতুন সূত্রের মধ্যেও জিন আছে, তো ওই জিনের আমার পুরা জিনটাও এমআরএনএ তৈরি করে না, ওই জিনের একটা নির্দিষ্ট অংশ হলে এমআরএনএ তৈরি করে। এতটুকু আমাদের জানা লাগবে। আর কি জানা লাগবে, এই যে তোমার হলো এই যে ট্রান্সক্রিপশন, এটা তোমার প্রধান এনজাইম, অর্থাৎ এই ট্রান্সক্রিপশনটা মূলত একটা এনজাইমের মাধ্যমেই হয়, সেটাকে তোমার আরএনএ পলিমারেজ এনজাইম বলা হয়। আরেকটা কথা কি, আরেকটা কথা হলো ট্রান্সক্রিপশনে কোনো প্রাইমার লাগে না। কোনো প্রাইমার লাগে না বলতে তোমার এখানেও তো তোমার নিউক্লিওটাইড যুক্ত করে এমআরএনএ তৈরি করা লাগবে, বাট এখানে কোনো প্রাইমার লাগে না। কেন লাগে না, কারণ এখানে তোমার এই কাজটা করে হলো আরএনএ পলিমারেজ, আর আরএনএ পলিমারেজ প্রাইমার বাদেই হলো কি নিউক্লিওটাইড যুক্ত করতে পারে। এখন প্রসেসে আসি, প্রসেসে কি, প্রথমে তোমার আরএনএ পলিমারেজ এনজাইম নতুন ডিএনএ এর সাথে যুক্ত হয়, নতুন ডিএনএ এর সাথে যুক্ত হয়, নতুন ডিএনএ এর সাথে যুক্ত হয়ে কি হয়, নতুন ডিএনএ তোমার দুইটা স্ট্র্যান্ডকে আলাদা করে, দুইটা স্ট্র্যান্ডকে আলাদা করলো, দুইটা স্ট্র্যান্ডকে আলাদা করলে একটা পুরাতন স্ট্র্যান্ড পাওয়া যায়, আর একটা হলো তোমার নতুন স্ট্র্যান্ড পাওয়া যায়। ভালো কথা। এখন যে নতুন স্ট্র্যান্ডটা আছে, নতুন স্ট্র্যান্ডটাকে আমরা সাস হিসেবে ব্যবহার করবো, এই জন্য নতুন স্ট্র্যান্ডকে তোমার বলা হয় সাস স্ট্র্যান্ড, বা হলো তোমার নন কোডিং স্ট্র্যান্ড, বা হলো তোমার হলো অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড। আর হলো যে মাতৃ স্ট্র্যান্ড, অর্থাৎ যেটা কোনো কাজে লাগে না, ওটাকে তোমার হলো কোডিং স্ট্র্যান্ড বা কমপ্লিমেন্টারি স্ট্যান্ড বা সেন্স স্ট্যান্ড বলা হয়। এটাকে কেন কোডিং স্ট্যান্ড বলা হয়, কারণ কি, কারণ তোমার নতুন যে এমআরএনএটা তৈরি হবে, ওই এমআরএনএর যে সিকোয়েন্সটা থাকবে ওটা অনেকটা এই মাতৃ স্ট্যান্ডের সিকোয়েন্সের মতোই হবে। কারণ কি, এই এমআরএনএর সিকোয়েন্স হলো তোমার নতুন স্ট্যান্ডের উল্টা, তার মানে মাতৃ স্ট্যান্ডের সমান, কারণ ওটা যেহেতু এক ডিএনএ, এই কারণে এই জন্য ওটাকে তোমার কোডিং বলে। আর যেটা সাস হিসেবে ব্যবহৃত হয় ওটা নন কোডিং, কারণ ওর সাথে কোনো মিল থাকে না। তো এখন কাজে আসে, তো এখানে আসলে কি হয়, এখানে তোমার প্রথমত তোমার ওই আরএনএ পলিমারেজ যুক্ত হয় দুইটা সাসকে আলাদা করে, নতুন স্ট্যান্ড হলো সাস হিসেবে ব্যবহৃত হয়। এখন নতুন স্ট্যান্ড তো পুরা স্ট্যান্ড ব্যবহৃত হয় না, নতুন স্ট্যান্ডের মধ্যে জিন থাকে, জিনের একটা নির্দিষ্ট অংশ, জিনের একটা নির্দিষ্ট অংশ, ওই নির্দিষ্ট অংশটায় কি হয়, ওই নির্দিষ্ট অংশটাই তোমার হলো এই হিসেবে ওই হলো ওই নির্দিষ্ট অংশটাই তোমার হলো আহ করে, ওই নির্দিষ্ট অংশটা থেকে তোমার এমআরএনএ তৈরি হয়। তো ওই যে নির্দিষ্ট অংশ, তো ওই নির্দিষ্ট অংশটা আমরা কিভাবে বুঝবো যে এইখান থেকে তোমার এমআরএনএ তৈরি হবে। তো এখানে একটা মানে আছে তোমার হলো ওই নির্দিষ্ট অংশে তোমার শুরুতে, শুরুতে তোমার কি থাকে, শুরুতে তোমার প্রোমোটার থাকে। এখন প্রোমোটার কি, প্রোমোটার হলো তোমার এমন একটা জায়গা, তোমার স্ট্যান্ডের এমন একটা জায়গা যেখানে তোমার হলো উচ্চ হারে অ্যাডেনিন আর থায়ামিন থাকে। তো এই উচ্চ হারে অ্যাডেনিন আর থায়ামিন থাকাকে তোমার টাটা বক্স বলা হয়, টাটা বক্স বলা হয়। তো এই মানে অ্যাডেনিন আর থায়ামিন থাকাকে তোমার কি বলে, টাটা বক্স বলে। অর্থাৎ তোমার ওই এমআরএনএ এর ওই সরি ওই নতুন স্ট্যান্ডের জিনের একটা নির্দিষ্ট অংশে তোমার টাটা বক্স থাকে। তো ওইখান থেকে মূলত আমার হলো এমআরএনএ তৈরিটা শুরু হবে। তো ওইখান থেকে তোমার এমআরএনএ তৈরি শুরু হয়েছে। তো এখানে আরেকটা জিনিস জানাই রাখি, যে টাটা বক্স এটা হলো তোমার প্রকৃত কোষে পাওয়া যায়, আর হলো আদি কোষে এই টাটা বক্সের পরিবর্তে টাটাট পাওয়া যায়। অর্থাৎ অ্যাডেনিন আর থাইমিনে থাকে, বাট সিকোয়েন্সটা একটু আলাদা থাকে, এজন্য নাম হয়েছে টাটাট।
তো টাটা বক্স থেকে তোমার কি হয়, টাটা বক্স থেকে তোমার এমআরএনএ তৈরি শুরু হয়, অর্থাৎ টাটা বক্স থেকে তোমার নিউক্লিওটাইড যুক্ত শুরু হয়। তো এইভাবে তোমার নিউক্লিওটাইড যুক্ত হইতে থাকে, হইতে 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 এক সময় তো শেষ হওয়া লাগবে। তো যখন শেষে যায়, তো শেষে গেলে কি হয়, সেই ওই শেষ যেই জায়গাটা থাকে ওই জায়গাটাকে তোমার বলা হয় হলো টার্মিনেশন সিকোয়েন্স। তো টার্মিনেশন সিকোয়েন্স কি, টার্মিনেশন সিকোয়েন্সে তোমার উচ্চ হারে অ্যাডেনিন থাকে, অর্থাৎ তোমার প্রোমোটারে অ্যাডেনিন আর থায়ামিন ছিল, আর হলো তোমার টার্মিনেশন সিকোয়েন্সে শুধুমাত্র অ্যাডেনিন থাকে। তো ওই উচ্চ হারে যেখানে অ্যাডেনিন আছে ওইখানে তোমার এই অ্যাডেনিনের পরিবর্তে ইউরাসিল তৈরি করে, এমআরএনএতে অ্যাডেনিনের পরিবর্তে ইউরাসিল হয়, ইউরাসিল হয়ে ওই জায়গায় তোমার কি হয়, ওই জায়গায় তোমার হলো এমআরএনএ তৈরিটাতেই শেষ হয়ে যায়, এমআরএনএ তৈরিটা ওইখানে তোমার হলো সমাপ্ত হয়ে যায়। সমাপ্ত হয়ে এমআরএনএটা কি হয়, এমআরএনএটা ওইখান থেকে আলাদা হয়ে আমার এমআরএনএ তৈরি হয়ে যায়। এটাই হলো মূলত তোমার হলো ট্রান্সক্রিপশন প্রসেস, মানে মুখে বলার মতো। আর আসলে প্রসেসটা কেমন, যেটা আমি তোমার ট্রান্সক্রিপশনের ওই ভিডিওতে কিন্তু একদম প্রপারলি তোমাদেরকে বুঝাই দিছি। এই হলো ট্রান্সক্রিপশন সম্পর্কে মোটামুটি কিছু তথ্য যেটা আমি তোমাদেরকে মুখ দিয়ে বললাম। এখন যে এমআরএনএটা তৈরি হয়, এই এমআরএনএ কে তোমার হলো পিরি এমআরএনএ বলা হয়। কেন পিরি এমআরএনএ বলা হয়, কারণ এই এমআরএনএ তে কিছু খুঁত আছে। খুঁত বলতে এটাকে আর একটু মডিফাই করা হয়। তো কিভাবে মডিফাই করা হয়, প্রথমে তোমার টেইলিং করা হয়। তো টেইলিং একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়া এই এমআরএনএ তোমার 3 নাম্বার প্রান্তে কি করা হয়, 3 নাম্বার প্রান্তে তোমার হলো 3 নাম্বার প্রান্তে একটা এনজাইম আছে, এনজাইমের এটাকে বলা হয় হলো পলি এ এনজাইম, পলি এ টেইল এনজাইম। এই এনজাইমের মাধ্যমে 3 নাম্বার প্রান্তে তোমার 50 থেকে 150টি অ্যাডেনিন যোগ করা হয়। অর্থাৎ এই যে নতুন যে এমআরএনএ তৈরি হয়, এমআরএনএ 3 নাম্বার প্রান্তে 50টি থেকে 150টি অ্যাডেনিন যুক্ত করা হয় কিসের মাধ্যমে, পলি এ টেইল এনজাইমের মাধ্যমে। এই প্রক্রিয়াটাকে তোমার টেইলিং বলা হয়। তারপরে কি করে, তারপরে ক্যাপিং বলা হয়, ক্যাপিং করা হয়। তো ক্যাপিং কি, ক্যাপিং একটা প্রক্রিয়া, এতে হলো তোমার এমআরএনএ এর 5 নাম্বার প্রান্তে তোমার 60টা গুয়ানিন যুক্ত করা হয়। তো এটাকে, এই প্রক্রিয়াকে তোমার ক্যাপিং বলা হয়। তারপরে কি হয়, তারপরে যে এমআরএনএটা তৈরি হয়, এমআরএনএ এর মধ্যে ইন্ট্রন আর এক্সন থাকে। এখন ইন্ট্রন কি, ইন্ট্রন হলো তোমার হলো এমআরএনএ নন কোডিং অংশ, অর্থাৎ এই অংশটা প্রোটিন তৈরি করতে পারবে না। আর এক্সন হলো কোডিং অংশ, অর্থাৎ এই অংশটা প্রোটিন তৈরি করবে। আর আমার মেইন কাজ প্রোটিন তৈরি করা, অর্থাৎ আমার নন কোডিং অংশের কোনো দরকার নেই। এই জন্য কি হয়, এই জন্য একটা প্রক্রিয়া হয়, এই প্রক্রিয়াকে তোমার স্প্লাইসিং বলে। স্প্লাইসিং এর মাধ্যমে এই এমআরএনএ থেকে তোমার হলো এই ইন্ট্রন গুলা কেটে আলাদা করা হয়, পরে হলো এক্সন গুলো একত্রে জোড়ায় লাগাই দেওয়া হয়। এই পুরো প্রক্রিয়াটাকে তোমার স্প্লাইসিং বলে। এইভাবে তোমার টেইলিং, ক্যাপিং আর স্প্লাইসিং এর মাধ্যমে এই প্রি এমআরএনএ কে তোমার চূড়ান্ত এমআরএনএ তৈরি করা হয়। এই চূড়ান্ত এমআরএনএ থেকেই মূলত আমার প্রোটিনটা তৈরি হয়। তো এই হলো তোমার কাহিনী। তো এই হলো তোমার, তো আমি মোটামুটি মুখে যতটুকু বলা সম্ভব আমি তোমাদেরকে ট্রান্সক্রিপশন বলে দিলাম। এবং ট্রান্সক্রিপশনে তোমার হলো তোমার ওই ট্রান্সক্রিপশন, এখানে তোমার একটা শখ দেওয়া আছে আদি কোষ আর প্রকৃত কোষের ট্রান্সক্রিপশনের মধ্যে পার্থক্য। তো আদি কোষে কি, আদি কোষে তোমার হলো সমগ্র কোষ ধরে ট্রান্সক্রিপশন হয়, আর হলো প্রকৃত কোষে হলো শুধুমাত্র নিউক্লিয়াসের মধ্যে ট্রান্সক্রিপশন হয়। শুধু এই জিনিসটা একটু মাথায় রাখবা, ট্রান্সক্রিপশন রেপ্লিকেশন এই দুইটা হলো তোমার নিউক্লিয়াসের মধ্যে হয়, আর হলো তোমার ট্রান্সলেশন হলো সাইটোপ্লাজমে হয়। এর জন্য আদি কোষে যে ট্রান্সক্রিপশনটা হয় ওটা সমগ্র কোষে, কারণ আদি কোষে কোনো নিউক্লিয়াস থাকে না। আর ট্রান্সক্রিপশনের জন্য ডিএনএ তে হবে, আর এই ডিএনএটা কিন্তু কোষের মধ্যে থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে না। এই জন্য সমগ্র কোষে ট্রান্সক্রিপশন হয়, আর হলো প্রকৃত কোষে শুধু নিউক্লিয়াসের মধ্যে ট্রান্সক্রিপশন হয়। তারপরে পার্থক্য কি, আদি কোষের ট্রান্সক্রিপশন যে আরএনএ পলিমারেজ এনজাইমটা ব্যবহার করা হয়, এই আরএনএ পলিমারেজ এনজাইম এক প্রকার আরএনএ পলিমারেজ ব্যবহার করা হয়, সেটা হলো আরএনএ পলিমারেজ 3। আর হলো প্রকৃত কোষে 3 প্রকার আরএনএ পলিমারেজ ব্যবহার করা হয়, আরএনএ পলিমারেজ 1, 2, 3, এই 3 প্রকার আরএনএ পলিমারেজ ব্যবহার করা হয়। আদি কোষে হলো তোমার ট্রান্সক্রিপশনটা খুব দ্রুত গতিতে হয়, আদি কোষে ট্রান্সক্রিপশনটা খুব দ্রুত গতিতে হয়। আর প্রকৃত কোষের ট্রান্সক্রিপশনটা ট্রান্সক্রিপশনটা তোমার ধীর গতিতে হয়। কারণ কি, তোমার প্রকৃত কোষের যে ট্রান্সক্রিপশন হয় ওটা অনেক জটিল হয়। জটিল হওয়ার কারণে এটা প্রিপারেশনের বিষয় আছে, একটা বিরতির বিষয় আছে, বাট আদি কোষ অনেক সরল হয়। এই জন্য এখানে কোনো প্রিপারেশন নেওয়া লাগে না, কোনো হলো কি বলে, কোনো জটিল কিছু করা লাগে না। এই জন্য অনেক ইজিলি জিনিসটা হয়ে যায়, অনেক দ্রুত হয়ে যায়। দেন কি, এই যে বলা আছে আদি কোষের কি সরল প্রকৃতির প্রোমোটার পাওয়া যায়, আর হলো তোমার প্রকৃত কোষের প্রোমোটারটা কি জটিল প্রকৃতির। কারণ কি, ওই যে তোমার সরল প্রকৃতি মানে আদি কোষ মানেই সরল, আর প্রকৃত কোষ মানেই জটিল সবকিছু। তারপরে কি বলা আছে, তারপরে হলো তোমার এই 6 নম্বর পয়েন্টটা পড়াইছিলাম যে আদি কোষে কি, আদি কোষে যে এমআরএনটা তৈরি হয় ওটাই কোনো ইন্ট্রন থাকে না, একবারে এক্সনই থাকে। আর প্রকৃত কোষে যে এমআরএনটা তৈরি হয় ওখানে ইন্ট্রন এক্সন দুইটা থাকে। তো এটা আমরা অলরেডি জানি। তো এতটুকু জানলেই হচ্ছে এই ওকে। তারপরে আরেকটা ট্রান্সক্রিপশনের কথা বলা আছে, এটাকে তোমার রিভার্স ট্রান্সক্রিপশন বলা হয়। রিভার্স ট্রান্সক্রিপশন কি, আমাদের যে ট্রান্সক্রিপশনটা ওটা ট্রান্সক্রিপশন, বাট হলো তোমার হলো কিছু ভাইরাস আছে তাদের দিয়ে আবার রিভার্স ট্রান্সক্রিপশন হওয়া লাগে, কারণ কি তাদের বংশগতীয় বস্তু হিসেবে আরএনএ থাকে। আমাদের যেহেতু ডিএনএ থাকে, আমাদের নর্মাল রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন দ্বারাই প্রোটিন তৈরি হয়ে যায়। আর যেসব ভাইরাসের বংশগতীয় বস্তু হিসেবে আরএনএ থাকে, এদের ক্ষেত্রে কিন্তু আমাদের মতো করে হইতে পারবে না। তো এই জন্য এদের বডিতে একটা প্রসেস তৈরি হয়, এই প্রসেসকে তোমার রিভার্স ট্রান্সক্রিপশন বলা হয়। এখন রিভার্স ট্রান্সক্রিপশন একটা এনজাইম কাজ করে, যেটাকে তোমার রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম বলা হয়। রিভার্স ট্রান্সক্রিপশন সব ভাইরাসে হয় না, কিছু কিছু ভাইরাসে হয়। যেসব ভাইরাসে হয়
এসব ভাইরাসকে তোমার রেট্রো ভাইরাস বলা হয়। তো এরকমই দুইটা রেট্রো ভাইরাস হলো এইচআইভি আর করোনা, এই দুইটা হলো রেট্রো ভাইরাস। এবং রিভার্স ট্রান্সক্রিপশনটা আসলে কিরকম ভাবে এটা তোমাদেরকে একটু ধারণা দিই। প্রথমে কি হয়, প্রথমে ধরো এই যে মানে ধরো এইচআইভির মধ্যে আরএনএ আছে। তো এর আরএনএ কে তোমার ভাইরাল আরএনএ বলা হয়। তো এই ভাইরাল আরএনএ এর সাথে তোমার রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম যুক্ত হয়। যুক্ত হওয়ার পরে এই যে ভাইরাল আরএনএ, আরএনএ কি এক সূত্র বিশিষ্ট। তো এই এক সূত্র বিশিষ্ট আরএনএ থেকে তোমার একটা এক সূত্র বিশিষ্ট ডিএনএ তৈরি হয়। এরপরে কি হয়, এর পরবর্তীটাকে এই এক সূত্র বিশিষ্ট ডিএনএটা দ্বিসূত্র বিশিষ্ট ডিএনএ তে পরিণত হয়। পরিণত হওয়ার পরে তারপরে নর্মালি হয়। নর্মালি বলতে এই দ্বিসূত্র বিশিষ্ট ডিএনএটা তোমার রেপ্লিকেশনের মাধ্যমে নতুন ডিএনএ তৈরি করে। পরে এই নতুন ডিএনএটা নর্মাল ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ তৈরি করে। পরে হলো ট্রান্সলেশনের মাধ্যমে এই এমআরএনএটা প্রোটিন তৈরি করে। এইভাবে কি হয়, এইভাবে তোমার হলো ভাইরাস এই রেট্রো ভাইরাসে তোমার হলো প্রোটিন তৈরি হয়। তো এটা হলো তোমার রিভার্স ট্রান্সক্রিপশনের কাহিনী। এর পরবর্তী প্রসেস কি, পরবর্তী প্রসেস হলো তোমার ট্রান্সলেশন। অর্থাৎ আমরা আমাদের লাস্ট প্রসেস চলে আসি। লাস্ট প্রসেসটা কি, লাস্ট প্রসেসটা হলো তোমার ট্রান্সলেশন। তো ট্রান্সলেশন হলো আমাদের লাস্ট প্রসেস। তো ট্রান্সলেশন সম্পর্কে আমাদের ট্রান্সলেশন প্রসেসটা একটু অন্যরকম টাইপের। তো ট্রান্সলেশন সম্পর্কে জানার আগে আমাদের কিছু কিছু জিনিস জানা লাগবে। টিআরএনএ, তো টিআরএনএ আমরা অলরেডি চিনি। টিআরএনএ তে কি থাকে, অ্যান্টিকোডন থাকে। আর এমআরএনএও চিনি, এমআরএনএ তে তোমার কোডন থাকে। এখন এখন আসলে কি হয়, আসলে তোমার হলো ধরো এমআরএনএ তে একটা কোডন আছে। এমআরএনএ তে একটা কোডন আছে, ধরো এমআরএনএ তে একটা কোডন আছে কি এইউজি, এটা হলো তোমার এমআরএনএ তে আছে। তো টিআরএনএ অ্যান্টিকোডনে কি থাকবে, টিআরএনএ অ্যান্টিকোডনে তোমার থাকবে হলো ইউ ইউএসি, ইউএসসি থাকবে। অর্থাৎ এর উল্টা জিনিসটা থাকবে, ওটা হলো অ্যান্টিকোডনে থাকে। অ্যান্টিকোডন হলো টিআরএনএ যে অ্যান্টিকোডন বাহু থাকে, ওই অ্যান্টিকোডন বাহুতে থাকে। আর হলো টিআরএনএ এর নিচের দিকে তোমার এই অ্যান্টিকোডনটা থাকে। আর টিআরএনএ এর উপরের দিকে আবার কি থাকে, একটা অ্যামিনো অ্যাসিড বাহু থাকে। এইখানে তোমার এমআরএনএ তে যে কোডনটা থাকে, ওই সেম কোডনটা এই হলো অ্যামিনো অ্যাসিড বাহুতে থাকে। তো এই অ্যামিনো অ্যাসিডটা মূলত এই কোডন অনুযায়ী ধরা হয়। আর তারপরে হলো রাইবোজোম। তো আমি তোমাদেরকে অলরেডি বলছি কি, রাইবোজোম হলো তোমার সাইটোপ্লাজমের মধ্যে দুইটা খণ্ডে বিভক্ত হয়ে থাকে, দুইটা খণ্ডে বিভক্ত হয়ে থাকে। তো এই হলো আরেকটা কাহিনী। এখন আসলে জিনিসটা কি হয়, ধরো আমার বডিতে প্রোটিন তৈরি করা লাগবে। তো নিউক্লিয়াস কি করে, প্রথমেই তোমার ডিএনএ এর মাধ্যমে রাইবোজোম টিআরএনএ এগুলো তৈরি করে সাইটোপ্লাজমে পাঠায় দেয়। তারপরে এই রাইবোজোম টিআরএনএ এরা ওয়েট করে যে কখন এমআরএনএ আসবে, কখন আমি প্রোটিন তৈরি করব। এবার একটা নির্দিষ্ট সময় নিউক্লিয়াসের মনে হচ্ছে যে প্রোটিন তৈরি করা লাগবে, তখন থেকে কি করে, তখন সে হলো এই এমআরএনএটা তৈরি করে সাইটোপ্লাজমে পাঠায় দেয়। তো এমআরএনএটা তৈরি করে সাইটোপ্লাজমে পাঠায় দিল। তখন কি হয়, তখন ধরো টিআরএনএ, তুমি অলরেডি জানো কি কোষে 31 থেকে 42 প্রকার টিআরএনএ আছে। এখন সব টিআরএনএ না, তোমার একটা টিআরএনএ আছে যেটাকে তোমার ইনিশিয়েটর টিআরএনএ বলা হয়। তো এটা জানার জন্য আমাদের কোডন সম্পর্কে জানা লাগে। আমরা অলরেডি কোডন কি সেটা জানি, যে তিনটা নাইট্রোজেন বেস দ্বারা গঠিত। এরা মূলত তোমার কি করে, অ্যামিনো অ্যাসিড কোড করে। তো এই যে কোডন, তো কোডন মূলত কি, একটা কোষে তোমার 64 প্রকার কোডন থাকে, অর্থাৎ 64টা কোডন থাকে। এই 64টা কোডনের মধ্যে তোমার 61টা কোডন হলো তোমার অ্যামিনো অ্যাসিড কোড করতে পারে। আর কি, আর হলো তিনটা কোডন পারে না। যে তিনটা কোডন পারে না এদেরকে স্টপ কোডন বলা হয়। স্টপ কোডন তিনটা, তোমার উয়া, উগা, উয়া। তো এদের কাজ কি, এদের কাজ হলো তোমার ট্রান্সলেশন থামায় দেয়া। আরেকটা কোডন আছে যেটা কি, যেটা হলো তোমার ট্রান্সলেশন শুরু করে, সেটাকে তোমার এইইউজি বলা হয়। এইইউজি বলা হয় এটাকে, তোমার হলো এটা হলো ট্রান্সলেশন শুরু করে। তো এই এইইউজি যে অ্যামিনো অ্যাসিডটা ধরে, ওটাকে তোমার মিথিওনিন বলা হয়। এখন তোমাদের একটা জিনিস মাথায় রাখা লাগবে, যে তোমার একটা কোডন কখনো একাধিক অ্যামিনো অ্যাসিড ধরতে পারে না, বাট একটা অ্যামিনো অ্যাসিডের জন্য একাধিক কোডন থাকতে পারে। তো এটা তোমরা অলরেডি জানো। এখন তোমার এই যে 31 থেকে 42 প্রকার টিআরএনএ আছে, এক একটা টিআরএনএ এক একটা হলো অ্যামিনো অ্যাসিড ধরে। অর্থাৎ এক একটা টিআরএনএ তোমার এক একটা কোডনের জন্য কাজ করে। তো একটা টিআরএনএ আছে যেটা কি এইইউজির জন্য কাজ করে। এইইউজির জন্য কেমনে কাজ করে, কেমনে বুঝবো যে এই এইইউজির জন্য কাজ করবে, কারণ এই টিআরএনএ তে তোমার অ্যামিনো অ্যাসিড বায়ুতে, এই টিআরএনএ এর অ্যামিনো অ্যাসিড এইইউজি মানে আমার হলো যেটা হলো তোমার কি করে, ট্রান্সলেশন শুরু করবে। তো এই এইইউজি কিসে আছে, এমআরএনএ তে আছে। আর একটা টিআরএনএ আছে, যেই টিআরএনএ এর অ্যামিনো অ্যাসিড বাহুতে এইইউজি আছে, আর অ্যান্টিকোডন বাহুতে এইউজির উল্টা জিনিস অর্থাৎ ইউএসসি আছে। তো ওই টিআরএনএটাই মূলত আমার ইনিশিয়েটর টিআরএনএ। ওই টিআরএনএ কে কি বলবো, ইনিশিয়েটর টিআরএনএ। অর্থাৎ যেই টিআরএনএ হলো এইইউজি, অর্থাৎ যেই টিআরএনএ হলো মেথিওনিন অ্যামিনো অ্যাসিডকে ধরে আনবে, ওই টিআরএনএ কে আমি ইনিশিয়েটর টিআরএনএ বলবো। এখন প্রসেসে যায়, প্রসেসটা কেমনে হয়, ধরো আমার সাইটোপ্লাজমে এমআরএনএ চলে আইছে। তো তখন কি হয়, তোমার হলো সাইটোপ্লাজমে অলরেডি রাইবোজোম আছে, দুই খণ্ডে বিভক্ত হয়ে, আর হলো টিআরএনএ আছে। তো এই টিআরএনএ এর মধ্যে যে ইনিশিয়েটর টিআরএনএ আছে ওইটা আসে, আর রাইবোজোমের যে ছোট খণ্ড আছে ওইটা আসে। এসে তোমার কি হয়, দুইটা একসাথে যুক্ত হয়, যুক্ত হয়ে তোমার হলো টিআরএনএ রাইবোজোম যৌগ তৈরি করে। টিআরএনএ রাইবোজোম যৌগ তৈরি করে, তারপরে কি করে, তারপরে হলো তোমার রাইবোজোমের কি, রাইবোজোমের হলো 3 নাম্বার প্রান্ত, 3 নাম্বার প্রান্ত তো, হ্যাঁ রাইবোজোমের তোমার
সরি রাইবোজোমের 5 নম্বর প্রান্ত, 5 নম্বর প্রান্তটা কি হয়, এই টিআরএনএ রাইবোজোম যৌগের সাথে যুক্ত হয়। যুক্ত হওয়ার পরে এই টিআরএনএ রাইবোজোম যৌগটা কি হয়, রাইবোজোমের সামনের দিকে যাইতে থাকে, সামনের দিকে যাইতে থাকে, ততক্ষণ না যাইতে থাকে, মানে ততক্ষণ না যাইতে থাকে যতক্ষণ না তারা ইউজি কোডনটা পেয়ে যায়। তারা যখনই ইউজি কোডনটা পেয়ে যায় তখন তারা থেমে যায়। তখন তারা থেমে যায়, থেমে যাওয়ার পরে কি হয়, থেমে যাওয়ার পরে ধরো মানে জিনিসটা এরকম, এই যে ইউজি কোডন আছে, এর নিচে কি হয়, এর সাথে হলো তোমার হলো এই রাইবোজোমে তো 4টা স্থান আছে, এর মধ্যে ছোট স্থানে মানে হলো ছোট খণ্ডে তোমার APE এই 3টা স্থান থাকে। তো এই তোমার হলো এই ইউজি কোডনটা যখন হলো এই ছোট খণ্ডের পি স্থানের উপরে চলে আসে, তখন হলো এরা থেমে যায়। থেমে যাওয়ার পরে কি হয়, থেমে যাওয়ার পরে তোমার রাইবোজোমের যে বড় খণ্ডটা আছে, বড় খণ্ডটা এসে যুক্ত হয়, যুক্ত হয়ে পূর্ণাঙ্গ রাইবোজোম তৈরি করে। এখন কি হয়, এখন কিন্তু অলরেডি তোমার পি খণ্ডে এই ইউজি যে অ্যামিনো অ্যাসিড মেথিওনিন আছে, কারণ ওর সাথে হলো তোমার কি আছে, ইনিশিয়েটর টিআরএনএ আছে যার সাথে মেথিওনিন আছে। এখন কি হয়, তোমার এই স্থানে কি আছে, এই স্থানে কিন্তু একটা আছে, এই স্থানে একটা ফাঁকা জায়গা আছে, এই স্থানে কিন্তু একটা কোডন আছে। তো এই স্থানীয় কোডনের জন্য একটা টিআরএনএ আছে, ওই টিআরএনএ এর সাথে একটা অ্যামিনো অ্যাসিড আছে। তো এই স্থানের কোডনের যে টিআরএনএ আছে, ওই টিআরএনএটা এসে তোমার এই স্থানে যুক্ত হয়। ওর সাথে কি থাকে, ওর সাথে একটা অ্যামিনো অ্যাসিড থাকে। তো তখন কি হয়, তখন ওইটা যুক্ত হলো, যুক্ত হওয়ার পরে তোমার হলো ওই যে এইউজি ইনিশিয়েটর টিআরএনএ এর সাথে যে মেথিওনিন অ্যামিনো অ্যাসিড আছে, ওইটা কি হয়, এই স্থানে টিআরএনএ এর সাথে যুক্ত হয়। যুক্ত হওয়ার পরে তোমার হলো 2টা অ্যামিনো অ্যাসিড একসাথে তোমার এই স্থানে টিআরএনএ এর সাথে যুক্ত থাকে, আর পি স্থানের ওই ইনিশিয়েটর টিআরএনএ টা অ্যামিনো অ্যাসিড বিহীন হয়ে যায়। পরে হলো তোমার পি স্থানের টিআরএনএ টা তোমার কি হয়, ই স্থানে চলে যায়, ই স্থানে চলে তোমার হলো ই থেকে আলাদা হয়ে যায়, রাইবোজোম থেকে বাইরে চলে যায়, সাইটোপ্লাজমে চলে যায়। তারপরে এই স্থানে টিআরএনএ তোমার 2টা অ্যামিনো অ্যাসিড নিয়ে তোমার পি স্থানে চলে আসে। পরে তোমার কি হয়, পরে হলো ওই জিনিসটা ওই রাইবোজোমটা আরেকটু সামনে যায়, আরেকটু সামনে গেলে কি হয়, তোমার এই স্থানের কোডনটা পি স্থানে চলে যায়। আর হলো তোমার হলো পি স্থানের কোডনটা হলো তোমার সরি এই স্থানে আবার নতুন কোডন আসে, নতুন কোডনের জন্য নতুন একটা অ্যামিনো হলো টিআরএনএ আসে। ওই টিআরএনএ তে একটা অ্যামিনো অ্যাসিড থাকে, আগের 2টা অ্যামিনো অ্যাসিড ওই একটাতে যুক্ত হয়ে 3টা অ্যামিনো অ্যাসিড হয়। আর ওইটা ফাঁকা হয়ে যায়, ফাঁকা হয়ে আবার ইতে যে আলাদা হয়ে যায়, এটা আবার হলো কি হচ্ছে পিতে চলে আসে। এরকম ভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকে, আর ওইদিকে তোমার অ্যামিনো অ্যাসিডের একটা বড় চেইন তৈরি হয়ে যায়। তো এরকম করতে 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 একসময় তোমার স্টপ কোডন চলে আসে। এখন স্টপ কোডনের মধ্যে ধরো উয়াটা আসলো, তো উয়াটা আসলে কি হয়, উয়াটা তোমার এতে চলে আসলো, এতে চলে আসে। তো উয়া যখন এতে আসে তখন আর তোমার নতুন কোনো টিআরএনএ যুক্ত হয় না, তখন কি হয়, তখন একটা ফ্যাক্টর মানে একটা হরমোন টাইপের জিনিস, যেটাকে তোমার বলা হয় প্রোটিন রিলিজিং ফ্যাক্টর, এই ফ্যাক্টরটা কি হয়, এই ফ্যাক্টরটা তোমার হলো এই ফ্যাক্টরটা রিলিজ হয় বা এই ফ্যাক্টরটা ক্ষরণ হয় যখন এই স্থানে কি আসে, স্টপ কোডন আসে। আর এই ফ্যাক্টরের কারণে কি হয়, তোমার হলো ওই টিআরএনএ থেকে ওই পলিপেপটাইড যে চেইনটা থাকে, পলিপেপটাইড চেইনটা থেকে ওই পলিপেপটাইড চেইন অর্থাৎ অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে যে পলিপেপটাইড চেইনটা তৈরি হয়েছে, ওই পলিপেপটাইড চেইনটা তোমার আলাদা হয়ে যায়। আলাদা হয়ে পরে সাইটোপ্লাজম এসে এই পলিপেপটাইড চেইনটা তোমার হলো হলো কিসে পরিণত হয়, প্রোটিনে পরিণত হয়। আর এই প্রোটিনটাই মূলত আমাদের বৈশিষ্ট্য হলো কি নিয়ন্ত্রণ করে। এই হলো তোমার মেইন কাহিনী, মোটামুটি তোমাদেরকে একটা ধারণা দিতে পারছি। এই হলো কথা। আর এখানে তোমরা মোটামুটি সবই তোমাদেরকে পড়াইছি। আর আমাদের বডিতে তোমার 20 প্রকার অ্যামিনো অ্যাসিড থাকে, প্রোটিন তৈরি করা 20 প্রকার অ্যামিনো অ্যাসিড থাকে, অর্থাৎ 20টা অ্যামিনো অ্যাসিড থাকে। আর এই যে টিআরএনএ অর্থাৎ এই যে ট্রান্সলেশন, তো এই প্রক্রিয়াটাও তোমার একটা এনজাইম নিয়ন্ত্রণ করে, যেটাকে তোমার অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস এনজাইম বলা হয়। তো এই এনজাইমটা মূলত এই ট্রান্সলেশন প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে। তো এইখানে তোমার মোটামুটি ট্রান্সলেশন সম্পর্কে আমি তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিলাম যে আসলে কিভাবে হয়, অর্থাৎ মুখে বললাম। তারপরে কি আছে, তারপরে তোমার হলো এখানে কিছু অ্যান্টিবায়োটিকের নাম দিয়ে আছে। তো অ্যান্টিবায়োটিক গুলো কিভাবে মনে রাখবে এগুলো তোমাদেরকে অলরেডি শিখাই দিছি, অলরেডি আমার ভিডিওতে একদম প্রপারলি তোমাদেরকে বুঝাই দিয়েছি যে কেমনে তোমরা মনে রাখবা। যে টেট্রাসাইক্লিন মনে রাখবে কি টিআরএনএ, টিতে টেট্রা, টিতে টিআরএনএ। তারপরে কি নিওমাইসিন আর হলো ইরিথ্রোমাইসিন। তো ছোট মরিচে ঝাল বেশি অর্থাৎ নিওতে ঝাল বেশি, অর্থাৎ নিওতে একসাথে এমআরএনএ আর টিআরএনএ। আর হলো ইরিথ্রোতে যে বেঁচে থাকতেছে, অলরেডি টিআরএনএ কে টেট্রা খেয়ে ফেলছে, তার মানে কি ইরিথ্রো হলো এমআরএনএ, বাদ থাকতেছে পেপটাইড আর হলো তোমার ট্রান্সলেশন। তো ট্রান্সলেশনে ট আছে, স্টেপটোতেও ট আছে, তার মানে কি দুইটা কি, তার মানে ট্রান্সলেশন স্টেপটোতে পড়বে, আর পেপটাইড কিসে যাবে, ক্লোরোমাইসিনে যাবে। তোমরা অলরেডি এটা টেকনিক আমি তোমাদেরকে শিখাই দিচ্ছি। এরপরে কি আছে, এরপরে হলো তোমার হলো ট্রান্সক্রিপশন আর হলো ট্রান্সলেশনের মধ্যে একটা পার্থক্য। তো ট্রান্সক্রিপশন মেইনলি জিনিসটা কি, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি, আর ট্রান্সলেশন এমআরএনএ থেকে প্রোটিন তৈরি, এটা তো আমরা জানি। ট্রান্সক্রিপশন কোথায় হয়, নিউক্লিয়াসে হয়, আর ট্রান্সলেশন সাইটোপ্লাজমে হয়, এটাও আমরা জানি। তারপরে কি তোমার ট্রান্সক্রিপশনের প্রধান এনজাইম হলো আরএনএ পলিমারেজ, আর ট্রান্সলেশনের প্রধান এনজাইম হলো অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস, এই এনজাইম, এটাও আমরা জানি। তারপর আর কিছু জানা লাগবে না। আর হলো তোমার ট্রান্সক্রিপশনের সাথে রাইবোজোমের কোনো সম্পর্ক নেই, ট্রান্সলেশনের সাথে তোমার রাইবোজোমের সম্পর্ক আছে। তো এগুলো সবই আমরা জানি। আর এখানে আরেকটা জিনিস জানা লাগবে যে প্রোটিনটা কিভাবে তৈরি হয়। প্রোটিন আসলে অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের মানে সমন্বয়ে তৈরি হয়।
একটা অ্যামিনো অ্যাসিড আরেকটা অ্যামিনো অ্যাসিডের সাথে তোমার পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে পলিপেপটাইড তৈরি করে। আর এই পলিপেপটাইড কি, একটা পলিপেপটাইড পেপটাইডে যখন হলো 50টার অধিক অ্যামিনো অ্যাসিড হয় তখনই সেটা হলো প্রোটিন তৈরি করতে পারে। এখন একটা প্রোটিনে তোমার একটা পলিপেপটাইডও থাকতে পারে, আবার একাধিক পলিপেপটাইডও থাকতে পারে। যে এই পলিপেপটাইড গুলো নর্মালি সরল হলে হবে না, এগুলো একটু তোমার কি হলে একটু ত্রিমাত্রিক বিন্যাসে থাকা লাগবে, একটু পেঁচায় থাকা লাগবে, তাইলেই জিনিসটা প্রোটিন হবে। এই কিছু কন্ডিশন ফিল আপ করলে তোমার হলো পলিপেপটাইড চেইন প্রোটিনে তৈরি হয়ে যায়। আর এখানে আরো কিছু কথা বলা আছে যে প্রোটিন হলো সর্ববৃহৎ কর্মী অণু। তো এটার সাথে মিলাই আরেকটা জিনিস বলা লাগবে যে কোষের সবচেয়ে বড় কর্মী অণু হলো প্রোটিন, আর কোষের সবচেয়ে বড় রাসায়নিক অণু হলো ডিএন। আরেকটা কথা হলো প্রোটিন কোষের সবকিছু নিয়ন্ত্রণ এবং প্রকাশ করে প্রোটিন, এটা আমরা অলরেডি জানি। আর এখানে আরেকটা টপিক আছে তোমার সেন্ট্রাল ডগমা। তো এটা সম্পর্কে তোমার দুইটা এমসিকিউ বলা আছে কি, আণবিক জীব বিজ্ঞানের মৌলিক ভিত্তি কি, সেন্ট্রাল ডগমা। তারপরে আণবিক বংশগতিবিদ্যার মৌলিক নীতি কি, সেন্ট্রাল ডগমা। তো এইগুলো আমাদের একটু জানা লাগবে এমসিকিউ হিসেবে। আর সেন্ট্রাল ডগমা জিনিসটা কি, মূলত আমরা যে তিনটা প্রসেস করলাম এর মধ্যে ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন এই দুইটাকে একত্রে তোমার হলো কি বলা হয়, সেন্ট্রাল ডগমা বলা হয়। অর্থাৎ ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনকে একত্রে তোমার সেন্ট্রাল ডগমা বলা হয়। এটাও আমরা শিখলাম। এরপরে আছে হলো জিন। তো জিন সম্পর্কে তোমার প্রথম কি, জিন সম্পর্কে আমরা অলরেডি জানি যে জীবনের ব্লুপ্রিন্ট হলো জিন। আর একটা জিনিস জেনে রাখলাম যে বংশগতির মূল একক হলো জিন, কারণ জিনই একমাত্র সবচেয়ে ক্ষুদ্রতম একক। জিন হলো বংশগতি সবচেয়ে ক্ষুদ্রতম একক, এর উপরে আর কেউ বংশগতীয় বৈশিষ্ট্য নেই। অর্থাৎ জিনকে ভাঙলে তুমি যা পাবা সে কখনো বংশগতিকে নিয়ন্ত্রণ করতে পারবে না। জিনই একদম ছোট ইউনিট যে হলো বংশগতিকে নিয়ন্ত্রণ করতে পারে, একদম ডাইরেক্টলি করে। এর জন্য বংশগতির মূল একক, বংশগতির হলো কি বলে ক্ষুদ্রতম একক, এগুলো হলো জিন। তারপরে কি জিনের হলো একটু হিস্ট্রি জানা লাগবে কি, জিন তোমার আবিষ্কার করা হলো গ্রেগর জোহান মেন্ডেল, কাহিনীটাও তোমাদেরকে বলছিলাম। আর গ্রেগর জোহান মেন্ডেল যে মানে জিন আবিষ্কার করছিলেন, বা তিনি মানে এইটার নাম জিন দিয়ে যাইতে পারেননি। তিনি বলছেন যে একটা জিনিস যেটাকে কণা বা ফ্যাক্টর, তিনি বলছেন যে কোনো কণা বা ফ্যাক্টরের কারণে মূলত হলে এই পিতা মাতার বৈশিষ্ট্যগুলো সন্তানে যায়। তো পরে কি হয়, পরে ওই কণা বা ফ্যাক্টরের নামকরণ একজন বিজ্ঞানী আসেন যার নাম হলো জোহানসন। তিনি হলো এই ম্যান্ডেলের আবিষ্কৃত এই কণা বা ফ্যাক্টরের নামকরণ কি করেন, নামকরণ করেন হলো জিন। আর আরেকটা বিজ্ঞানী আছে তোমার হরগোবিন্দ খুরানা, তিনি কি করেন, তিনি হলো কৃত্রিম জিন আবিষ্কার করেন, অর্থাৎ ল্যাবরেটরিতে কৃত্রিম ভাবে জিন আবিষ্কার করেন। আরেকটা বিজ্ঞানী সম্পর্কে একটু জানা লাগবে, একটা বিজ্ঞানী আছে গ্যারল, তিনি হলো একটা মতবাদ দিয়েছেন এক জিন এক এনজাইম। তো এটা একটু জানা লাগবে। আর প্রোটিনকে জীবনের ভাষা বা ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বলা হয়, এটা একটু মাথায় রাখবে। কোষের সর্ববৃহৎ কর্মী অণু প্রোটিন এবং জীবনের ভাষা বা ল্যাঙ্গুয়েজ অফ লাইফ হলো প্রোটিন, এইগুলা জানা লাগবে। এখন জিনকে তোমার বিভিন্ন একক রূপে প্রকাশ করা হয়, অর্থাৎ জিন তোমার যেই প্রক্রিয়ায় তোমার হলো যেই জিন ব্যবহার করা হয় ওই জিনকে তোমার জিন না বলে আরেকটা নাম দেওয়া হয়। অর্থাৎ ধরো রিকম্বিনেশন একটা প্রসেস আছে, আমরা জানি প্রসেসটা কি। তো এই রিকম্বিনেশনে যেই জিনটা ব্যবহার করা হয় ওটাকে তোমার রেকন বলা হয়। তারপর তোমার মিউটেশন একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় যে জিনটা ব্যবহার করা হয় ওটাকে তোমার মিউটেশন বলা হয়। তোমার রেপ্লিকেশন একটা প্রসেস, ওই প্রসেসে যেই জিন ব্যবহৃত হয় ওই জিনকে তোমার হলো রেপ্লিকন বলা হয়। আর হলো এইগুলা বাদে হলো জিন যেই কাজ করে, অর্থাৎ অন্য যত কাজে তোমার যেই জিনগুলো ব্যবহার করে হয় ওইগুলাকে তোমার সিস্টোন বলা হয়। তো এগুলো আমাদের একটু এমসিকিউর জন্য মনে রাখা লাগবে। তারপরে জিনের বৈশিষ্ট্য, জিন হলো তোমার নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। তোমার জিনের অবস্থান, এটা হলো ক্রোমোজোমে অবস্থান করে প্রকৃত কোষের ক্ষেত্রে। আদি কোষে যে বৃত্তাকার ডিএনএ থাকে বা নিউক্লিয় বস্তু থাকে, আর আদি কোষে আরেকটা তোমার হলো মানে থাকে প্লাজমিড থাকে। তোমরা জানো প্লাজমিড কি, তো এর মধ্যেও তোমার জিন অবস্থান করে, এগুলো জানা লাগবে। আর এই যে প্রকরণ আর হলো মিউটেশন, এগুলোতে জিন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এগুলো সবই মোটামুটি আমরা জানি। এখন বিভিন্ন ধরনের জিন, জিনের আবার আরেকটা প্রকারভেদ দেওয়া আছে। লিথাল জিন একটা ওয়ান কাইন্ড অফ জিন, এটার কারণে মানুষের মৃত্যু ঘটে। অঙ্কোজিন এক প্রকার জিন, যেটার কারণে মানুষের ক্যান্সার হয়। তারপরে সেক্স ক্রোমোজোমাল জিন, অর্থাৎ সেক্স ক্রোমোজোমের মধ্যে যে জিন থাকে ওটাই মিউটেশন ঘটলে যেই রোগগুলা হয়, মানে সেক্স ক্রোমোজোমের মধ্যে যে জিন থাকে ওই জিনকে তোমার কি বলা হয়, ওই জিনকে তোমার সেক্স ক্রোমোজোমাল জিন বলা হয়। আর এটা যদি মিউটেশন ঘটে তাহলে কিছু রোগ হয়, তোমার হলো হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এই রোগগুলা হয়। আর অটোজোমাল জিন, অর্থাৎ অটোজোম ক্রোমোজোম আছে, তো অটোজোম ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলো থাকে ওইগুলাকে অটোজোমাল জিন বলা হয়। তো এইগুলার আবার এইগুলার মধ্যে যদি মিউটেশন ঘটে তাহলে কিছু রোগ হয়, যেটা হলো মানুষের মাথার টাক, অ্যালবিনিজম, এই রোগগুলো হয়। এবার আরো কিছু জিন আছে তোমার খন্ডিত জিন আর হলো সিউডোজিন। তো খন্ডিত জিন আর সিউডোজিনের মধ্যে পার্থক্য কি, খন্ডিত জিনে একই সাথে তোমার ইন্ট্রন এক্সন দুইটা একসাথে থাকে, অর্থাৎ যেই জিনের কিছু অংশ প্রোটিন সংশ্লেষ করে কিছু অংশ প্রোটিন সংশ্লেষ করতে পারে না, ওই জিনকে তোমার খন্ডিত জিন বলা হয়। আর আরেকটা জিন আছে হলো সিউডোজিন, যেই জিনের তোমার একেবারেই প্রোটিন তৈরি করতে পারে না, অর্থাৎ এই পুরা জিনটাই নিষ্ক্রিয়, ওটাকে তোমার হলো কি বলা হয়, ওটাকে তোমার সিউডোজিন বলা হয়। তো এইগুলো জানা লাগবে। তারপরে হলো ট্রান্সজিন, অর্থাৎ একটা জিন তুমি এক জায়গাতে নিয়ে আরেক জায়গায় প্রতিস্থাপন করলে এই এই কাজ যদি যেই জিন দ্বারা এই কাজটা করা যায় তাকে তোমার ট্রান্সজিন বলা হয়। তারপরে আছে তোমার হোল্যান্ডিক জিন। হোল্যান্ডিক জিন কি, তোমার হলো ওয়াই ক্রোমোজোমে যে জিনগুলা থাকে ওইগুলাকে তোমার হোল্যান্ডিক জিন বলা হয়। এবার লিঙ্ক জিন হলো ধরো হোমোলোগাস ক্রোমোজোম আছে, এই হোমোলোগাস ক্রোমোজোম না, তোমার একটা ক্রোমোজোমে
একটা ক্রোমোজোমে অনেকগুলা জিন থাকে, তো দুইটা জিনকে পরস্পরের লিঙ্ক জিন বলা হয়। তো এমনি তোমরা জিনের প্রকারভেদ গুলো আরো প্রপারলি আমার ভিডিওতে পড়াই দিয়েছি, তো এখন হালকা পাতলা একটু ধারণা দিলাম। এই হলো তোমার বিভিন্ন টাইপের জিন। এখন মানুষের জিন জিন সম্পর্কে কিছু তথ্য আছে, যে মানুষের এক্স ক্রোমোজোমে সবচেয়ে বেশি জিন পাওয়া যায়, আর হলো মানুষের ওয়াই ক্রোমোজোমে সবচেয়ে কম জিন পাওয়া যায়, এটা হলো একটা তথ্য। তারপরে আরেকটা তথ্য কি, মানুষের যত জিন আছে, মানুষের যত জিন আছে মানে মানুষের জিন জিন আছে, তো মানুষের ধরো মানুষের টোটাল যত জিন আছে, এই জিনের মধ্যে মাত্র 2% হলো আমাদের বৈশিষ্ট্য প্রকাশ করে, অর্থাৎ মাত্র 2% জিন হলো সক্রিয়। আর বাকি 98% জিনই কি, জিনই হলো নিষ্ক্রিয়, অর্থাৎ যারা প্রোটিন সংশ্লেষ করতে পারে না, কোনো কাজের না। অর্থাৎ আমাদের 100% জিন থাকলে তার মধ্যে 98%ই নিষ্ক্রিয়, কোনো কাজের না, মাত্র 2% জিন হলো আমাদের কাজকর্ম করে। তো যে 98% জিন হলো নিষ্ক্রিয়, এদেরকে তোমার হলো জাং ডিএনএ বলা হয়। 98% নিষ্ক্রিয় জিনকে কি বলা হয়, তোমার জাং ডিএনএ বলা হয়। এই জিনিসটা একটু জানে রাখলা। তারপরে হলো মানুষের জিনোমের সাথে, অর্থাৎ মানুষের জিনের সাথে তোমার শিম্পাঞ্জি আর গরিলার জিনের অনেক মিল আছে। শিম্পাঞ্জির মিল আছে তোমার হলো 98%, আর গরিলার মিল আছে 97%। তো এই জিনিসটা একটু জানলাম যে কাদের সাথে আমাদের জিনের সবচেয়ে বেশি মিল আছে। তো এইগুলা জানলা দেন হলো আরো কিছু কথা। আরেকটা জিনিস আছে, আরেকটা টপিক আছে হলো অপেরন। তো অপেরন কি, অপেরন হলো এটা হলো আদি কোষের একটা প্রক্রিয়া, অর্থাৎ প্রোটিন তো তোমার ট্রান্সলেশনের মাধ্যমে তৈরি হয়ে গেল, এখন এই প্রোটিনটা তো তোমার হলো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা লাগবে। তো এই প্রোটিনটা তোমার যে প্রক্রিয়ায় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, ওই প্রক্রিয়াকেই তোমার অপেরণ বলা হয়। এটা আদি কোষের ক্ষেত্রে এই প্রক্রিয়াকে তোমার অপেরণ বলা হয়। তো এই অপেরণ প্রক্রিয়াটা আসলে কি, তো অপেরণ প্রক্রিয়ার ক্ষেত্রে তোমার 4টা জিনের নাম আমাদের জানা লাগবে। তো 4টা জিন কি কি, তোমার একটা হলো তোমার গাঠনিক জিন, একটা হলো তোমার প্রোমোটার জিন, একটা হলো অপারেটর জিন, আর একটা হলো রেগুলেটর জিন। এর বাংলা টার্মগুলো আমাদের জানা লাগবে। তো আসলে পুরো অপেরণ প্রক্রিয়াটা আসলে কিভাবে সম্পন্ন হয়, এই গাঠনিক জিন, গাঠনিক জিন মূলত তোমার হলো এইটা তৈরি করে, গাঠনিক জিন মূলত তোমার প্রোটিনটা তৈরি করে। প্রোটিনটা তৈরি করে, প্রোটিনটা তৈরি হওয়ার পরে এই প্রোটিনটা কি হয়, এই প্রোটিনটা হলো এনজাইমে পরিণত হয়। কি এনজাইমে পরিণত হয়, আরএনএ। এটা কিন্তু পুরো আদি কোষের প্রসেস, এটা কিন্তু প্রকৃত কোষের প্রসেস না, এটা হলো আদি কোষে। আদি কোষে কি হয়, তোমার গাঠনিক জিন প্রোটিন তৈরি করে, প্রোটিন তৈরি করার পরে এই প্রোটিনটা তোমার আরএনএ পলিমারেজ এনজাইমে পরিণত হয়ে যায়। এখন এই যে আদি কোষ যে প্রোটিনটা তৈরি করে, মানে এই গাঠনিক জিন যে প্রোটিনটা তৈরি করেছে, গাঠনিক জিনের এই প্রোটিন তৈরিটা নিয়ন্ত্রণ করে হলো তোমার ই জিন, হলো তোমার এটা নিয়ন্ত্রণ করে হলো তোমার অপারেটর জিন। অপারেটর জিন মূলত গাঠনিক জিনের এই প্রোটিন তৈরিটা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ইয়ে দেখে কি যে গাঠনিক জিন তোমার হলো নির্দিষ্ট অ্যামাউন্টে প্রোটিন তৈরি করতেছে নাকি, বেশি যেন না করে বা কমও যেন না করে, সেজন্য নির্দিষ্ট অ্যামাউন্টে প্রোটিনটা তৈরি করে। এই জিনিসটা ইনশিওর করে হলো তোমার অপারেটর জিন। আর এই অপারেটর জিনকে তোমার নিয়ন্ত্রণ করে হলো রেগুলেটর জিন। অর্থাৎ চেইন ওয়াইজ জিনিসটা হয়, যে অপারেটর তোমার কি করে, গাঠনিক জিন করে কি করে, গাঠনিক জিন হলো তোমার প্রোটিন তৈরি করে। সেই প্রোটিনটা তোমার আরএনএ পলিমারেজ এনজাইমে পরিণত হয়। গাঠনিক জিনকে নিয়ন্ত্রণ করে হলো অপারেটর জিন, অপারেটর জিনকে নিয়ন্ত্রণ করে রেগুলেটর জিন। এভাবে এই 3টা জিন কাজ করে। এরপরে আরেকটা জিন আছে তোমার প্রোমোটার জিন। তো এই যে আরএনএ পলিমারেজ এনজাইমটা এই 3টা জিন একত্রে তৈরি করলো, তো এই আরএনএ পলিমারেজ এনজাইমটা কি হয়, আরএনএ পলিমারেজ এনজাইমটা প্রোমোটার জিনের সাথে যুক্ত হয়। প্রোমোটার জিনের সাথে যুক্ত হয়ে দেন হলো এই প্রোমোটার জিনই হলো এই আরএনএ পলিমারেজ এনজাইম দ্বারা আদি কোষের যে বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণ করে। তো এইভাবেই তোমার হলো প্রোটিন দ্বারা আদি কোষের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ হয়। এই পুরা জিনিসটাকে একত্রে তোমার অপেরণ বলা হয়। মানে এই অপেরণের বিভিন্ন প্রকারভেদ আছে, এটা মূলত তোমার গাঠনিক জিনের সংখ্যা অনুযায়ী। ল্যাকটোজ অপেরণ আছে, ট্রিপ্টোফ্যান অপেরণ আছে। তো এই ধরো অপেরণে যদি তোমার 3টা গাঠনিক জিন থাকে, তাহলে সেই অপেরণকে তোমার ল্যাকটোজ অপেরণ বলা হয়। 5টা গাঠনিক জিন থাকলে সেই অপেরণকে তোমার ট্রিপ্টোফ্যান অপেরণ বলা হয়। তো এই হলো মূলত অপেরণের কাহিনী। তোমরা মোটামুটি ভালোই বুঝেছো অপেরণ কি জিনিস। এটা কি, এটা হলো তোমার হলো আদি কোষে হলো কিভাবে হলো প্রোটিন দ্বারা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ হলো, ওটা হলো আদি কোষের প্রসেস। এখন হলো প্রকৃত কোষে কি হয়, প্রকৃত কোষে তোমার প্রথমে কি হয়, প্রথমে তোমার হলো কি হয়, তোমার রেপ্লিকেশন হবে, ট্রান্সক্রিপশন হবে, ট্রান্সলেশন। আদি কোষেও রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন হওয়ার পরে তারপরে অপেরণ হয়। আর প্রকৃত কোষে তোমার হলো এইগুলা হওয়ার পরে কি হয়, এইগুলো একটা প্রসেস হয় যেটাকে তোমার ফিডব্যাক ইনহিবিশন বলা হয়। এই ফিডব্যাক ইনহিবিশনের মাধ্যমে কি হয়, তোমার প্রকৃত কোষে তোমার প্রোটিন দ্বারা বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ তোমরা বলতে পারো যে প্রকৃত কোষের অপেরণের সমকক্ষ প্রক্রিয়া হলো ফিডব্যাক ইনহিবিশন। কারণ প্রকৃত কোষে আরেকটা এক্সট্রা জিনিস আছে কি, প্রকৃত কোষে তোমার প্রতি ধাপের মাঝখানে একটা গ্যাপ নেওয়া লাগে, যেটাকে তোমার প্রসেসিং বলা হয়। অর্থাৎ ধরো প্রথমে তোমার কি হলো, প্রথমে তোমার হলো ট্রান্সক্রিপশন হলো, ট্রান্সক্রিপশন হয়ে তোমার এমআরএনএ তৈরি হলো। তারপরে কি হয়, তারপরে তোমার ওই যে এমআরএনটা কি হয়, এমআরএন থেকে তোমার হলো ট্রান্সলেশন হবে। এমআরএনটা ব্যবহার করে তোমার ট্রান্সলেশন হবে, কিন্তু মাঝখানে তোমার এই এমআরএনটা প্রসেসিং হবে। অর্থাৎ যেহেতু আদি কোষের প্রক্রিয়াগুলো অনেক জটিল, জটিল হওয়ার কারণে এই এমআরএনটার একটা প্রিপারেশন নেওয়া লাগবে, একটু বিরতি লাগবে। তো এই বিরতিটাকে তোমার বলা হয় হলো প্রসেসিং। তো এই প্রসেসিংটা শুধুমাত্র প্রকৃত কোষে দেখা যায়, এটা আদি কোষে দেখা যায় না, কারণ আদি কোষের এই প্রসেস গুলো অনেক সরল হয়। তো ওদের কোনো বিরতি বা প্রিপারেশন নেওয়া লাগে না। তো এইভাবে তোমার হলো 2টা কোষে হলো তোমার কি হয়, প্রোটিন দ্বারা প্রোটিন হলো জীবের বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণ করে। গেল আমার জিন মোটামুটি শেষ হয়ে গেল।
এরপরের টপিক কি, এরপরের টপিক হলো জেনেটিক কোড। তো পরের টপিক জেনেটিক কোড। তো জেনেটিক কোড জিনিসটা কি, আমরা তোমাদেরকে মানে আমি অলরেডি বলছি জেনেটিক কোড কি, ওই তিনটা তিনটা নাইট্রোজেন বেস একত্রিত হয়ে যদি অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারে, মানে না, মানে জেনেটিক কোড কি, জেনেটিক কোড হলো তোমার তিনটা অ্যামিনো অ্যাসিড একসাথে হওয়া লাগবে, এটা হলো কথা, তিনটা অ্যামিনো অ্যাসিড একসাথে হইলেই ওটাকে আমরা জেনেটিক কোড বলতে পারবো। আর এখানে আরেকটা ওয়ার্ড আছে ট্রিপলেট। তো ট্রিপলেট কি, ট্রিপলেট হলো তিনটা জিনিস একসাথে। এখন এটা যে তোমার ধরো আমরা জেনেটিক কোড কাকে বলছি, এই ইউজি এর আমরা জেনেটিক কোড বলতেছি, কারণ কি এটা হলো আমরা ইসের মধ্যে পাচ্ছি, এটা হলো আমরা জিনের মধ্যে পাচ্ছি, এটাকে আমি ডিএনএ এর মধ্যে পাচ্ছি, এ বি সি এইগুলো তো আর আমরা ডিএনএ এর মধ্যে পাই না, বাট এগুলাকেও টিপলেট বলা হয়। অর্থাৎ তোমরা এমন বলতে পারো যে সকল জেনেটিক কোডই টিপলেট, বাট সকল টিপলেট জেনেটিক কোড না, এমনি বলতে পারো। তো এই হলো তোমার টিপলেট আর জেনেটিক কোডের কাহিনী। এবং এই যে জেনেটিক কোড, তো জেনেটিক কোডের মধ্যে মূলত তোমার হলো এই যে এমআরএন এর কোডন, টিআরএন এর অ্যান্টিকোডন, এগুলো সবই হলো তোমার জেনেটিক কোড। এগুলাকে ইনকমন হলো জেনেটিক কোড বলা হয়। তোমাদের আগে একটা জিনিস বলছি, জেনেটিক কোডকে কি বলা হয়, বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি বলা হয়। এটা ডিএনএ এর সাথে একটু করে পড়ে নিও, কারণ সব ভিত্তি ডিএনএ, শুধুমাত্র বায়োকেমিক্যাল ভিত্তিটাই হলো জেনেটিক কোড। তো এই জিনিসটা, আর এর আগেও তোমাদেরকে আরেকটা কথা বলছি কি, আরেকটা কথা বলছি হলো তোমার, আরেকটা কথা বলছি যে তোমার কি একটা কোডন একাধিক অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারে না, বাট একাধিক অ্যামিনো অ্যাসিড একটা একাধিক কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারে। এই যে একাধিক কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করতেছে, তো এই ঘটনা বা এই প্রক্রিয়ার একটা নাম আছে, এটাকে তোমার অধোগামিতা বলা হয়। অধোগামিতা বলা হয়, অর্থাৎ একটা অ্যামিনো অ্যাসিডকে একাধিক কোডন কোড করতে পারে। তো এই জিনিসটাকে তোমার হলো কি অধোগামিতা বলা হয়। তো আমরা কোডন সম্পর্কে মোটামুটি জানি যে কোডন কি, কোডন হলো কি, কোডন হলো তোমার এমআরএনএ তে থাকে। কোডন হলো তোমার কোষে হলো 64টা কোডন থেকে, কেন থাকে এটাও তোমাদেরকে আমি আমি ভিডিওতে বলছি। 64টার মধ্যে তিনটা স্টপ কোডন, আর তিনটা স্টপ কোডন যারা কোনো প্রোটিন হলো কোড করতে পারে না, আর 61টা হলো কার্যকারী কোডন যারা হলো প্রোটিন কোড করতে পারে। 61টার মধ্যে একটা হলো স্টার্ট কোডন, যেটা হলো এউজি, এটা হলো মেথিওনিন কোড করতে পারে। এগুলো সবই কিন্তু আমাদের জানা। আর এখানে এক্সট্রা একটা জিনিস আছে ইনসুলিন। তো ইনসুলিন হলো এক এক ধরনের একটা হরমোন, তো এটা ওয়ান কাইন্ড অফ প্রোটিন। ইনসুলিন তোমার 51টা অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত। আর মানুষের কি, মানুষের হলো তোমার 11 নং ক্রোমোজোমের খাটো শীর্ষে এই ইনসুলিন তৈরির জিনটা থাকে। তো এই ইনফরমেশন গুলো আমরা হালকা পাতলা একটু জেনে নিই। তারপরে কি আছে, তারপরে তোমার হলো অ্যান্টিকোডন টিআরএনএ থাকে, এটা আমরা অলরেডি জানি। এখন এই যে 64টা কোডনে একটা ছক দিয়েছে, এই ছক থেকে আমাদের কিছুই জানা লাগবে না, স্টার্ট কোডন আর স্টপ কোডন গুলো চিনা লাগবে, ওইগুলো মুখস্থ করা লাগবে। আর দুইটা জিনিস মাথায় রাখা লাগবে কি, আর একটা মানে দুইটা জিনিস মাথায় রাখা লাগবে যে কি, তোমার হলো এই যে 20টা অ্যামিনো অ্যাসিড আছে, এই 20টা অ্যামিনো অ্যাসিডের মধ্যে তোমার 18টা অ্যামিনো অ্যাসিডকে কোড করার জন্য তোমার একাধিক কোডন লাগে। শুধু দুইটা অ্যামিনো অ্যাসিড আছে যাদের কোড করার জন্য শুধুমাত্র একটা কোডন আছে, একটার বেশি কোডন এদেরকে কোড করে না। তো এই দুইটা অ্যামিনো অ্যাসিড কি কি, একটা হলো তোমার মেথিওনিন, আরেকটা হলো তোমার হলো ট্রিপটোফেন। তো আমরা অলরেডি কিন্তু তোমার হলো মেথিওনিন জানি, যে মেথিওনিন হলো স্টার্ট কোডন, একে হলো এইউজি কোড করে। তো এটা আমাদের মুখস্থ, আমাদের জানা লাগবে ট্রিপটোফেন। তো ট্রিপটোফেনকেও শুধুমাত্র একটা কোডনই কোড করে, সেই কোডটা হলো ইউজিজি। তো এটা একটু মুখস্থ রাখা লাগবে। এই সব থেকে এই জিনিসটা মুখস্থ রাখলে হবে, আর কিছু মনে রাখা লাগবে না। এখানে আমরা সবই জানি ডিএনএ কে হলো রাসায়নিক ভিত্তি বলা হয়, আগেই পড়ানো হয়ে গেছে। দেন হলো মিউটেশনের কথা বলা হয়েছে। তো মিউটেশন কি জিনিস আমরা অলরেডি জানি, যে ডিএনএ কি হয়, ডিএনএ যে নাইট্রোজেন খাত থাকে, এগুলো সিকোয়েন্স যদি উল্টা পাল্টা হয়ে যায়, বা নাইট্রোজেন খাত যদি বাদ পড়ে যায়, বা নতুন নাইট্রোজেন খাত অ্যাড হয়, অর্থাৎ কিছু চেঞ্জ আসলেই ওটাকে মিউটেশন বলা হয়। এই মিউটেশন কারণে কি হয়, মিউটেশন বিভিন্ন কারণে হইতে পারে, তোমার রেডিয়েশনের কারণে হইতে পারে, তারপরে হলো বিভিন্ন ক্ষতিকারক কেমিক্যালের কারণে হইতে পারে, বিভিন্ন রোগের কারণে হইতে পারে, এরকম বিভিন্ন কারণে মিউটেশন হইতে পারে। তো ওইটাই এই মিউটেশনে বলা আছে যে কিভাবে মিউটেশন হয়, কিসের কারণে মিউটেশন হয়, ওইগুলো তোমার এখানে বলা আছে। আর এখানে আর কি বলা আছে, এখানে তোমার বলা আছে হলো, এখানে মোটামুটি এইগুলাই তোমার বলা আছে। আরেকটা মানে একটা এমসিকিউ দিয়ে আছে যে মানুষের ক্ষেত্রে যে মিউটেশন হয় ওটাকে তোমার পয়েন্ট মিউটেশন বলা হয়। তো আমি অলরেডি তোমাদের মিউটেশন সম্পর্কে কিছু কথা বলছি, যে মানুষের যে ক্যান্সার হয়, মানুষের 85% মানুষের ক্যান্সার হওয়ার মানে 85% ক্যান্সারই তোমার কিসের কারণে হয়, মিউটেশনের কারণে হয়। আর মানুষের আর 15% ক্যান্সার হয় হলো ভাইরাসের কারণে। এই দুই কারণে মানুষের ক্যান্সার হয়, বা তার ভিতরে ম্যাক্সিমাম ক্যান্সারই হওয়ার কারণ কি, ম্যাক্সিমাম ক্যান্সার হওয়ার কারণই হলো মিউটেশন। এতটুকু আমরা জানি। আর এখানে আর দুইটা এক্সাম্পল দিয়ে আছে, মানে এক এক জায়গাটা ভালো করতেছে মিউটেশন, আর এক জায়গাটা হলো খারাপ করতেছে। ধরো মানুষের 15 নাম্বার ক্রোমোজোম এটা যদি মিউটেশন ঘটে, তাহলে মানুষের তোমার হলো লাং ক্যান্সার বা ফুসফুস ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আবার হলো ওই যে গোল কিমি আছে, গোল কিমির হলো এক ক্রোমোজোমে একটা জিন আছে যেটাকে ড্যাপ2 জিন বলা হয়। তো এই ড্যাপ2 জিনে যদি মিউটেশন ঘটে, তাহলে গোল কিমির আয়ু দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ ওরা হলো যা ধরো 2 বছর বাঁচলে, যদি এখানে মিউটেশন ঘটে তাহলে ওরা 4 বছর আছে। অর্থাৎ এখানে তুমি দেখতে পাচ্ছ মিউটেশন একই একই সাথে মানুষকে মেরেও ফেলতেছে, ওইদিকে আবার আরেকজনকে আরো এক্সট্রা আয়ু দান করতেছে। এই জিনিসটা বোঝানোর জন্য এই দুইটা এক্সাম্পল দেওয়া আছে। আর এই 15 নম্বর ক্রোমোজোমের সাথে তোমরা আরেকটা জিনিস মিলাই পড়তে পারো,
একটা জিনিস কি মিলাই পড়তে পারো, আর একটা জিনিস মিলাই পড়তে পারো যে মানুষের 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে ইনসুলিন তৈরির জিন থাকে। তাহলে এই দুইটা জিনিস তোমার মিলাই পড়া হয়ে যাবে। তো এই দুইটা জিনিস তোমাদের মিলাই পড়া হয়ে যাবে, তো মোটামুটি মিউটেশন টপিকটা এখানে শেষ। তারপরে কি এখানে তোমার এই অধ্যায়ে দক্ষতা অর্জন, তো এখানে তোমার মোটামুটি তুমি অধ্যায়ে যা পড়ছো তাই এখানে তোমার দিয়ে আছে, তো গুছাই দিয়ে আছে, বাট এখানে কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো মানে মানে ওই জিনিসই আছে বাট একটু আলাদা আছে, একটু গুছাই বলা আছে, একটু আলাদাভাবে বলা আছে। তো এগুলো যদি তুমি একবার না দেখো তাহলে অনেকে পরীক্ষার খাতায় অ্যান্সার করতে পারবা। এই জন্য আমি তোমাদেরকে ওইগুলা দাগাই দিচ্ছি যেগুলো আলাদা আছে, আর বাকি যেগুলো দাগাই নেই ওইগুলো সবই তুমি বই যা পড়ছো ওইখানে তাই আছে। তো ওইগুলা পড়া লাগবে না, যেগুলো আলাদা আছে ওইগুলো তোমরা একটু পড়ে নিবে। তো প্রথমে একটা পয়েন্ট দেখাচ্ছি যেখানে লেখা আছে সবচেয়ে ছোট কোষ হলো মাইক্রোপ্লাজমা, আর সবচেয়ে বড় কোষ হলো উৎপাকিট। তো অলরেডি এগুলো তোমার পড়ানো হয়ে গেছে, এখানে গুছাই বলা আছে তাই এটা দাগাই দিচ্ছে। তারপরে কি কোন কোন অঙ্গাণুতে আবরণী নেই, এটা তোমাদের বইতে ডাইরেক্টলি এরকম গুছাই বলা নেই, এখানে গুছাই বলা আছে কি রাইবোজোম, সেন্ট্রিওল, সাইটোস্কেলিটন, নিউক্লিয়াসে কোনো আবরণী নেই, এর জন্য দাগাইছি। তারপরে কি নিউক্লিক অ্যাসিডের গাঠনিক একক নিউক্লিওটাইড, এই লাইনটা ডাইরেক্টলি দেওয়া নেই, বাট আমরা তো জানি যে নিউক্লিক অ্যাসিডের গাঠনিক উপাদান কি নিউক্লিওটাইড, অর্থাৎ নিউক্লিওটাইড দিয়ে তো নিউক্লিক অ্যাসিড গঠিত। তো এটা আমরা জানি বাট এটা ডাইরেক্টলি বলা নেই তাই দাগাই দেয়। তারপরে কি তারপর ডিএনএ অণু দুইটা স্ট্র্যান্ড কি দ্বারা যুক্ত হয়, হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়। তারপরে হলো তোমার হলো এই যে যখন ট্রান্সক্রিপশন পড়াইছিলাম তখন বলছিলাম যে দুইটা স্ট্র্যান্ড আলাদা হয়, যেটা হলো সাস হিসেবে ব্যবহৃত, অর্থাৎ যেটা এমআরএনএ তৈরি করে ওটাকে তোমার সাস বলা হয়, বা ওটাকে তোমার হলো নন কোডিং স্ট্র্যান্ড বলা হয়, বা ওটাকে অ্যান্টি সেন্স স্ট্র্যান্ড বলা হয়। আর যেটা হলো তোমার হলো সাস হিসেবে ব্যবহৃত হয় না, যেটা কিছু করে না, অর্থাৎ মাতৃ স্ট্র্যান্ড, ওটাকে তোমার কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড বলা হয়, বা হলো সেন্স স্ট্র্যান্ড বলা হয়, বা হলো হলো কোডিং স্ট্যান্ড বলা হয়। তো এটা তোমাদেরকে বলা হয়েছে বা তোমার ওই বইতে ডাইরেক্টলি ওইখানে লেখা নেই, বাট এইখানে তোমার ডাইরেক্টলি এই কথাগুলো লেখা আছে। এই জন্য এখানে তোমার হলো কত 56, 57, 58 দাগাই দিছি, এই তিনটা মূলত ওই কথাটাই বলছে। তারপরে কি অনুসারে তোমার স্টপ কোডন তিনটা, এটা তোমরা অলরেডি জানো, বাট এই স্টপ কোডনের আরো দুইটা নাম আছে, এটাকে তোমার ননসেন্স কোডন বলা হয়, আর হলো টার্মিনেট কোডন বলা হয়। তো এই দুইটা নাম তোমরা এখান থেকে জেনে নিবা। তারপরে স্টার্ট কোডন হলো একটি এইউজি মেথিওনিন নির্দেশ করে, এটা অলরেডি তোমরা জানো। আর হলো তোমার কি, আর ওই যে এই জিনিসটা একটু গুছাই এখানে বলা আছে যে মাত্র দুইটা অ্যামিনো অ্যাসিড আছে যাদেরকে একটি কোডন কোড করে, ইউজি মেথিওনিন আর ইউজিজি ট্রিপ্টোফ্যান, গুছাই বলা আছে তাই দাগাই দিছে। আর এর একটা উল্টা কথা বলা আছে যে কোডন একাধিক কোডন দ্বারা বাকি 18টা অ্যামিনো অ্যাসিড কোড করে। এখন কোন অ্যামিনো অ্যাসিডকে হাইয়েস্ট সংখ্যক হলো কোডন কোড করে, তো হাইয়েস্ট সংখ্যক 6টা কোডন দ্বারা একটা অ্যামিনো অ্যাসিড কোড হইতে পারে। তো এরকম দুইটা অ্যামিনো অ্যাসিড আছে যাদেরকে 6টা কোডন কোড করে। তো এই দুইটা অ্যামিনো অ্যাসিডের নাম আমাদের জানা লাগবে, লিউসিন আর আর্জিনিন। 6টা কোডনের নাম আমাদের জানা লাগবে না, জাস্ট অ্যামিনো অ্যাসিড দুইটা নাম জানা লাগবে, লিউসিন আর আর্জিনিন। এই হলো কথা। তারপর তোমার লাস্টের দিকে একটা কথা হচ্ছে মানুষের জিনোমের সাথে সবচেয়ে বেশি মিল হলো শিম্পাঞ্জির। ওখানে দুইটা প্রাণীর কথা বলা আছে বাট এমনি ডাইরেক্টলি বলে নাই যে সবচেয়ে বেশি মিল কার, তো সবচেয়ে বেশি মিল কার শিম্পাঞ্জির। তো এই লাইনটা দাগাইছি। আরেকটা কথা হলো পুরুষের জিন সংখ্যা হলো মেয়েদের জিন সংখ্যা অপেক্ষা বেশি, মানে পুরুষের থেকে মেয়েদের জিন সংখ্যা বেশি। কেন বেশি এটা তোমাদেরকে এক্সপ্লেন করতেছি কি, পুরুষে আর মেয়েতে মানে না পুরুষ আর নারীদের মধ্যে তোমার 46টা ক্রোমোজোমের মধ্যে 45টা ক্রোমোজোম হুবহু সেম থাকে, অর্থাৎ 45টা ক্রোমোজোমে তোমার সেম সংখ্যক জিন থাকে। কাহিনী হয় ওই আলাদা একটা ক্রোমোজোম, অর্থাৎ ছেলেদের কি থাকে, ছেলেদের এক্সট্রা ভাবে একটা ওয়াই ক্রোমোজোম থাকে, আর মেয়েদের এক্সট্রা ভাবে একটা এক্স ক্রোমোজোম থাকে। আর আমরা এটা জানি যে এক্স ক্রোমোজোমে সবচেয়ে বেশি জিন থাকে আর ওয়াই ক্রোমোজোমে সবচেয়ে কম জিন থাকে, আর এই কারণে তোমার হলো ছেলেদের টোটাল জিন সংখ্যা মেয়েদের টোটাল জিন সংখ্যা থেকে কম। তো তোমরা অলরেডি জিনিসটা বুঝতে পারছো। তো এই লাইনের মাধ্যমে কিন্তু আমি আমার ওভারভিউ ক্লাসটা শেষ করলাম। তো অলরেডি মানে আগের ভিডিওটা মনে হয় তোমার 2.5 ঘন্টাও হয় না, কারণ প্রথমে একটা 10 মিনিটের ইন্ট্রোডাকশন দিছি। তো এই হিসাবে তুমি ধরতে পারো আগের ভিডিওটা তোমার 2 ঘন্টা 20 মিনিট হয়েছে, আজকের ভিডিওটাও 2 ঘন্টা মতো হয়েছে। অর্থাৎ আমি তোমাদেরকে 4.5 ঘন্টায়, অর্থাৎ মানে যেই জিনিসগুলো আমি তোমাদেরকে 24টা লেকচারে 40 ঘন্টা প্লাসে পড়াইছি, ওই জিনিসটাই কিন্তু আমি এখন তোমার দুইটা ক্লাসে 4.5 ঘন্টায় একটা পুরো একটা রিকাপ করে দিলাম। আমি কিন্তু একদম লাইভ তোমাদের সামনে বললাম। তো আমি বললাম তো তোমাদের এই ক্লাসটা দেওয়ার কারণ কি, এই ক্লাসটা দেওয়ার প্রথমত তোমাদেরকে এই জিনিসটা ধারণা দেয় হ্যাঁ তোমরাও পারবা। তোমরা প্রথমে 40 ঘন্টা লাগতেছে তাই বলে সারা জীবনে এই পদ্মার পেছনে 40 ঘন্টা দেবে এরকম না, একবার প্রপারলি করো। তারপরে আমার মতো এরকম 4.5 ঘন্টা বা 5 ঘন্টায় তুমি এই পুরো ক্লাসটা শেষ করতে পারবা। কেমনে করবা, তুমি ধরো তোমার অধ্যায় শেষ, 40 ঘন্টা দিয়ে তুমি অধ্যায় শেষ করছো, এখন তুমি কি করবে যে আমি যেমনে বললাম তোমরা আমরা বলবা, বলতেছো এই ধরো বই দেখে কিছু বললা, কিছু বই না দেখে বললা, তো এখানে তোমার লাভটা কি হবে, ধরো প্রথমে একবার বললা, বলার পরে তোমার অনেক জড়তা কেটে যাবে, যখন সেকেন্ড টাইম যখন বলতে বলতে যাবা তখন দেখবা যে অনেক কিছু তুমি না দেখেই বলে ফেলা দিতে পারতেছো। থার্ড টাইম যখন পড়বে তখন দেখবা যে অনেক কিছু তো আগে যতটুকু পারতেছিলে তার থেকে 10 থেকে 20% বেশি আরো না দেখে পড়তে পারতেছো। আগের গুলা তো পারবা, তারপরে আবার নতুন করে আরো 20% বলতে পারবে, এমনি করতে করতে তোমার পার্সেন্টেজটা বাড়বে। আর এটার টাইমিং কিন্তু তোমার এইভাবে পড়ে কিন্তু তোমার পুরো অধ্যায়টা একবার কমপ্লিট হয়ে যাচ্ছে। এরকম তুমি হলো ধরো 4 থেকে 5 বার করলা, দেখবা যে মানে অধ্যায় একদম তুমি পুরো অধ্যায়ের উস্তাদ হয়ে গেছে। এই হলো কাহিনী, কারণ কি এটা তো তোমার শুধু এইচএসসি না,
তোমরা যারা মেডিকেলে পরীক্ষা দেবে তাদের জন্য তো বুঝতে পারছো যে অধ্যায়টা মানে গুরুত্ব কত বেশি। তুমি আগে থেকে যদি এরকম ভাবে অধ্যায়টা করে দাও, যখন অ্যাডমিশন টাইমে যাবে জাস্ট 5 ঘন্টায় তুমি অধ্যায় শেষ। যেখানে দেখবে যে অনেকে দেখবা যে তোমার কি এই অধ্যায়ের পিছনে 2-3 দিন ধরে অধ্যায় পড়তেছে, তাও ঠিক মতো অ্যান্সার করতে পারতেছে না। আর তুমি 5 ঘন্টা পড়েই একদম অনেক কিছু মানে সবই পাইরে যাচ্ছ, প্লাস ওই যে বাকি টাইম বাঁচতেছে ওই টাইমে তুমি আরো অন্য সাবজেক্ট পড়ে ফেলা দিলা, তুমি তার থেকে কিন্তু আগাই গেলে। যে একজন 2 দিন ধরে এই অধ্যায় পড়তেছে, তুমি 5 ঘন্টায় এই অধ্যায় পড়ে আরো অনেক কিছু করে ফেলা দিলে। তো এই জিনিসটা যে তোমার আগায় থাকা লাগবে। তো এটা যদি তুমি এইচএসসি থেকে যদি এই জিনিসটা প্র্যাকটিসটা করে রাখো, তাহলে কিন্তু ওই টাইমে তোমার তুমি কিন্তু সমস্যায় পড়বে না, তুমি অবশ্যই অনেকের থেকে এগিয়ে যাও। এই জন্যই মূলত আমার ওভারভিউ ক্লাসটা দিয়া, যে আমি তোমাদেরকে একটা লাইভ প্রুফ দিলাম যে 4.5 ঘন্টায় এই ক্লাসটা শেষ করা সম্ভব। আর আমি তোমাদেরকে শেষ করে দেবো, তোমরা আমি যেমনে পড়ালাম অমনে পড়বা। বই দেখে কিছু বললা, মানে বই দেখে দেখলা যে এই জিনিসটা আছে, এখন বলা শুরু করলা, বই এমনি হাতে রেখে হাঁটপা হেঁটে হেঁটে পড়বা। হাতে রেখে বললা, এখন কিছু কিছু দেখে বলতে থাকলে যে কতটুকু মাথার মধ্যে আছে, মনে পড়তেছে না, একবার আবার দেখে নিলা, আবার বললে, কিছুক্ষণ বই দেখে দেখে বললে, এরকম বিভিন্ন ভাবে তুমি দেখবা যে তোমার, আমার ধরো অনেকবার পড়ছি, তোমার 5 থেকে 6 ঘন্টায় হয়ে যাবে। এবার আস্তে আস্তে তোমার টাইম কমবে, আস্তে আস্তে তোমার টাইম কমে দেখবা যে 3 ঘন্টায় চলে আসবে। 3 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টার মধ্যে পারতেছো। প্রথমের দিকে একটু, আমি যেহেতু তোমাদের ভিডিওর মাধ্যমে বলতেছি তো এই জন্য একটু টাইম বেশি লাগছে, বাট আমার আরো কম টাইম লাগে যদি আমি নর্মালি পড়ি। তো এইভাবে তুমি এই অধ্যায়টা কমপ্লিট করতে পারবা। তো আমার ওভারভিউ ক্লাসের পার্ট 2 ভিডিওটা কিন্তু আমার শেষ হয়ে গেছে। আমার এই অধ্যায়টা প্রায় শেষের দিকে। নেক্সট আরেকটা ভিডিও আনবো যেখানে আমি তোমাদের এইচএসসি তে কোন কোন টপিক গুলা ইম্পর্টেন্ট, কোন কোন টপিক গুলা বেশি আছে গ ঘতে, ক খতে, এমসিকিউতে, ওই টপিক গুলা নিয়ে তোমাদের একটা মানে আমি একটা রিসার্চ করে একটা দিয়ে আমি এই অধ্যায়টা তোমাদের শেষ করবো। তা আমার ধারণা কেউ যদি আমার এই পুরা প্লে লিস্টে একবার প্রপারলি কমপ্লিট করে, হ্যাঁ টাইম একটু বেশি লাগলো, বাট তার বায়োলজি সম্পর্কে মানে এই অধ্যায়তে কোনো ভয় তো থাকবে না, অধ্যায়টা সে প্রপারলি শিখতে পারবে। আর তার বায়োলজি নিয়েও কোনো ভয় থাকবে না, সে বুঝতে পারবে আসলে এত মজা করে বায়োলজি পড়া যায়। শুধু যে এই অধ্যায়টা এমনি আমি পড়াবো তা না, আমি তোমার সবগুলো অধ্যায় এইভাবে পড়াবো। তো তোমাদের একটা ভালো একটা ধারণা হয়ে যাবে যে আসলে কেমনে বায়োলজি পড়তে হয়, কিভাবে বায়োলজি পড়তে হয়, আমি কোন প্যাটার্নে পড়ে, আমার প্যাটার্ন বুঝে যাওয়া, দেখবা যে পরবর্তী অধ্যায় পড়তে তোমার বেশি টাইম লাগতেছে না, তুমি সব বুঝে যাচ্ছ। প্লাস পরবর্তী অধ্যায়গুলোতে আমি কিন্তু অনেক কিছু স্কিপ করতে পারবো, কারণ আমি বলতে পারবো যে তোমরা এই ভিডিওতে এইগুলা দেখে আসছো, তো আমি এইগুলা আর নতুন করে আলোচনা করলাম না। তো আমার এই অধ্যায় প্রায় মানে এই অধ্যায় শেষ হয়ে গেল, আমার এই অধ্যায় মানে ওভারভিউ ক্লাসও শেষ আজকের ভিডিওর মাধ্যমে। নেক্সট ভিডিওতে আমরা এসএসসির ওই স্ট্যান্ডার্ড ওই ভিডিওটা বানাবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।